Please go. You can start, sir. হ্যাঁ, আমি আমি প্রথমেই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ম্যানেজমেন্ট অফ কোভিড এর এই ওয়েবিনার সিরিজে। আপনারা অনেকেই আমাদের আগের অনেকগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন, তার জন্য ধন্যবাদ। তো আমরা আজকে অ্যাজ অলওয়েজ আমাদের অনেক এক্সপার্ট প্যানেলিস্ট আছে এখানে। তো আমি সবাইকে আগে পরিচয় করিয়ে দিচ্ছি, নট নেসেসারিলি ইন অর্ডার অফ সিনিয়রিটি, আমি জাস্ট পোস্টারে যেভাবে আছে ওভাবে দিচ্ছি। সো এখানে আছেন ডক্টর তাজবিরুল ইসলাম, উনি আমাদের চেয়ারম্যান প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার। উনি ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডাইরেক্টর ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে মেডিকেল স্কুলের। উনি অলসো আমাদের কোভিড হ্যান্ডবুকের ওয়ান অফ দ্য এডিটর্স। তারপর আছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক, উনি প্রেসিডেন্ট বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি অ্যান্ড অ্যাপলার। আমাদের সাথে আরো আছেন প্রফেসর মোহাম্মদ আবুল ফয়েজ, প্রফেসর অফ মেডিসিন এবং ফর্মার ডাইরেক্টর জেনারেল অফ হেলথ। আরো আছেন প্রফেসর এম এ কাহার, উনি প্রফেসর অফ মেডিসিন, রিটায়ার্ড প্রফেসর অফ মেডিসিন, এখন উনি আনোয়ার খান মেডিকেল কলেজে আছেন। আমরা আরো আমাদের সাথে জয়েন করবেন প্রফেসর রোবেদ আমিন, প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড লাইন ডাইরেক্টর এনসিডিসি প্রোগ্রাম, ডিজি হেলথ অফিস। আমাদের সাথে ইউকে থেকে আছেন ডক্টর লুনিক রলি সর্দার, কনসালটেন্ট এমার্জেন্সি মেডিসিন and also honorary senior lecturer কুইন মেরি ইউনিভার্সিটির। আমাদের সাথে আরো আছেন ডক্টর জাহিদ ইকরাম। জাহিদ ভাইয়ের ছবিটা আমরা পোস্টারে দিতে পারিনি, কেননা আমরা ভেবেছিলাম উনি অ্যাভেলেবেল থাকবে না। উনি একটা ছোট্ট প্রেজেন্টেশনও করবে। উনিও এখানে কনসালটেন্ট ইউকেতে, এবং উনি আমাদের কোভিড হ্যান্ডবুকের ওয়ান অফ দ্য এডিটর্স। তারপর আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, প্রফেসর অফ মেডিসিন, উনি এখন বিএসএমএমইউ তে অলসো কন্ট্রোলার অফ এক্সামস আমাদের বিসিপিএস এর। এবং ফাইনালি আছেন প্রফেসর রিদওয়ানুর রহমান, রিটায়ার্ড প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড খুবই রেসপেক্টেড ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট বাংলাদেশে। সো প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই প্যানেলিস্টদেরকে, যারা আপনারা কষ্ট করে এসছেন, আপনাদের টাইম দিয়েছেন আমাদেরকে। এছাড়া প্যানেলিস্টরা ছাড়াও এখানে আরো অনেক এক্সপার্ট আছে, আমরা সবাই থেকেই শুনবো। তো আমরা প্রথমে একটু ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি। আমি ফার্স্টে আমাদের যে কোভিড হ্যান্ডবুকটা, এটার 6th এডিশনটা বের হয়েছে। এটার হার্ড কপি বের হবে, হোপফুলি এটা অ্যাভেলেবল হবে নেক্সট উইকে। কাইন্ডলি মাহফুজ আলম সাহেব অর্গানাইজ করেছেন অপসোনিনের পক্ষ থেকে। সো আপনারা যদি কারো রিকোয়ারমেন্ট থাকে হার্ড কপির, আপনারা ওনাকে বলতে পারেন ফ্রি কপির জন্য, এবং অবশ্যই এটা আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিলি ডাউনলোড হবে। আমাদের এই নতুন বইয়ের ফিচার্স কি? কয়েকটা নতুন ফিচার্স আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেমন সামারি অফ ট্রিটমেন্ট তাজবির ভাই করেছে, এই এটা ডুজ অ্যান্ড ডোন্টস, এটা খুবই এফেক্টিভ, যে মাইল্ড মডারেট ডিজিজে কি ট্রিটমেন্ট, সিভিয়ার ডিজিজে কি ট্রিটমেন্ট, এবং কোন কোন ট্রিটমেন্টগুলো করা উচিত না কোন টাইমে, কেননা এগুলি হার্মফুল হতে পারে, যেমন টসিলিজুমাব, স্টেরয়েড ইন পেশেন্টস উইথ মাইল্ড টু মডারেট ডিজিজ, অথবা অ্যান্টিকোগুলেন্ট। সো এই কতগুলো জিনিস আছে। তারপর জাহিদ ইকরাম ভাই খুব ভালো একটা চ্যাপ্টার লিখেছেন অন ভ্যাকসিন। এটা ভ্যাকসিন ইনডিউস থ্রম্বোসাইটোপিনিয়া কিভাবে ট্রিট করা হয়, বিভিন্ন ধরনের ভ্যাকসিন কি 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 অ্যাডভার্স এফেক্ট হতে পারে এগুলির জন্য, এইসব জিনিস আছে। এবং আমাদের এভিডেন্স চ্যাপ্টারকে আমরা অনেক অনেক চেঞ্জ করেছি। সো আমি আর বেশি টাইম স্পেন্ড করব না। আপনাদের কারো যদি বইয়ের হার্ড কপি লাগে, তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করেন। মাহফুজ আলম সাহেবের মাধ্যমে, অপশনের মাধ্যমে আমরা এটা ডিস্ট্রিবিউট করব। এবং আরেকটা জিনিস আমি জাস্ট একটু বলতে চাই অনুষ্ঠানের শুরুতে, আমরা ইমেন্সলি গ্রেটফুল টু আমাদের ফার্মাসিউটিক্যাল স্পন্সর্স ইনসেপ্টা এবং ইউনাইটেড হসপিটাল আমাদের এই ধরনের ক্ষুদ্র প্রচেষ্টাতে হেল্প করার জন্য। সো প্রথমে আমি যাব জাহিদ ইকরাম ভাইয়ের কাছে। আমরা আজকের অনুষ্ঠানটা আমরা 3টা থিমে মেইনলি ডিসকাশন করব। একটা হচ্ছে টেস্টিং, আরেকটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন, আর একটা হচ্ছে স্টেরয়েড থেরাপি। এছাড়াও আমরা অন্যান্য জিনিসগুলো নিয়ে একটু ডিসকাশন করব, যেমন অক্সিজেন থেরাপি এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে। সো জাহিদ ভাই কি আছেন? জাহিদ হ্যাঁ, আমি ইকরাম ভাই, আছি। হ্যাঁ, আপনি কি একটু স্ক্রিন শেয়ার করবেন আপনার ছোট্ট প্রেজেন্টেশন যেটা টেস্টিং নিয়ে, সেটা একটু, থ্যাংক ইউ।
I'm not sure whether you can. আমার কি স্ক্রিন কি দেখা যাচ্ছে কিছু? মাহবুব, একটু তুমি স্ক্রিন শেয়ার অপশনটা কাইন্ডলি ওপেন করবা? হ্যালো শাকিল। হ্যালো, আসসালামু আলাইকুম। শাকিল, আসসালামু আলাইকুম আমাকে খুরশিদ ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাঙ্কস ফর কামিং। আপনি তাও একটু আমি আপনার আমি একটা কাজে আটকে পড়ছিলাম, তো আচ্ছা, আমি তো ভাবলাম যে আমাদের পরে একটা তোমার সময় আমি একটু মিস আমি একটু করলাম। পরিচয় করিয়ে দিই তাহলে। আমাদের সাথে আরো আছেন ডাইরেক্টর জেনারেল অফ হেলথ প্রফেসর খুরশিদ আলম। আমরা খুবই গ্রেটফুল, উনি ওনার বিজি স্ক্যাজুলের মধ্যেও জয়েন করেছেন। আহ, আপনি কি খুরশিদ ভাই একটু প্রথমে বলবেন বাংলাদেশের থার্ড ওয়েভের প্রিপারেশন এবং এসব নিয়ে, কারণ এখানে বাংলাদেশের সব এক্সপার্টরা হ্যাঁ, আছে। এটা অ্যাজ ইউ ক্যান এটা সি, আপনার ভিডিওটা যদি অন করতে পারেন। আচ্ছা, আমি গাড়ির তারপর মধ্যে দেখা যাবে আচ্ছা, কিনা যে আচ্ছা, হ্যাঁ, দেখা আচ্ছা যাচ্ছে কি? বলেন। হ্যাঁ, জি, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তো আমাকে প্রশ্নটা করা হলো কি থার্ড ওয়েভের জন্য আমাদের প্রিপারেশন জি, এটা সম্পর্কে। জি, আমরা শঙ্কিত আছি যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা নিয়ে। ইন্ডিয়াতে যেরকম এটা সর্বনাশা যজ্ঞ হলো, সেটা থেকে আমার খুবই শঙ্কিত। এবং আপনারা সবাই দেখে থাকবেন এই ঈদের সময় আমাদের মানুষজন কিভাবে মুভ করেছে। শত নিষেধ সত্ত্বেও গভর্নমেন্ট নানান ভাবে চেষ্টা করেছে, কিন্তু মানুষকে ঠেকানো যায়নি। তো মানুষ গেছে, এখন যারা গেছে তারা তো যাচ্ছে, আবার আবার তারা ফিরেও আসবে। এই ফিরে আসার সময় বা যাওয়ার সময় বাড়িতে গিয়ে তারা তাদের সিনিয়রদের ইনফেক্ট করবে, এবং ক্যাজুয়ালিটিটা আমার মনে হচ্ছে পরবর্তীতে যদি হয় সিনিয়রদের মধ্যেই বেশি হবে। কারণ যারা মুভ করেছে, আমি এজ এ হোল দেখলাম যে তারা 30-40-এর কোঠার মধ্যে ম্যাক্সিমাম লোক। তাদের হয়তো এরকম সিমটম হয়নি বা হবে না, তো কিন্তু আলটিমেটলি ভোগ করবে কিন্তু বাড়ির সিনিয়ররা। এটা গেল একটা। আর প্রিপারেশন যদি কথা বলা হয়, তো বাংলাদেশ গত ফার্স্ট ওয়েভের চাইতে বা সেকেন্ড ওয়েভের চাইতে অনেক বেশি সক্ষম এখন, কিন্তু সক্ষমতারও তো একটা সীমাবদ্ধতা আছে। আমরা কতটুকু সক্ষম হতে পারি এই 20 কোটি লোকের দেশে, কতটুকু সক্ষম হবো আমরা? তো এখন এই ক্ষেত্রে আমাদের বিছানার পরিমাণ, আমাদের ডাক্তারদের সক্ষমতা, আমাদের অন্যান্য ইকুইপমেন্ট, সবচেয়ে বড় কথা অক্সিজেনের সোর্স এবং ইত্যাদি আমরা অনেকখানি বাড়িয়েছি, কিন্তু তারপরেও যদি ইন্ডিয়ার মতন অবস্থা হয় আমরা কিভাবে সামাল দিব? আমরা খুবই বিপদে পড়বো। মানুষের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। চাইলেই 20 কোটি লোকের জন্য 20 কোটি হাইফ্লো নেজাল ক্যানুলা আর হাইফ্লো আর কি বলে এটা নাম, হাসপাতাল সিপ্যাপ, বেড হ্যাঁ, সিপ্যাপ। তৈরি করা যাবে না। আর অন্যান্য কথা বাদই দিলাম, আর গত 1 বছর ধরে আমাদের ডাক্তাররা কাজ করতে করতে একদম বার্ন আউট। তারা সাংঘাতিক রকমের ডিপ্রেস, এবং আমাদের অনেক ডাক্তার মারা গেছেন, এটা আপনারা সবাই জানেন, দেখেছেন। এবং তাদের ব্যাপারেও আমরা কি করবো সেটাও ভেবে পাচ্ছি না। কারণ নতুন ডাক্তার যেগুলো যুক্ত হচ্ছে এরা তো সব বাচ্চা বাচ্চা ডাক্তার, সেদিনকার ছেলে মেয়ে। অনেকে ইন্টার্নশিপ শেষ করে বাড়িতে বসেছিল, আর কোনো কাজের এক্সপোজার নেই। ইন্টার্নশিপটাও আপনারা জানেন করোনার জন্য ভালোভাবে তারা করে নাই, করতে পারে নাই। তাহলে এই ডাক্তাররা যারা জয়েন করছে বা যাদেরকে আমরা যুক্ত করতে চাই সামনের দিকে ম্যানেজমেন্টে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের একটা বড়, আমি মনে করি একটা বড় একটা চ্যালেঞ্জ থাকবে, কিভাবে কি করবে। তারপরে আমরা প্ল্যান করছি, কিছু কিছু প্ল্যান করছি, এখন দেখা যাক। যদি থার্ড ওয়েভ আমাদের মোকাবিলা করতে হয়, অবস্থা বুঝেই ব্যবস্থা করতে হবে। আগে থেকে আমরা আর কি করতে পারি? আমরা অক্সিজেনের সক্ষমতাটা বাড়ানোর চেষ্টায় আছি। আমরা এর মধ্যে অক্সিজেন জেনারেটর কেনার জন্য সারা বাংলাদেশের সমস্ত হাসপাতালে একটা ব্যাকআপ যাতে রাখা যায়, সেটার চেষ্টা করছি। আরটা হচ্ছে লিকুইড অক্সিজেন তৈরি করার সক্ষমতা আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলোতে আছে তাদের সাথে যোগাযোগ করছি। তারা আমাদেরকে কথা দিয়েছে, তাদের অনেক ক্যাপাসিটি আছে, যেহেতু বাজারটা দখল করে রেখেছে অন্য দুটো কোম্পানি, সেজন্য তারা বেশি বানাতো না। আমরা তাদের সাথে একটা চুক্তি মতন করেছি যে যদি আমাদের রিকোয়ারমেন্ট লাগে, সামনের দিকে বেশি লাগে, তারা তাহলে সেই লিকুইড অক্সিজেনটা আমাদের দেবে। সেটা একটা। আর গ্যাসিয়াস অক্সিজেনের আমাদের পর্যাপ্ত আছে, তারপরেও ওরা লাগলেও আরো বেশি দিতে পারে। এই মুহূর্তে আমাদের টোটাল লিকুইড অক্সিজেনের চাহিদা আছে সারা দেশে
একশো 120-110 টনের মতো, 100 মানে 10 টন পার ডে। কিন্তু এটা উঠেছিল 160 টন পর্যন্ত এই দ্বিতীয় ওয়েভে। এই যখন পিকে ছিল 160 টন পর্যন্ত ছিল, তখন আবার ইন্ডিয়া লিকুইড অক্সিজেন রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল। এখনো দিয়েছে, এখনো ইন্ডিয়া থেকে আসে না। তো আমরা তখন আমাদের ইন্টারনাল যে সোর্স গুলো আছে সেগুলো এক্সপ্লোর করে দেখেছি, এই হারে যদি থাকে 160 টন পর্যন্ত আমরা আমাদের দেশ থেকে আমরা মেটাতে পারি, ইন্ডিয়া থেকে আনতে হবে না। কিন্তু তার বেশি যদি লাগে তাহলে আমরা বিপদে পড়বো। সেটা চিন্তা করেই আমরা ওই অক্সিজেন জেনারেটর গুলোর জন্য রিকুয়েশন দিয়েছি, এবং সরকার আমাদেরকে ডিরেক্ট ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে, সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনার জন্য অনুমোদন দিচ্ছে। জি আমরা হয়তো যদি এগুলো কিনতে পারি তাহলে হয়তো খানিকটা সক্ষমতা দাঁড়াবে। দেশের সবগুলো হাসপাতালে আমাদের ম্যানিফোল্ড অক্সিজেনের সিস্টেম আছে, আর সেন্ট্রাল লাইনও আছে ম্যাক্সিমাম হাসপাতালেই। কিছু হাসপাতাল বাকি আছে যেগুলোর কাজ চলছে, ইউনিসেফ এবং অন্যান্য সংস্থারা করছে, আর আমাদের নিজস্ব হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পিডব্লিউডি সবাই মিলেই কাজ করছে, ওগুলোর কাজও চলছে আর কি। এখন এই পর্যন্ত যতটুকু আছে আমি বলতে পারি যে আমরা মোটামুটি তৈরি আছি, কিন্তু আমি আবারও বলি সেই সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে, সেটা কিন্তু আমরা পারবো না যদি এটাকে অতিক্রম করি। এটুকুই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি কতগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মেক করেছেন। আমার মনে হয় সীমিত, আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু বাংলাদেশে খুব ভালো ম্যানেজ হয়েছে সোফার। কিন্তু আমাদের যেটা প্রিভেন্ট করতে হবে ইন্ডিয়ার মতো সিচুয়েশন যাতে না হয়। এখানে প্যানেলিস্ট যারা আছেন, আমি ওয়েল অ্যাওয়্যার যে প্রফেসর খুরশিদ আলম খুব বিজি ডে ছিল, হি ওন্ট বি হিয়ার উইথ আস ফর লং। কেউ কি কোনো স্পেসিফিক পয়েন্ট মেক করতে চান অথবা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান, মানে এনি নন জি, পলিটিক্যাল প্রশ্ন? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আমাদের ডিজি মহোদয়কে। আমি প্রফেসর মুজিবুর রহমান। খুরশিদ স্যার, ওই এটা আসলে আমরা দেখেছি যে যারা আমরা ফ্রন্ট লাইনারদের নিয়ে যখন কাজ করি, শুরুর দিকে আপনিও আমার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজে। আমরা যখন এই জুনিয়রদেরকে উদ্বুদ্ধ করতাম, আমরা কিভাবে আমরা নিজেরা আগে যেতাম, তাদেরকে তারপর ওদের। এখন ওরা ডিউটি করতে করতে আপনি বললেন যে বার্ন আউট হয়ে গিয়েছে, এবং এই যে বার্ন আউট ইস্যুটা, এই বার্ন আউট ইস্যুটার থেকে বের হয়ে আসার জন্য ডাক্তারদের কোনোভাবে কোনো কিছু করার কোনো চিন্তা ভাবনা আমাদের সদাশয় গভর্নমেন্টের কিছু আছে কিনা? বিশেষ করে আমরা যদি বলি ডাক্তারদের কোনো ইনসেন্টিভের ব্যাপার আছে কিনা, ডাক্তাররা কিন্তু কেউ সরাসরি বলে না যে আমাদেরকে ইনসেন্টিভ দেন। এই বিষয়ে আপনারা কোনো ইস্যুস নিয়ে চিন্তা ভাবনা করছেন কিনা, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের? আমি আমার লেভেলে, আপনি আপনার লেভেলে, আমাদের কিছু দরকার নেই, বাট ওই জুনিয়র লেভেলে ডাক্তারদের জন্য যে তারা যে থাকতেছে, খাচ্ছে, এই জিনিসগুলো কিভাবে আমরা আরেকটু ভালো মতো দেখতে পারি, সেই বিষয়ে আপনার কোনো কিছু মানে বলার আছে কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। প্রফেসর মুজিব, আপনি তো সহযোদ্ধা। আমরা একই জায়গায় কাজ করেছি, আপনি জানেন, আমিও জানি। ঠিক আছে, আজকে আমি ম্যানেজমেন্টে এসে আমি অন্যভাবে কথা বলি না, আমি ডাক্তারদের পক্ষেই আছি। এবং আপনি যে প্রশ্নগুলো তুলেছেন এই প্রশ্নগুলো নিয়ে আমরা অলরেডি মন্ত্রী এবং সবচেয়ে বড় কথা অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে আমরা কথা বলেছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট কনসার্ন আমাদের ব্যাপারে। যখনই যেটার জন্য গেছি বা বলছি আমাদের মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি, উনি কিন্তু কখনো না করেন। এই যে আজকে যে একটা নোটিশ বেরিয়েছে, আপনি দেখেছেন, যে দেখেছেন কিনা জানি না, যে ঈদের দিন আউটডোর খোলা থাকে। আমি মন্ত্রী মহোদয়কে পেয়েই ফোন করলাম, উনি বললেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না। তো তাহলে আপনি বোঝেন ব্যাপারটা, যে যেভাবে অর্ডার গুলো হয়ে যাচ্ছে, যেখানে মন্ত্রণালয়ের মন্ত্রী জানে না, তাহলে পরে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আমি তখন ওনাকে বললাম যে স্যার, ডাক্তাররা খুবই সংক্ষুব্ধ, আপনারা দয়া করে এটা বন্ধ করুন। স্যার আমাকে বললেন আমি কথা বলছি। আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি, কিন্তু আই এম হোপিং দ্যাট হি উইল টেল মি দ্যাট দ্যাট অর্ডার উইল বি পোস্টপোন। ব্যাপারটা এরকম। আপনি দেখেন আমাদের এখনকার যে অবস্থান, এই অবস্থানে আমাদের একটু চিন্তা করেন কিভাবে চলছে। আমি বেশি কিছু বলতে চাই না, সবাই এখানে আক্কেলমান, হ্যাঁ, সবারই এখানে জ্ঞান বুদ্ধি আছে, আপনারা বুঝবেন আমাদের নেতারা কোথায়। ঠিক আছে,
ধন্যবাদ। শুধু আমাদের নেতারা না, জনপ্রতিনিধিরাও কোথায় সেটাও কিন্তু একটা বিশাল প্রশ্ন স্যার। আমি আপনি আমি যে আমাদের প্রশ্নটা নেতা করেছেন, বলতে প্রফেসর মুজিব, আমাদের নেতা বলতে শুধু আমি প্রফেশনাল লিডারকে বুঝাই না, জি আপনি জানেন আমি জি সকল নেতৃবৃন্দের কথাই বলছি। জি আপনি দেখেন এক স্বাস্থ্য মন্ত্রণালয় বাদে, স্বাস্থ্যমন্ত্রী বাদে আপনি আর কোন মন্ত্রীটাকে রাস্তায় দেখছেন? কোন মন্ত্রীটাকে দেখছেন আপনি বলেন? কোথায় আছে তারা? কোথায়? আরো তো 49টা মন্ত্রণালয় আছে। আচ্ছা, আমার মনে হয় আমরা মানে না, আমার মনে হয় মুজিব ভাই খুব ভালো একটা পয়েন্ট মেক করেছেন। আমরা জাস্ট ইউকের এক্সপিরিয়েন্স বলতে পারি যে যখন ইয়েস ইয়েস পিক চলে এবং পিক থেকে আমরা ফেরত আসি, তখন কিন্তু আমরা আউটপেশেন্ট বন্ধ রাখতাম, বিকজ আউটপেশেন্ট ইজ এ সোর্স অফ ইনফেকশন। এই যে স্প্রেড। মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স যে এরকম টাইমে রুটিন আউটপেশেন্ট ওপেন রাখা। হ্যাঁ, এখন যাদের ক্যান্সার, যাদের এমার্জেন্সি, তাদের ট্রিটমেন্ট হবে। আমি জাস্ট একটা কথা প্রফেসর খুরশিদ আলমকে জিজ্ঞেস করব যে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে টেস্টিং ক্যাপাসিটিটা খুব কম, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। এটা এটা খুব ডিফিকাল্ট একটা জিনিস, কিন্তু পয়েন্ট অফ কেয়ার টেস্টিং এর ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে? ধরেন অ্যান্টিজেন টেস্টিং অথবা ন্যাট টেস্টিং, এগুলির ব্যাপারে। কেননা ইউকেতে আমরা দেখেছি যে এগুলি, ইউকেতে এবং আমেরিকার এক্সপিরিয়েন্স, জার্মানি এক্সপিরিয়েন্স, এগুলি কিন্তু খুব এফেক্টিভ। ধরেন ইউকেতে 5,000 লোকের কনসার্ট হয়েছে, যেখানে কিন্তু আপনার এইসব টেস্টিং করে তারা তারা তাদেরকে ঢুকায়। সো এটা আমার মনে হয় অনেক ইজি করে দিবে আপনাদের কোভিড ম্যানেজমেন্ট। এনি কমেন্টস আমি অ্যাবাউট দিস? হ্যাঁ, আমি বলি আমাদের অ্যান্টিজেন টেস্ট করা, আরটিপিসিআর করা এবং জিন এক্সপার্ট দিয়ে কোভিড টেস্ট করা, প্রত্যেকটা ব্যাপারেই যথেষ্ট পরিমাণ। আমার যেখানে একটা ল্যাবরেটরি ছিল, একটা মেশিন ছিল, সেখানে আজকে 266টা আরটিপিসিআর সেন্টার। তারপরে হচ্ছে গিয়ে যেখানে আমার অ্যান্টিজেন ছিল না, সেটা হচ্ছে যেখানে একটা, মানে না একটা বলছি, যেখানে টিউবারকুলোসিস এর জন্য জিন এক্সপার্ট করার মতন মেশিন এরকম ছিল সারা দেশে 7টা, সেখানে এখন 360টা মেশিন কাজ করছে। তো কাজেই আমি বলবো না যে আমার টেস্টিং এর সক্ষমতা নাই, আমি বলবো যে বরঞ্চ আমরা এখনো আন্ডার ইউজড আছি। কারণ আচ্ছা, টেস্ট করার জন্য তো লোকজন তো ধরে আনা যাবে না। ধরে আনা তো সম্ভব। দ্যাটস ট্রু। আমার মনে হয় লাইন। এখন আমাদের লোকেরা মনে করে যে ইয়াং যারা, তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ওই রকম সিমটম হয় নাই। কোভিড এর যে সিমটম ম্যাক্সিমাম, আমরা যদি ডেথ অ্যানালাইসিস করি, আমাদের যে ডেথ অ্যানালাইসিস এর যে রিপোর্ট আছে, আমরা দেখেছি 50 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে কি 80% পেশেন্ট, এবং এই 80%-এর মধ্যে আবার 80% ডেথের মানে এই 100% ডেথের মধ্যে আবার 80% হচ্ছে ইন দ্য বিগ সিটিজ, ঢাকা এবং চিটাগং। কিন্তু অন্যান্য জেলাগুলোতে কিন্তু সেরকম নেই। তো সেজন্য হচ্ছে গিয়ে কি, লোকেরা এটাকে ধরেই নিয়েছে যে এটা কোভিড, এটা শহরের রোগ, এটা বড় লোকের রোগ। গ্রামাঞ্চলে যারা যাচ্ছে বা যারা এই যে এখন শহর থেকে যারা গ্রামে গেল, তারা কিন্তু গিয়ে তাদের পিতা মাতাকে, তাদের বাবা মা, তাদের দাদা দাদি, তাদের সিনিয়র হাউস মেম্বার যারা আছে, তাদেরকে তারা ইনফেক্ট করবে, তারা কিন্তু ভিকটিম হবে, এবং সেটাই হয়েছে। আমরা দেখেছি অ্যাবসলিউটলি। আগে যে হার ছিল সংক্রমণের, যেভাবে লকডাউন দেওয়ার পরে যখন এই ইয়াংদের বাইরে বেরোনো বন্ধ করা হলো, তখন কিন্তু এটা কমে গেলো। কারণ 60 ঊর্ধ্ব লোকেরা তো ঘরে থাকে, ওরা তো বাইরে আসে না, ওরা ম্যাক্সিমামই ঘরে থাকে, কিন্তু তারপরে তারা এফেক্টেড হচ্ছে। এফেক্টেড হচ্ছে কিভাবে? আমরা কন্টাক্ট ট্রেসিং করে দেখেছি, দেখেছি যে আমাদের এই লোকগুলো এফেক্টেড হচ্ছে যে বিকজ অফ দেয়ার ইয়াং মেম্বার্স আর রুমিং এর, তারা সবাই বাইরে থাকছে। তো অ্যাবসলিউটলি। আমি মনে করি যে এই টেস্টের ব্যাপারটা জনগণের সচেতনতা না বাড়ালে পরে এটা বোধহয় এইভাবে আমরা পারবো না। ধরে ধরে কাউকে টেস্ট করা যায়, লোকজনকে আসতে হবে, যে সিমটম হলেই সে চলে আসবে। বা আমাদের কোয়ারেন্টাইন সেন্টার গুলোতে আমরা জোর করে করতে পারি। এখন যেটা আমরা করছি, ইন্ডিয়ান যারা আসছে আমাদের বর্ডার এরিয়া ডিস্ট্রিক্ট গুলাতে, যতটা সেন্টারে আমরা তাদেরকে রেখেছি, আমরা প্রত্যেককে টেস্ট করছি। কিন্তু এমনি জনগণকে তো আর ধরে ধরে টেস্ট করা যায় দ্যাটস ট্রু, মানুষ মোটিভেটেড না হলে। আচ্ছা, এখানে দুটা প্রশ্ন আছে। আমি তাজবির ভাই একটু আনমিউট করেন। তাজবির ভাইয়ের সাথে আপনার পরিচয় আছে নাকি জানি না। উনি আমাদের চেয়ারম্যান, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার। উনি ডিজি হেলথ থেকে যেই গাইডলাইনটা বের হয়েছে, ন্যাশনাল গাইডলাইন, ওখানে ওনার চ্যাপ্টারও আছে, বিরাট কন্ট্রিবিউশন আছে। হি ইজ দ্য ডাইরেক্টর অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অ্যান্ড রেসপিরেটরি ফিজিশিয়ান। অনেক কাজ করেছে কোভিড এর জন্য গত 1-1.5 বছর ধরে। জি। তাজবির ভাই, প্লিজ গো অ্যাহেড।
ধন্যবাদ শাকিল। ধন্যবাদ প্রফেসর খুরশিদ আলম, আপনার সাথে পরিচয় হয়ে আপনার কথা অনেক শুনেছি। আসলে আপনার কথা শুনছিলাম, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে যার যার জায়গা থেকে যদি আমরা কাজ করতে পারতাম, পাবলিকের থেকে যেটা করা উচিত যে এগিয়ে আসবে, গভর্নমেন্টকে সাপোর্ট করবে, প্রাইভেট সেক্টরও চলে আসবে, সব সেক্টর থেকে চলে আসবে, সেটা হচ্ছে না আসলে। আমি আপনার কাছে তিনটা কোশ্চেন করব খুব কুইক। একটা হচ্ছে আমরা দেখেছি যে পাবলিক হেলথ, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, ডিজি হেলথ, মিনিস্ট্রি অফ হেলথ, আইডিসিআর, এটা তারপর হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট, যেটা আমরা জানি যে অ্যাপস এর মাধ্যমে অনেক কিছু করছি, এত সবার মধ্যে না একটা সমন্বয়হীনতা প্রকট ছিল। এখন একটু বেটার, স্টিল লট অফ হচ্ছে ইন কোঅর্ডিনেশন ওখানে চলে আসছে। এটা কেন হচ্ছে, কেন কোঅর্ডিনেট করা হচ্ছে না? আমার তো মনে হয় ডিজি হেলথ শুড টেক দ্য লিড এখানে, 1 নম্বর। 2 নম্বর, আরেকটা কোশ্চেন আপনার কাছে আমি করতে চাই যে এই যে ভ্যাকসিনের ব্যাপারটা যে এত সুন্দর করে শুরু করছে, দেখার মতন, এটা একদম মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতন শুরু করেছে তারা। কোনো চাচা মামা দরকার ছিল না, সাধারণ মানুষ পাচ্ছে একদম অনলাইন, তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, যে দিয়ে আসছে, 5 মিনিটস ওয়েটিং টাইম এন্ড গেট দ্য ভ্যাকসিন। কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে ভ্যাকসিনটা নাই আমাদের, আমরা শুধু ইন্ডিয়া নির্ভর ছিলাম। আমরা কেন আগে, যদিও চাইনিজ বা রাশিয়ান ভ্যাকসিনের অনেকগুলি কোয়েশ্চেন মার্ক ছিল, আই এগ্রি, কিন্তু আমরা কেন বুকিংটা দিলাম না? আমরা মনে করি অনেক সময় যে আমরা বুকিং দিলে তো পয়সা নষ্ট হয়ে যেতে পারে। আমরা তো এমনি স্বাস্থ্য খাতে যা না কম বরাদ্দ, তার মধ্যে ইউটিলাইজেশনও হয় না, মানে অনেক মানি ব্যাক করে। তো সেখানে যদি একটু ওভার ইউজও হয়, এখানে মানুষ বাঁচানোর একটা ব্যাপার ছিল, সেখানে কি আমরা একটু প্রোঅ্যাক্টিভ হতে পারতাম না? আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে আপনার কাছে, আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, এই বাংলাদেশের এই বলা হচ্ছে প্রতি 10,000-এ 5টা ডাক্তার, প্রতি 10,000-এ 3টা ডাক্তার, প্রতি 10,000-এ লেস দেন 1 টেকনিশিয়ান, এত কম জনবহুল আমাদের। আমরা যেখানে 2010-এ WHO একটা বলেছিল যে বাংলাদেশের 49 কান্ট্রির মধ্যে বাংলাদেশ ছিল, যে 23টা ডাক্তার হওয়া উচিত পর 10,000, এটা টার্গেট করা উচিত। আমরা কিন্তু 11 বছর পার হয়ে গেলাম, এটা কেন হলো না? থ্যাংক ইউ। আনমিউট করতে হবে। আমি বললাম যে অনেকগুলো প্রশ্ন, তো আমার স্মৃতিশক্তি এতটা প্রখর না যে সবগুলার মনে করে করে জবাব দিতে পারবো। যদি কোথাও ভুলে যাই আমাকে দয়া করে মনে করিয়ে দেবেন। জি। প্রথম প্রশ্ন যেটা যেটা বলেছেন সমন্বয়হীনতা, সমন্বয়হীনতা আগে ছিল এখন নাই এরকম কথা আমি বলবো না। কারণ হচ্ছে যে বাংলাদেশের অবস্থানে আপনি জানেন যে একক কর্তৃত্ব কারো হাতে নেই। এখানে যারা এই কর্তা ব্যক্তি আছেন, যারা করেন, তারা যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটাকে আমরা এক্সিকিউট করি। স্বাস্থ্য অধিদপ্তর সত্যিকার অর্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা এক্সিকিউটিভ বডি, তারা এটাকে এক্সিকিউট করে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু তাদের হাতে দেয়া হয় না। এই বিগত 50 বছরে এটা ডেভেলপ করে নাই। তো হঠাৎ করে আমি সক্ষম এবং আমি যা বলবো সেটা সবাই শুনবে বা সবাই শুনতে বাধ্য থাকবে, ব্যাপারটা এমন না। আমাকে অনেকজনের সাথে, অনেকজনের মন রেখে, অনেকজনের কি বলবো, অনেকজনের অনেক মতকে শ্রদ্ধা রেখে আমাকে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার কিছুটা কি বলে সমন্বয়হীনতা বা আমার সীমাবদ্ধতা থাকতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে যখনই যেই কাজটা করি আমি আমার টিমকে নিয়ে কাজ করতে এবং আমার টিমকে রিপ্রেজেন্ট করতে এবং কর্তা ব্যক্তিদের সাথে সমন্বয় রেখে কাজ করতে। এটার মধ্যে গ্যাপ আছে, বেশ খানিকটাই গ্যাপ আছে আমি বলবো, তবে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। জানি না কতদূর পারবো। তো চেষ্টায় আমার কোনো কমতি নেই, আমার আন্তরিকতায় কমতি নেই। এটা গেল 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যাকসিন নিয়ে কেন আমরা মাল্টিপল সোর্স তখন সার্চ করিনি বা খুঁজিনি। তো বাংলাদেশ সরকারের তখন আইডিয়া ছিল যে তৈরি ভ্যাকসিন বাংলাদেশ সরকার কিনবে, ট্রায়ালে প্রথমে যাবে না, এটা ছিল চিন্তা। তো যখন আমাদেরকে ট্রায়ালের জন্য বলা হয়েছিল, চীন বলেছিল, রাশিয়া তখনও বলে নাই। তো চীন বলার পরে আমরা তখন একটু আসলেই ইয়ের মতো দ্বৈততার মধ্যে ছিলাম যে আমরা করবো কি করবো না। এই সিদ্ধান্তটা নিতে আমাদের 4 সপ্তাহ মতন দেরি হয়েছিল। 4 সপ্তাহ পরে যখন তাদেরকে বললাম, তাদের কিন্তু তখন সুযোগ ছিল, তারা আমাদের সাথে মিটিংও করলো। এই মিটিং করার পরে যখন তাদেরকে সিদ্ধান্ত জানালাম যে তোমরা আসো, আমরা তোমাদের সাথে ট্রায়াল করতে রাজি আছি, তখন তারা আমাদের কাছে টাকা চাইলো।
যে তাদেরকে টাকা দিতে হবে, টাকা দিলে তারা এটা করবে। তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকার এটা থেকে পিছিয়ে আসে। সরকার বলল যে তখন যেহেতু তৈরি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকাই পাওয়া যাচ্ছে, তখন কাজে অ্যাস্ট্রাজেনিকার প্রতি এটা ছিল তখনকার সিদ্ধান্ত। এখন বলতে পারেন এটা যে আমরা কেন ইন্ডিয়া নির্ভর হলাম। ইন্ডিয়া নির্ভর তো আমরা বরাবরই ছিলাম, এখনো হয়তো থাকবো বা আছি। চতুর্দিকে ইন্ডিয়ার বর্ডার। তো ইন্ডিয়া তখন যে কমিটমেন্ট করেছিল, যেভাবে ইন্ডিয়ার ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল, পরবর্তী অবস্থায় ওদের অবস্থায় এত খারাপ হয়ে যায়, সেই অবস্থাতে আমরাও জোর করে তাদেরকে আর বলতে পারছি না যে কেন দিচ্ছ না। তারপরেও আমরা কিন্তু তাদেরকে বারবার রিমাইন্ডার দিচ্ছিলাম। তারা কিন্তু কখনো না করে নাই যে দেবে না, বা বলে নাই যে আমরা দিব না, বলছে যে সবসময় দিয়ে যাবে। এখন আমরা অন্য সোর্স গুলা এক্সপ্লোর করছি। এর মধ্যে আপনি জানেন চীনের সাথে কথা হয়েছে, এবং চীন আজকে রাত্রে ভোর 5টার সময় আমাদের 5 লাখ ভ্যাকসিন দিচ্ছে উপহার হিসাবে। এবং এদের সাথে সিনোফার্মের সাথেই আমরা স্কেনার একটা চুক্তিতে যাব, ওদের সাথে আমাদের কথা হয়েছে মোটামুটি। আর ওদিক দিয়ে স্পুটনিকের সাথে আমাদের কথা হয়েছে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু দেখেন এই চীনা ভ্যাকসিনটাকে অনুমোদন দিয়ে দিয়েছিল যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তখনও এটার ইয়ে দেয় নাই, এটাকে কি বলে, অনুমোদন দেয় নাই। রেকগনিশন তখন দেয়নি, কিন্তু হ্যাঁ। হ্যাঁ, রিকগনিশন দেয় নাই। তখন কিন্তু বাংলাদেশ সরকার এটাকে ইমার্জেন্সি ইউটিলাইজেশনের জন্য অনুমোদন দিয়ে দিয়েছিল। তার পরপরই কিন্তু তারা রিকগনিশন পেয়ে যায়। তো কাজেই আমি বলবো না যে এটা বাংলাদেশ সরকার এটা বা আমরা চেষ্টা করিনি, আমরা চেষ্টা করছিলাম। আর স্পুটনিকের সাথে আমাদের কথা হচ্ছে, এবং আশা করছি স্পুটনিক যেটা চাচ্ছে আমাদের এখানে তারা তৈরি করতে চাচ্ছে। আমরা এখানে যাদের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে সেরকম 3টা কোম্পানির সাথে আমরা কথা বলেছি, তারাও রাজি আছে। এবং আশা করছি খুব দ্রুতই হয়তো এখানে ভ্যাকসিন আমরা তৈরি করতে পারবো। আরো একটা প্রচেষ্টা আমরা চালাচ্ছি অক্সফোর্ডের সাথে। এটা না হওয়া পর্যন্ত এটা বলবো না, দেখা যাক। অক্সফোর্ড চাচ্ছে যে আমাদের এখানে আমাদের সরকারের সাথে একটা লিয়াজো করে এখানে একটা ভ্যাকসিন তৈরি করার ক্যাপাবিলিটি তৈরি করতে। তো সেটা আমরা চেষ্টা করছি। এটা গেল 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা কি যেন প্রশ্ন ছিল, সরি, 3 নাম্বারটা কি প্রশ্ন ছিল? ডাক্তার এবং নার্সের সংখ্যা এত কম। ডাক্তার আর নার্সের সংখ্যা। আপনি জানেন যে বাংলাদেশে এই এই গত এই এই সরকারে আমি এখন আমাকে বলতে পারেন যে আমি সরকারি চাকরি করছি, সরকারি কথা বলছি, কিন্তু এই সরকারের আমলে যতজন ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে, যতজন নার্সকে নিয়োগ দেওয়া হয়েছে এত দ্রুততম সময়ে, এটা কিন্তু আর অতীতে কখনো ঘটে নাই। তো যেই পরিমাণ ডাক্তার আছে এটাও অনেক কম, এতে কোনো সন্দেহ নাই। এই আরো একটা ডাক্তার নিয়োগের প্রক্রিয়া, 2টা প্রক্রিয়া আমাদের চলমান আছে। এটা হয়তো আমাদের ঈদের পরপরই একটা বড় মানে অ্যামাউন্টের ডাক্তার নিয়োগ হবে, এবং নার্সও আরো নিয়োগ হবে। এই পর্যন্ত প্রায় 32,000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের সময়। আর ডাক্তার দেওয়া হয়েছে প্রায় 12,000-এর অধিক। আরো 4,000 ডাক্তার পাইপলাইনে আছে, এটা হয়তো অচিরে হয়ে যাবে। আর হেলথ অ্যাসিস্ট্যান্টের ব্যাপার এবং টেকনোলজিস্টের ব্যাপারে আমি বলবো যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা এই দেশে একদম কম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যে নিয়োগ প্রক্রিয়াটা করতে যাচ্ছিলাম, প্রায় 4,000 টেকনোলজিস্টকে আমরা নিয়োগ দিয়েছিলাম। মানে যেদিন আমার রেজাল্টটা হয়েছিল সেদিনই পত্রিকায় একটা নিউজ হয়েছে। আমরা গত 4 মাস ধরে এই নিয়োগ প্রক্রিয়াটা চালিয়ে আসছিলাম। এই 4 মাস ধরে এই 4,000 লোকের পরীক্ষা নেওয়া, আপনি জানেন এটা বিশাল ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স বিভাগকে আমরা দায়িত্ব দিয়েছিলাম পরীক্ষাটা নেওয়ার জন্য, তারা পরীক্ষা নিয়েছিল, সমস্ত কিছু তারাই করেছিল। ডিজি হেলথ থেকে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ ছিল, তারপরে পাবলিক সার্ভিস কমিশন থেকে ছিল, মন্ত্রণালয় থেকে ছিল। কিন্তু যেদিন আমি নিয়োগটা দেব সেই দিনই পত্রিকায় একটা নিউজ উঠে, একটা একটা পত্রিকায় একটা নিউজ করে যে এটাতে কি অনিয়ম হয়েছে, এটাতে এটা তদন্ত করতে হবে। এখন 4 মাস ধরে, গত 4 মাস ধরে এই প্রক্রিয়াটা চলমান ছিল, কিন্তু এই 4 মাস ধরে কিন্তু কেউ কোনো নিউজ করে নাই যে কোথাও এটা আহ কি বলে অনিয়ম হচ্ছে বা পরীক্ষা দুর্নীতি হচ্ছে বা এরকম কিছু বলে নাই। ঠিক যেদিন আমরা রেজাল্টটা দেব ঠিক সেদিন এর হচ্ছে, যার ফলে এই 4,000 টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়াটা আটকে গেছে। এটা এখন শূন্যে ভাসছে। এখন আমি চাইলে আরো নতুন 4,000 লোককে আমি নিতে পারবো না, সেই রকম 4,000 টেকনোলজিস্ট বাংলাদেশে নাই। তো ব্যাপারটা বাংলাদেশের অবস্থানে এরকম। এই সমস্ত মধ্যে আমরা কাজ করছি। তারপরে আমার মনে হয় যে আমরা হতাশ না, আমরা মনে করি যে এটা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো। আপনারা সবাই আমাদের সাপোর্ট দিচ্ছেন, সাহস দিচ্ছেন, এবং আমাদের দেশে যারা আছেন তারাও আমাদেরকে সাহস দিচ্ছেন। এই মুহূর্তে আমি মনে করি সবাই আমাদের সাথে কাজ করছেন। আমাদের পাবলিক হেলথ এক্সপার্ট যারা আছেন তারা তাদের পরামর্শ নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
প্রতিটা কমিটির মতামত নিয়েই প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারবো। আশা নিয়েই মানুষ বাঁচে, আমরা আশা নিয়েই বাঁচছি, এটুকুই বলতে পারি। ধন্যবাদ। Thank you very much. One final question, Atik sir, Professor Atikul Hok, আপনি I'm sure চিনেন আতিক স্যারকে। আতিক স্যার আপনি যদি করেন তাহলে। অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে খুরশিদ আমার অত্যন্ত প্রিয় অনুজ, এবং আমি মানে খুরশিদকে বলার সুযোগটা আমি খুব বেশি পাই না, যেহেতু আমি এখন আজকে এই প্ল্যাটফর্মের সুযোগ পাচ্ছি বলে আমি কিছু প্রস্তাব রাখছি। মানে এগুলি ঠিক আমি বলবো যে এগুলো কোনো সমালোচনাও না বা কোনো দিক নির্দেশনাও না, এগুলো একজন সচেতন নাগরিক হিসাবে কিছু পরামর্শ। একটা হচ্ছে প্রফেসর খুরশিদ বলেছেন এবং আমিও জানি আমাদের দেশে টেস্টের ব্যাপক সম্প্রসারণ হয়েছে, কিন্তু টেস্ট ক্যাপাসিটিটা আন্ডার ইউটিলাইজড, মানে রোগীরা যাচ্ছে না, এবং এটা আমরাও দেখি আমাদের আশপাশেও রোগীরা যেতে চায় না। তা আমার মনে হয় যে এই ব্যাপারে যদি সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়, মিডিয়াকে ব্যবহার করে টেস্টের ব্যাপারে জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতা তৈরি করা। এটা আমাদের আমেরিকাতে যেরকম আছে ভ্যাকসিন হেজিটেন্সি, আমাদের দেশে আছে টেস্ট হেজিটেন্সি। কিন্তু এটার মধ্যে আমার মনে হয় যে গণসচেতনতা তৈরি করা, যে কোনো একটা লক্ষণ দেখা দিলেই সাথে সাথে দ্রুত টেস্ট করতে যাওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কিন্তু মানুষ জানেও না। অনেকে মনে করে যে ঠিক আছে আর 5-6টা দিন যাক, যদি লক্ষণগুলো যদি না থাকে তাহলে আমি আর টেস্ট করাবো না, লক্ষণ থাকলে টেস্ট করাবো। তো আমার মনে হয় এই ব্যাপারে জনগণকে সঠিক জ্ঞানটা দেওয়া এবং সচেতনতা সৃষ্টি করার উদ্যোগটা আমার মনে হয় নেওয়া উচিত। আর আরেকটা আমার মনে হচ্ছে, এটা আমাদের যেহেতু আমাদের মহাপরিচালক আমাদের পেশারই মানুষ, কোনো আমলা না, সেই কারণে আমি সাহস করে বলতে পারছি দ্রুত, আমার মনে হয় সরকারের দ্রুত ভ্যাকসিন জোগাড় করার সব প্রচেষ্টাই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় যে যদি আমরা পারতাম যে এই তৃতীয় তরঙ্গের যে একটা আপস্লোপ শুরু হবে হয়তো 3 সপ্তাহ পরে হতে পারে, এর মধ্যে যদি ব্যাপক হারে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 4টা প্রধান শহরে যদি ব্যাপক হারে মানুষকে ভ্যাকসিন দেওয়া যেত, মানে 18-এর উপরে সবাইকে দিয়ে দেওয়া যেত, তাহলে খুব ভালো হতো। 2 কোটি ভ্যাকসিন জোগাড় করে, যার মানে আমাদের এখন দ্রুত প্রচুর ভ্যাকসিনের প্রয়োজন। এবং এই জন্য আমি বলবো যে যদি এমন হয় যে WHO এর অ্যাপ্রুভাল পায়নি অথচ 3rd ফেজ ট্রায়ালে চমৎকার ভালো রেজাল্ট আছে, যেমন নোভাভ্যাক্স তার মধ্যে একটা, তারপরে এই সবকিছু মিলিয়েও যদি আমরা যথেষ্ট সংখ্যা জোগাড় করতে না পারি, যে 1-1.5 কোটি হচ্ছে না, তাহলে এমনকি 2nd ফেজ ট্রায়ালে যেগুলি ভালো ফলাফল দিয়েছে, যেমন চীনের আনুজিফাইর আরবিডি ডাইমার, এটাও কিন্তু ভালো ফল দেখিয়েছে। এই ধরনের খুঁজে খুঁজে কিন্তু আমরা অন্যান্য সূত্র থেকেও কিন্তু এখন আমাদের জন্য এখন ভ্যাকসিন জোগাড় করা দরকার। আমাদের কিন্তু এখন দরকার ম্যাসিভ কোয়ান্টিটি। আমাদের এখন ভ্যাকসিনের কোয়ালিটির দিকে যাওয়ার সুযোগ নাই, কোয়ালিটি আমরা পারবো না। যেমন mRNA ভ্যাকসিনের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু সেগুলো জন্য আমরা লাইনে পিছিয়ে আছি। কাজে আমি যেগুলোই পাবো সেগুলো থেকে আমার মনে হয় নিয়ে আগামী 3-4 সপ্তাহের মধ্যে যদি অন্তত 1.5-2 কোটি ভ্যাকসিন যদি দিয়ে ফেলা যেত মানুষকে প্রথম ডোজগুলো, তাহলে আমার মনে হয় যে আমাদের তৃতীয় তরঙ্গের অভিঘাতটা অনেক কমানো সম্ভব হতো। আমার জাস্ট এই 2টা দাবি, ভ্যাকসিনের দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত আনা আর গণসচেতনতা টেস্টিং এর জন্য, এই 2টাই আমার দাবি। আমি স্যার আপনার এই 2টা কথাই আমি টুকে নিলাম স্যার, আমি নোট করলাম। আমি এটার জন্য আমি সচেষ্ট হব স্যার, আমি চেষ্টা করব। ভ্যাকসিন সংগ্রহের জন্য আমাদের নিজস্ব চেষ্টাও আছে, তাছাড়া কোভ্যাক্সও আমাদেরকে ভ্যাকসিন দেবে বলেছে। 20% অফ দ্য পপুলেশনের জন্য তাদের ভ্যাকসিন দেওয়ার কথা। তাদের ফার্স্ট লটটা এই মাসে আসার কথা আছে স্যার। যদি আমরা এই মাসে পেয়ে যাই স্যার, তাহলে আপনি যে কথাটা বলেছেন, তাহলে অন্তত এই 3টা শহরে আমাদের এটা প্ল্যানিং এ ভালো একটা পয়েন্ট থাকবে, যে এই 3টা শহরে যেখানে আমরা দেখেছি ডেথ রেটও বেশি, ইনফেকশনের রেটও বেশি, তাহলে সেখানে আমরা ভ্যাকসিনেট করতে পারবো স্যার। থ্যাংক ইউ স্যার আপনার এই চমৎকার আমাদের তথ্য দেওয়ার জন্য স্যার, এবং আমি চেষ্টা করবো স্যার এটা পালন করতে স্যার। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। I'm well aware যে প্রফেসর খুরশিদ আলম অনেক বিজি স্কেজুলের মধ্যে আসছেন। আমরা আমাদের হ্যাঁ না আমি থ্যাংক ইউ। আমি জাস্ট আপনি যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, যদি পারেন ভ্যাকসিন ইনডিউস থ্রম্বোসাইটোপিনিয়ার যেই টেস্ট আমাদের দেশে কিন্তু আমি যতদূর জানি ওই টেস্টিং ফ্যাসিলিটি নেই। এটা এলিজা টেস্ট করতে হয় প্লেটলেট ফ্যাক্টর 4 এর এগেইনস্টে অ্যান্টিবডি দেখার জন্য। 2-1টা পেশেন্ট মানে আই হ্যাভ কাম অ্যাক্রস বাংলাদেশের থেকে যাদের আনএক্সপ্লেইনড
থ্রম্বোসিস হয়েছে ভ্যাকসিন নেওয়ার উইদিন 4 উইকস। আমরা জানি না এটার কজ কি। আমার মনে হয় যেহেতু আমরা একটা ম্যাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করছি, ওই জিনিসটা আমাদের ওই ফ্যাসিলিটিস ডেভেলপ করা উচিত, একটা রিপোর্টিং সিস্টেম এবং কিভাবে ডিল করব আমরা উইথ দ্য কমপ্লিকেশনস। তবে মানে হিউজ কনগ্রাচুলেশনস টু ইউ অ্যান্ড ইউর টিম। আপনারা অনেক কনস্ট্রেইনের মধ্যে খুব ডিফিকাল্ট একটা কাজ করছেন। বাংলাদেশে সো ফার কোভিড এর ম্যানেজমেন্ট হ্যাজ বিন গুড। আমরা জাস্ট আমাদের মানে প্রিভেন্ট করতে হবে থার্ড ওয়েভ যাতে ইন্ডিয়ার মতো অবস্থা না হয়। জি তো থ্যাংক ইউ সো মাচ আপনি আসার জন্য। আমরা আপনি ধন্যবাদ ইটস আপ টু ইউ, আপনি যদি থাকতে চান থাকতে পারেন, অথবা আপনি ইউ ক্যান লিভ। আমাকে আই এম আসলে শিওর ইউ যেতে ওয়ান্ট টু হবে। লিভ। আমি আচ্ছা এই সকালবেলা বেরিয়েছি, আমি এখনো ঘরে ফিরতে পারিনি, তো আচ্ছা, কাজে আই ওয়ান্ট টু লিভ। আপনারা সবাই থ্যাংক ইউ আমাকে সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই দোয়া করি। আচ্ছা, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জাহেদ ভাই, আপনি কি শেয়ার করতে পারবেন এখন স্ক্রিন? আমরা আমি তাহলে ইয়ে নিয়ে শুরু করি এখন, টেস্টিং এর উপর আপনার প্রেজেন্টেশনটা নিয়ে, তারপর আমরা টেস্টিং নিয়ে একটু কথা বলবো। সিকিউরিটি মাহবুব, ইয়ে কি ডিসেবল করা না, শেয়ার স্ক্রিন করলেই তো হবে আপনার এখন। I'm trying to share. For some reason এটা হচ্ছে না, দেখি ডেস্কটপে যাচ্ছে। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। তারপরে এখন বলছে ওপেন সিস্টেম প্রেফারেন্সেস। এখানে কি করতে হবে, কি এবল করতে হবে আমার? আপনি জাস্ট শেয়ার স্ক্রিন চাপেন, আপনার ফাইলটা আগে ওপেন করেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন করেন। পাওয়ার পয়েন্ট যেটা ওপেন আছে। হ্যাঁ, এখন আপনি শেয়ার স্ক্রিন চাপেন। Hold on, let me see. Share screen এখানে শেয়ার স্ক্রিনে কোনো অপশন আমি দেখছি না। শেয়ার স্ক্রিন আপনি নিচে আসেন, যে পার্টিসিপেন্টস চ্যাট শেয়ার স্ক্রিন। হ্যাঁ, এখানে তো শেয়ার স্ক্রিন দেওয়ার পরে এই যে এখন কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা নাকি? হ্যাঁ, এটা শেয়ার স্ক্রিনে দেওয়া হয় নাই, মাল্টিপল পার্টিসিপেন্টস ক্যান শেয়ার সাইমা, এটা দিতে হবে না, এটা দেওয়া হয়েছে, এটা আমি দেখতেছি তো, সিকিউরিটি শেয়ার স্ক্রিন। ও দেওয়া হচ্ছে না? হ্যাঁ, শেয়ার স্ক্রিন, ওকে। আচ্ছা, তারপরে আমি শেয়ার স্ক্রিন দিই, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেওয়া হচ্ছে। ফেল। আপনি কি নতুন কম্পিউটার থেকে ট্রাই করছেন? ইয়েস, দ্যাটস কারেক্ট। হ্যাঁ, তার জন্য আপনার ওই সিস্টেমে যে এটাকে এনেবল করতে হবে, আপনার কম্পিউটার সিস্টেম ব্লক করতেছে এটা। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, আমি অন্য কম্পিউটারে খুলি, তুমি অন্য কাউকে দাও তাহলে করার জন্য এখন। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে টেস্টিং নিয়ে কথা বলি। আমি প্রথমেই জিজ্ঞাসা করব ইয়েকে, মুজিব ভাই, আপনি যদি কিছু কমেন্টস মেক করেন যে মাইল্ড টু মডারেট ডিজিজ পেশেন্ট, তাদের কি, ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমার, আদৌ কি তাদের কোনো টেস্ট করা দরকার আছে নাকি বিসাইডস আরটিপিসিআর? সেকেন্ড থিং হচ্ছে যে কোভিড স্পেসিফিক কি কি টেস্টিং ফ্যাসিলিটিস বাংলাদেশে আছে এখন এই মুহূর্তে কি অ্যান্টিজেন টেস্টিং হয়, এরকম কিছু হয়? আপনি যদি একটু আমাদেরকে এই ব্যাপারে আলোকপাত করেন, কারণ আমরা দেখছি যে পেশেন্টের ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে সিটি স্ক্যান হয়ে যাচ্ছে, অনেক ব্লাড টেস্ট হয়ে যাচ্ছে। আপনি একটু যদি টেস্টগুলো নিয়ে কথা বলেন ভালো হবে। থ্যাংক ইউ। টেস্টের বিষয়টা হলো দুই দিকে দেখতে হবে। একটা হলো টেস্ট ফর ডায়াগনোসিস, দ্যাট ইজ আরটিপিসিআর, অ্যান্ড এখন ইদানিং কালে আমাদের কোনো জায়গাতে চালু হয়েছে অ্যান্টিজেন বেসড টেস্টিং। তো এই দুটো টেস্ট আছে আমাদের, এই টেস্টগুলো তো করতেই হবে। এই টেস্টগুলো নিয়ে যে প্রবলেম সেটা তো আলোচনা হলো আমাদের ডিজি সাহেবের সঙ্গে, আমি ওইদিকে যাচ্ছি না। আরেকটা হলো যে টেস্টিং অ্যান্ড ইনভেস্টিগেশনস to see the extent of the disease, to see the severity of the disease, to assess the outcome of the disease. সেটা শাকিল আপনি রাইটলি মেনশন করেছেন যে আমাদের দেশে, বাংলাদেশে যখন কোভিড ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, আরটিপিসিআর পজিটিভ হচ্ছে, সঙ্গে সঙ্গে ওয়েদার ইট ইজ মাইল্ড, মডারেট অর সিভিয়ার যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে আপনার 4-5টা টেস্ট একত্রে হয়ে যাচ্ছে, ইনক্লুডিং আরটিপিসিআর। এই 4টা টেস্ট কি? একটা সিভিজি হচ্ছে, একটা সিআরপি হচ্ছে, সিরাম ফেরিটিন হচ্ছে, এলডিএইচ হচ্ছে, ডিডাইমার হচ্ছে। এগুলো তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে আরো 2টা টেস্ট এসে যুক্ত হয়। সেটা হলো প্রোক্যালসিটোনিন, আরেকটা হলো
ওই যে IL-6 এটা ইদানিং একটা মানে এটা আসলে একটা কমার্শিয়ালি ড্রিভেন একটা ব্যাপার ঘটতেছে, যে IL-6 করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে নানান ভাবে, যে এটা দেখলে পরে আসলে এই টেস্টগুলো কিন্তু সব রোগীর জন্য করার প্রয়োজন না, এটা সবাই জানে। আমাদের এখানে প্যানালিস্ট যারা আছে তারা কিন্তু সবাই সবসময় এই টেস্টগুলোর এগেনস্টে বলতেছে at the onset of the disease। তখন আমি ডায়াগনোসিস করলাম একটা মাইল্ড ডিজিজ, তাকে ডায়াগনোসিস করার উদ্দেশ্য হলো যে তাকে আমাদের আইসোলেট করতে হবে এবং তাকে একটু ভালো করে ইকুইপ করতে হবে হাউ টু মেজার দি অক্সিজেন স্যাচুরেশন বাই এ স্মল ডিভাইস হুইচ ইজ কল্ড অক্সিমিটার, পালস অক্সিমিটার। এটা দিয়ে দেখবে এবং ওই লেভেলগুলো তাদেরকে বলে দিতে হবে যে যখনই এই লেভেলের মধ্যে আসবে, অথবা আরেকটা কথা, জ্বরটা রেগুলার মেজার করতে থাকবে। যদি জ্বরটা 5 days and above পারসিস্ট করে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা আমাদের কন্ট্যাক্টে যদি আসে, তখন আমরা হয়তো তার ওই যে টেস্টগুলোর কথা বললাম ওগুলো করব। তারপরে হলো যে সিটি স্ক্যানের বিষয়টা হলো যে এই রোগীর কিন্তু এখন সিটি স্ক্যান করার দরকার নাই, যার RT-PCR পজিটিভ তার আর সিটি স্ক্যান করে কি হবে, বাট সিটি স্ক্যান কখন লাগবে, এটা আমি যেটা আমার রোগীদেরকে বলি যে একটা রোগী সন্দেহজনক কোভিড, আমরা RT-PCR করলাম, দ্যাট ইজ নেগেটিভ, বাট স্টিল আমি এক্সরেতে দেখলাম যে তার নিউমোনিক ফিচার্স আছে বা নাই, বাট আমার মনে হচ্ছে রোগীর কাশি হচ্ছে খুব। ইন দ্যাট কেস আমি যদি সিটি স্ক্যান করি এবং তার যদি বাইল্যাটারাল নিউমোনিয়া থাকে, তাহলে এটা আমাদেরকে ওই মানে হলো কোভিড এর ডায়াগনোসিস দিবে, এন্ড আলটিমেটলি আমি ওই পেশেন্টটাকে কোভিড এর মতো করে চিকিৎসা করতে থাকবো। সো এটাই হলো আমি ইন শর্ট টেস্টিং ফর দি অ্যাসেসমেন্ট অফ দি সিভিয়ারিটি অফ দি ডিজিজ, এই কথাগুলো। আর ওই যে দুইটা টেস্ট আমি বললাম শেষের দিকে, এই দুইটা টেস্টের আসলে ভূমিকা খুবই কম। তার কারণ টসিলিজুম্যাব দিয়ে আমি IL-6 দিব এরকম কোনো ইন্ডিকেশন কোথাও নাই, কোনো গাইডলাইনে কোথাও বলে নাই যে IL-6 বেশি হলে তারপরে আমাদের দিতে হবে। বাট IL-6 এটা একটা মানে প্রপোজিশন, যেখানে বলা হয় যে এটা মানে কি বলে স্টর্ম, দি সাইটোকাইন স্টর্ম সিনড্রোম বা সাইটোকাইন রিলিজ সিনড্রোম। যদি ক্লিনিক্যাল কতগুলো প্যারামিটার থাকে, তখন আমরা টসিলিজুম্যাব দিব কি দিব না সেটা ডিসিশন নিব, বাট ইট ইজ নট দি লেভেল অফ দি টসিলিজুম্যাব। আর একটা হলো যেটা সরি IL-6, ইয়েস। আরেকটা হলো যেটার কথা বলা হচ্ছিল ওই যে প্রোক্যালসিটোনিন। আসলে আমরা সবসময় চিন্তা করি যে প্রোক্যালসিটোনিন দিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কি নাই, এটা আমাদের অনেক ডাক্তারদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে। আসলে প্রোক্যালসিটোনিন, দি ডিজিজ ইটসেলফ, দি কোভিড ইটসেলফ ক্যান গিভ রাইজ টু রেজড প্রোক্যালসিটোনিন ইন দ্য অ্যাডভান্স স্টেজ অফ দি ডিজিজ। সো আমাদেরকে অন্য কোনো টেকনিক অবলম্বন করতে হবে, দি কাউন্ট, দি ফিভার অ্যান্ড দি আদার প্যারামিটার্স, ফিভার অবশ্যই জ্বরেও থাকে, দেখে আমাদেরকে ঠিক করতে হবে whether the patient will need any antibiotic or not only the procalcitonin, because procalcitonin আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে করতে পারবো না, আমরা সবার করতে পারবো না এবং সবাই অ্যাফোর্ড করতে পারবে না। এই আনুষঙ্গিক টেস্ট করতে করতে প্রতি 2 দিন 3 দিন অন্তর অন্তর এরকম টেস্ট করতে বলা হয় এই সমস্ত রোগীদের। তো ওই সমস্ত রোগীদের পকেটের উপরে একটা বিশাল চাপ পড়ে যায়। এই জন্য এই জিনিসগুলো আসলে এটা করতে হবে হলো ওই যেটা বললাম যে নিড বেস, স্পেসিফিক টু স্পেসিফিক কন্ডিশন, তার জন্য কতটুকু দরকার সেটা করতে হবে। ধন্যবাদ। আমি টোটালি এগ্রি করি আপনার সাথে। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব সামারাইজ করে বলছেন মাইল্ড টু মডারেট ডিজিজে আপনার মেসেজ হচ্ছে নট টু ডু এনি টেস্ট প্রথম কয়েকদিন, ইফ দ্য পেশেন্ট ইজ আদারওয়াইজ ওকে। আতিক স্যার, আপনি কোনো কমেন্ট করবেন এই ব্যাপারে? অনেক ধন্যবাদ। আমি তো আসলে এই ব্যাপারে মুজিব এত সুন্দর বক্তব্য দিয়েছে যে আমার কমেন্ট করার বেশি কিছু নাই। আমি একই পয়েন্টটি আবারও এমফেসাইজ করব যে মাইল্ড টু মডারেট কোভিডে আসলে যদি কোনো ফিচার্স অফ ওয়ার্সেনিং যদি আমরা না পাই, যেমন হাই রেসপিরেটরি রেট মোর দেন 30, অথবা 5 দিনের পরেও ইন্ট্রাক্টেবল সিমটম, অথবা প্রলং ফিভার, অনেকের ফিভার দেখা যাচ্ছে 8-10 দিন থেকে যাচ্ছে, আমরা কনফিউশনে ভুগি যে কোনো একটা ব্যাকটেরিয়াল কোইনফেকশন হলো কিনা, ওই সমস্ত কিছু না হলে মাইল্ড টু মডারেট কেসের জন্য আসলে কোনো পরীক্ষার দরকার নাই। এবং এই যে সিভিয়ারিটি বা প্রগনোস্টিক মার্কার হিসেবে আমরা যে পরীক্ষাগুলো করি, যেমন এই ডি ডাইমার, ফেরিটিন, সিআরপি, এই সব কিছুই আমাদের করতে হবে।
যদি কারো অক্সিজেন যদি কমা শুরু হয় তখন, তার আগে আসলে ফার্স্ট মেজরিটি অক্সিজেন কমে না। এতে আমাদের কমিউনিটি কস্ট অফ ট্রিটমেন্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমাদের বরং রোগীদেরকে যাদের মাইল্ড টু মডারেট কেস বিবেচনা করে আমরা বাসায় রেখে চিকিৎসা করি, আমাদের তাদেরকে একটু অনুপ্রাণিত করা উচিত। ওই পালস অক্সিমিটারটা কিনে নেওয়া, তাদের শিখিয়ে দেওয়া উচিত তার ব্যবহার, এবং এটা ঘরে ব্যবহার করা যায়। বাংলাদেশে যথেষ্ট কম দামে পাওয়া যাচ্ছে, তাও সেই চীনের আনুকূল্যে 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, যেটা আমাদের নিম্ন মধ্যবিত্তদের পক্ষেও অ্যাফোর্ড করা সম্ভব। তারা অক্সিজেন দেখবেন, অক্সিজেন কমলে তারা খবর দেবেন, এবং অক্সিজেন কমার পরে আমরা চিন্তা করব যে আমরা সেই প্রগনোস্টিক মার্কারগুলো দেখবো কি দেখবো না। শুধু এইখানে আমার একটা ক্যাভিয়েট থাকে, সেটা হচ্ছে আমরা কিছু কিছু রোগী দেখি যাদের সিমটমটা ভেরি মাচ ক্লিয়ারলি ইন ফেভার অফ কোভিড-19, কিন্তু আরটিপিসিআর নেগেটিভ বা অ্যান্টিজেন টেস্ট তো আমাদের এখন আসলে সব জায়গায় এইভাবে অ্যাভেলেবল হয়নি, তা ওগুলো নেগেটিভ এসেছে। সেই ক্ষেত্রে কখনো কখনো আমাদের ডায়াগনোসিসটা শিওর হওয়া, আমাদের আবার ডায়াগনোসিস শিওর হওয়াটা আমাদের দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ মানুষজন কিন্তু অনিশ্চিত ডায়াগনোসিসের উপর নিজেদেরকে আইসোলেট করতে চান না, এবং তাদের ফ্যামিলির লোকরাও কিন্তু সেই আক্রান্ত রোগী থেকে নিজেদেরকে কোয়ারেন্টিনেও নিতে চায় না আর কি। হ্যাঁ, কাজেই আমাদের কনফার্মেশনটা ইম্পর্টেন্ট। কাজেই যাদের মধ্যে আমরা মনে করছি আরটিপিসিআর বা অ্যান্টিজেন ফলস নেগেটিভ হয়েছে, তাদের ক্ষেত্রে যদি তারা অ্যাফোর্ড করতে পারেন তাহলে আমরা সিটি স্ক্যানটা করে দেখতে পারি। না, থ্যাংক ইউ। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মেক করেছেন। আর রলি কি আছে? রলি, আচ্ছা সরি, আমি আরেকটা কথা একটু বলবো, এটা অবশ্য মুজিবের একটু সম্পূরক, যে আমি বলবো যে যদি সেই জায়গায় যদি ফ্যাসিলিটি থাকে, যে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করতে চাইলে অ্যান্টিবায়োটিক শুরু করার আগেই একটু ব্লাড কালচার, যদি সম্ভব হয় স্পুটাম কালচার, ডব্লিউএইচওর ইয়েতে কিন্তু থ্রোট সোয়াবের কালচারের কথাও বলা আছে। এই কালচারগুলো না করে কিন্তু আমার মনে হয় বাংলাদেশের যে সমস্ত জায়গায় কালচারের ফ্যাসিলিটি আছে, কালচার না করে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত না, সেটা এজিথ্রোমাইসিনই হোক, ডক্সিসাইক্লিনই হোক, বা মানে কালচারটাকে আমাদের একটু প্রাধান্য দিতে হবে। আমাদের দেশে কালচার না করে সবাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, কাজে ক্রিটিক্যাল কোভিডের চিকিৎসা করতে যে ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্টরা কিন্তু নাকানি চুবানি খাচ্ছেন। না, থ্যাংক ইউ, ভেরি গুড পয়েন্টস আপনি মেক করেছেন। প্রফেসর রবির আমিন ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। আমি জানি আপনি খুব বিজি লোক, ডেসপাইট ইউর বিজি স্কেডিউল জয়েন করতে পেরেছেন। আমরা টেস্টিং নিয়ে আলোচনা করছি, আপনি কি এখানে আর কিছু ইনক্লুড করতে চান? যে কেননা আমরা দেখছি যে র্যান্ডম হারে বাংলাদেশে যেভাবে টেস্টিং হচ্ছে, সবাই মাইল্ড টু মডারেট ডিজিজের পেশেন্ট বাসা থেকে যাচ্ছে সিটি স্ক্যান করতে। এনি কমেন্টস অ্যাবাউট দিস? থ্যাংক ইউ শাকিল ফরিদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু পরে জয়েন করেছি, বাট একটু আমি ডি স্যারের কথা শুনলাম, এবং ইন্টারেস্টিং হচ্ছে আজকে যারা আছেন তারা সবাই কিন্তু আমার সরাসরি শিক্ষক আর কি। ইটস অলওয়েজ গ্রেট টু লিসেন টু দ্যাম রাদার দ্যান সেইং। তো তার মধ্যেও আমাকে কিছু তো বলতে হচ্ছে, তার কারণটা হচ্ছে টেস্টিং। আমি কয়েকটা জিনিস একটু বলি আর কি, একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে আমি বলি আর কি। একটা হচ্ছে আমাদের কাছে কিন্তু টেস্ট শুধু আরটিপিসিআর না, এখন অ্যান্টিজেন টেস্টও আছে, এবং আরটিপিসিআর এর ভার্সন যেটা জিন এক্সপার্ট থ্রু দ্য অ্যাবট মেশিন, এটাও কিন্তু হচ্ছে আর কি, তিনটা অ্যাভেলেবেল। এখন কথা হচ্ছে আপনি কোন সময় আসলে কি টেস্ট করবেন। অবভিয়াসলি দ্য বেস্ট গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আরটিপিসিআর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি অ্যান্টিজেন টেস্টটাকে কখন আপনি সিলেক্ট করবেন, ইট ডিপেন্ডস আপন দি প্রিভিলেন্স অফ দিস ডিজিজ ইন এ কান্ট্রি। যখন কোনো একটা কান্ট্রিতে একটা প্রিভিলেন্সটা মোর দেন 45 to 50% হয়ে যায়, the antigen test is a fantastic test because sensitivity তখন এটা 85 থেকে 90 হয়ে যায়, and specificity always becomes very high. তাহলে যদি কোনো জায়গায় উচ্চ কোনো সংক্রমণ চলে আসে কোনো দেশে, এটা একটা এক্সেলেন্ট স্ক্রিনিং টেস্ট হবে, স্পেশালি ফর দ্য ট্রায়ালস। একটা হচ্ছে আপনি নন কোভিড গুলোকে যদি সিলেক্ট করতে চান, দেন ইটস এ ভেরি গুড টেস্ট। আপনি করলেন, নেগেটিভ পেলেন, দেন ইউ আর মোর কনভিন্স। আরেকটা হচ্ছে এটা ডে 1-2 তে গিয়ে পজিটিভ আসতেছে। সো দ্যাটস দ্য রিজন ওয়াই অ্যান্টিজেন টেস্টের যেদিন আপনার সিমটোম্যাটিক্যালি চলে আসতেছে, যেটা আতিক স্যার বলেছেন, যে ইট বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমাদের এখানে কিন্তু অনেকগুলা সেন্টার করা হয়েছে, এবং দিস ইজ ভেরি চিপ। কারণ আপনি দেখবেন আপনাকে তো 3,000 টাকা খরচ করে ফেলতে হচ্ছে প্রাইভেটলি আরটিপিসিআর করতে গেলে। এটা আপনি শুধুমাত্র একটা আপনি এন্ট্রি করবেন থ্রু দি অনলাইন, 100 টাকার মতো খরচ নিবে, ব্র্যাক অনেকগুলো বুথ করেছে, এন্ড দ্য টেস্ট ইজ ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি ফর এভরিওয়ান। তাহলে এটাকে সুযোগটা নেওয়া উচিত। The RT-PCR sensitivity is usually started more after 3 days. Predominantly 3 থেকে 5 দিনের মাথায় তার sensitivity is very high. কিন্তু যেটাই করেন না কেন, that depends upon the kits and the availability of 3 gene or 2 gene versions. সেটার আপনার পার্সেন্টেজ around 67 to 70%.
তাহলে যাদের আসলে কনভিন্সিং কোভিড আছে তাদের ক্ষেত্রে 30% কেস তো আপনি নেগেটিভ পাচ্ছেনই, যেটা আতিক স্যার বলেছেন আর কি। সেই জন্য আমাদের মধ্যে প্রবলেমটা কি দেখেন, আমরা বলছি কি যখন টেস্টটা পজিটিভ যে কোভিড এর মতো সিমটম আছে, একটা শব্দ কেন জানি না আমাদের বাংলাদেশিদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে, যেটা কোভিড সেটা কোভিডই, এর মতো সিমটম আবার কি। আমাকে যদি বলেন যে কোভিড এর মতো সিমটম, ক্যান এনিওয়ান স্পেসিফিকলি সে সিমটম? কারণ এটা তো সারা অর্গানের সিমটম তো সে করতে পারে, তাই না? রেসপিরেটরি সিমটম ছাড়াও অন্যান্য অর্গান ইনভলভমেন্ট করতে পারছে। সো এর মতো করে সিমটম বলে কিছু নাই। ওই রোগীগুলোকে হয়তো আমরা রিটেস্টিং করা দরকার হতে পারে, ডিফারেন্ট টেস্ট টু মেক এ ডায়াগনোসিস। দিস ইজ ফর এবার। আরেকটা হচ্ছে জিন এক্সপার্ট, এটাকে আমাদের তো ডিফারেন্ট ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। সো আপনি এই যে আমাদের মানুষজন যারা একেবারে প্রান্তিক জায়গায় থাকে তাদের জন্য যদি আমরা অ্যান্টিজেন টেস্ট এবং এই আমাদের যে জিন এক্সপার্টটাকে ইউজ করতে পারি, তাহলে আমার মনে হয় ডায়াগনস্টিক ফর দি আরটিপিসিআর বেটার হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে মাইল্ড কেস গুলোতে তো আসলে টেস্টের কোনো প্রয়োজন নেই, কারণ মাইল্ড ইলনেস গুলো তো আসলে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে সাধারণত ইনফ্লুয়েঞ্জা ইলনেসে আমাদের ফিজিশিয়ানরা তো কোনো টেস্ট করে না কখন, দে ডোন্ট ডু ইট, দে জাস্ট গিভ ট্রিটমেন্ট। তাহলে এখানে কেন ভেরিয়েশন হচ্ছে? এটা বিকজ ইটস COVID-19 এন্ড বিকামস প্যান্ডেমিক, সবার মাথার মধ্যে এটা খেলেছে, দ্যাটস দ্য রিজন ওয়াই। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি কি প্রেডিক্ট করতে পারবেন যে কোন একটা মাইল্ড ইলনেস সেটা কি মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল যাবে কিনা? এমন কোনো টুল কিন্তু নাই, রাইট? কেউ কেউ বলছিল যে ঠিক আছে আমি 48 আওয়ার্স এর ভিতরে এলডিএস, সিআরপি এবং টি ডাইমারটা করে দেখবো, যদি ইট রিমেইন সেম আফটার 48 আওয়ার্স যে হয়তো প্রোগ্রেশন হবে না, কিন্তু ইটস নট বিন সায়েন্টিফিক্যালি প্রুভেন। তাই আপনি, এটা হলো একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে একটা রোগীর মাল্টিপল কন্ট্রোল আনকন্ট্রোল কোমরবিডিটি আছে, রিস্ক ফ্যাক্টর গুলো অনেক বেশি, হাই রিস্ক প্রেগনেন্সি আছে, ওকেও কি আমরা সেম মাইল্ড কেস হিসাবে দেখবো? নো। আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দি মেকিং ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল প্যারামিটার অ্যান্ড ফলো আপ, যেটা মুজিব স্যার বলেছেন, এটা খুব ক্রুশিয়াল। আমি বলবো শুধু ফিভার কেন, ইউ আস্ক হিম এভরি সিমটম, হোয়াট অ্যাবাউট দ্য ডায়রিয়া, হোয়াট অ্যাবাউট দ্য অ্যাবডোমিনাল পেইন, ক্যান সামবডি সেজ অ্যাবাউট দ্য ফ্যাটিক। আমি তো উঠে গিয়ে বাথরুম পর্যন্ত যেতে পারছি না, আপনাকে গুরুত্ব দিতে হবে না? 4 days 5 days পার হয়ে গেছে। সো ইট ইজ ভেরি ক্রুশিয়াল। আরেকটা হচ্ছে যে আমাদের অক্সিজেন স্যাচুরেশন, যেটা আমাদের বিগ একটা মার্কার, যেটা আমাদের হসপিটালাইজেশন একটা ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান। আর ক্রিটিক্যাল অ্যানালাইসিস আমি বলবো এই জন্য যে আমরা সবসময় দেখেন আপনি মাইল্ড টু মডারেট এই কেসটাকে, শব্দটাকে বলি, কিন্তু আমাদেরকে আসলে খুব ডিফাইন করে বলা উচিত আমরা কি মাইল্ড বলছি না মডারেট বলছি। কারণ আপনি খেয়াল করতে থাকবেন দুটো সেম না, কিন্তু হাউ ইউ ডিফাইন দিস থিং, দিস ইজ ইম্পর্টেন্ট। একটা মাইল্ড কেসকে আপনি ডিফাইন করছেন যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, WHO যদি ডেফিনেশন পাবেন, কিন্তু আরেকটাকে বলছেন কি আপনি যে পেশেন্টের ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল নিউমোনিয়া, and you are saying that এই পেশেন্টের 90% এর উপর স্যাচুরেশন থাকবে, কিন্তু what if it remains 91 to 92% for most of the days? It's a critical issue, তাই না? এই রোগীগুলোর ক্ষেত্রে দেখবেন রেসপিরেটরি রেট লেস দ্যান 30 থাকতেছে, কিন্তু সিমটোমেটার মধ্যে তো WHO বলে দিছে দে ক্যান প্রেজেন্ট উইথ ডিসনিয়া। তাহলে যে রোগীটা ডিসনিয়া নিয়ে আপনার নিউমোনিক পেশেন্ট প্রেজেন্টেশন করছে, এটা আর মাইল্ড কেস কি একই হবে? নো। তাহলে এই রোগীটাকে তো আপনি টেস্ট করবেন ফর দ্য পারপাস অফ টু মেক এ ডায়াগনোসিস এন্ড টু সি হোয়াট ইজ দ্য প্রোগ্রেশন অফ দিস মডারেট ইলনেস। এই জন্য আপনি দেখবেন যে ইনফেকশন ডিজিজ সোসাইটি অফ আমেরিকা এই মডারেট কেসটাকে একটা হাইলাইট করে বলেছে এই জায়গাটাই আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, কারণ এই জায়গাটাতে আমরা কাজ করতে পারিনি বলে অনেকগুলো পেশেন্ট হয়তো আমরা সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেসে চলে গেছি। But for the mild illness, I will be totally agreeing that we should not do many of the tests rather than clinical observation, and then follow up is very crucial. Thank you, Shakil, for it. Absolutely. Now, thank you very much. এখানে ইউকে তে অনেক হাসপাতালে যেমন আইসেরিক স্কোর করে একটা পেশেন্ট যখন অ্যাডমিটেড হয়, এটা কি বাংলাদেশে করা হয়, অথবা আপনি কি মনে করেন এটা প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্রেক্ষাপটে? আমাদের প্রেক্ষাপটে আমি বলবো শাকিল ফরিদ, এটা আসলে প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল না। এদার আমি বলবো যে মুজিব স্যার যেটা বলছেন যে once you get a symptom you gotta isolate, কারণ আমাদের এখানে তো এই জায়গাটা আমরা বুঝাতে পারিনি। কিছুদিন আগে আমি একটা বাংলা বই পড়ছিলাম, আমাদের ভাষার ভিতরে কিভাবে আমরা আইসোলেট থাকবো, এই আইসোলেশন নিয়ে আমার মনে হয় রিদওয়ান স্যার, ফয়েজ স্যারের সঙ্গে আমি দীর্ঘ আলোচনা করছি, আসলে এটা কিভাবে সম্ভব। WHO এর যে ক্রাইটেরিয়া, যেমন তাজবির ভাইয়ের একটা সবসময় যখন আমরা দেখি একটা চমৎকার রুম থাকে এবং আশেপাশে কেউই থাকে না, হি ক্যান রিমেইন আইসোলেট ফর মান্থস ওভার দেয়ার, তাই না? কিন্তু আমাদের বাসায় হয়তো এখানে আরো 2টা বেড ফেলে আরো 2জন থাকে না। তাহলে আপনি আসলে পারবেন কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে আইসোলেট করবেন। কিন্তু এর মধ্যেও কিভাবে কাস্টমাইজ করা যায়, আমরা যদি মানুষকে একটা মেসেজ দিতে পারতাম তাহলে খুবই বেশি ভালো হতো। এবং এটা খুব ক্রুশিয়াল, কারণ আমাদের বাসায় কিন্তু ওই ছেলে মেয়ে থাকতেছে, বাবারা থাকতেছেন, বয়স্ক লোকরা থাকতেছেন, এন্ড দে আর রিমেইন ইন দ্য ডেঞ্জার, কারণ আরটিপিসিআর টেস্ট আপনি 48 আওয়ার্স পরে পাচ্ছেন, আপনি টেস্ট সম্পর্কে জানছেন না এবং আপনি ভাবছেন আমার কি হলো না আমি জানি না, হি ক্যান রিমেইন উইদাউট মাস্ক উইদিন হোম। এটা হচ্ছে বড় সমস্যা। Absolutely, you are right. আচ্ছা, আমরা অন্য প্যানেলিস্টদের কাছে আসার আগে জাহিদ ইকরাম ভাই, আপনার কি সম্ভব এখন এটা করাটা?
Shakil, I'm going to try. আমি তারপর দেখি আমি এখন আবার শেয়ার স্ক্রিন দেই। আচ্ছা Okay, let's see entire screen. Entire screen, right? Okay. আমাকে শেয়ার স্ক্রিন অপশন কি অন আছে? হ্যাঁ এখানে তো অন দেখাচ্ছে এখানে আমি এখানে দিলে entire screen wants to share the entire screen. Okay, share. Okay, here I think it should work. হ্যাঁ it's working হ্যাঁ আপনি একটু তাহলে আমি এখন প্রেজেন্টেশনটা পাওয়ারপয়েন্ট করেন দিয়ে দেখাচ্ছি। আই এম ভেরি সরি অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড। আমি এখন নতুন কম্পিউটার দিয়ে প্রাউডলি শুরু করছি, এটা ভুল হয়ে গেছে আমার পুরান পচা কম্পিউটার দিয়ে করা উচিত ছিল। So I think the discussion was very good. I missed most of it because I was trying to switch between computers. কিন্তু এই জিন এক্সপার্টের কথা বলা হয়েছে, that's so important. যে আমাদের হাসপাতালে বা ইউকে তে যেটা আমরা হাসপাতালে এখন করছি COVID-19 টেস্টিং ইন দি হসপিটাল সেটিং, আমি ভেরি কুইকলি বলে যাই যে এই বটলনেক যে হয়ে যাচ্ছিল, আমাদের রুগী আসে এই পজিটিভ নাকি নেগেটিভ জানি না, অনেকে সিমটোম্যাটিক থাকে, মাইল্ড সিমটম থাকে, অন্য ধরনের অসুখের জন্য একই রকম সিমটম থাকে। আমরা কি করব, কেমন করে বুঝবো যে এটা আছে কি না কোভিড, আমরা কিভাবে এদেরকে জোনিং করব, এগুলি নিয়ে সবসময় একটা প্রবলেম। তো এই বটলনেক গুলি ঠিক করার জন্য যেটা জিন এক্সপার্টের মতোই একটা সিস্টেম which is Samba 2 সেটা ইউজ করা হচ্ছে, যেটা নরমালি আমাদের we all know that less than 24 hours এ একটা PCR টেস্টের রিপোর্ট পাওয়া is so hard. The Samba 2 সিস্টেমটা হলো যে you put the sample in, the result comes out. এটা HIV তে Samba 1 ইউজ করা হয় in the field point of care testing, সে একই জিনিসটাকে মডিফাই করে এখন ব্যবহার করা হচ্ছে in COVID. A instrument gula can operate in very high temperatures and humidity. Reagent gula stable thake at room temperature up to 37 degrees centigrade for up to 6 months, which is a huge advantage. Samba is short for simple amplification based assay. It is a nucleic acid amplification test. It's not PCR, but it is a nucleic acid amplification test. It can add short. So the test results can come out in an hour and a half. So if you put it in an hour and a half, you will have the result. I'm going to say a little bit more about that. Operator ke train korte reke about 1 hour lage. Amader sterile services department jeta hospitale tara ei test gulo kore. Eta lab e jay na, eta yete jay na, train technician lagche na, lab physician lagche na. Amader sterile services department ke খবর দিলে ওর সঙ্গে সঙ্গে চলে আসে, ওরা স্যাম্পলটা নিয়ে যায়, টেস্ট করে 1.5 hour হচ্ছে অ্যাকচুয়াল টাইম টু টেস্ট, হয়তো 2-2.5 ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসে। অপারেটর টাইম ইজ অ্যাবাউট আ মিনিট অর লেস দেন আ মিনিট, এবং এটা হসপিটাল ল্যাবরেটরি সিস্টেমের সাথে ওয়াইফাই দিয়ে কানেক্ট করা যায়, and the result is read by a tablet which is works with Bluetooth or with a cord, usually with Bluetooth. এটাকে দুইটা পোর্শন অফ দি জেনোম কে অ্যাম্পলিফাই করে রিপোর্ট দেওয়া হয়, as it comes as 2 lines on the test strip, এবং একটা থার্ড লাইন থাকে কন্ট্রোল লাইন, যেটা মানে শুড বি জাস্ট ফলস নেগেটিভ এক্সক্লুড করার জন্য। যদি কোনো লাইন না থাকে তাহলে এটা ফলস নেগেটিভ, একটা লাইন থাকতে হবে, কন্ট্রোল লাইনটা যদি থাকে এবং অন্য দুটা যদি না থাকে তাহলে এটা ট্রু নেগেটিভ। আর যদি যে কোনো একটা টেস্ট লাইন যদি থাকে তার মানে এটা ট্রু পজিটিভ, বা দুইটা থাকলেও পজিটিভ। Let me just go on. এটা হচ্ছে কি Samba 1 যেটা HIV এর জন্য ইউজ করা হচ্ছিল, and this is Samba 2. It's a very simple machine. একটা মডিউল যেটার পাশে একটা ট্যাবলেট 4টা এরকম মডিউলকে রিড করতে পারে। এবং এখানে হচ্ছে যে একজন এই টেস্টটা করছে, একজন টেকনিশিয়ান না, একটা নার্স মনে হয়। এটা অ্যাডেনব্রুকস হসপিটালে যেখানে এটা ডেভেলপ করা হয়েছে, অ্যাডেনব্রুকস হসপিটালে ওরা এই যে একটা ট্যাবলেট দিয়ে এই যে 4টা মেশিনের রিডিং নিচ্ছে। হ্যাঁ, এটা পয়েন্ট অফ কেয়ার টেস্ট। তারপরে এখানে দেখা যাচ্ছে যে মিডল যেটা বি সেটার মধ্যে এটা পজিটিভ 3টা লাইনই দেখা যাচ্ছে, আর সি এর মধ্যে দেখা যাচ্ছে প্রথমটার মধ্যে শুধু কন্ট্রোল লাইনটা, তার মানে এটা ট্রু নেগেটিভ। আর যেটার মধ্যে দেখা যাচ্ছে 2টা লাইন, দিস ইজ আ পজিটিভ। হ্যাঁ, একটা জেনোম আর নিচে হচ্ছে যে অন্য জেনোমটা, একটা হচ্ছে গিয়ে ORF আর একটা হচ্ছে গিয়ে N, আর সেকেন্ডটা হচ্ছে আর থার্ডটা হচ্ছে যে 2টা জেনোমই পাওয়া গেছে। এই তিনটাই পজিটিভ, এই তিনটা হচ্ছে পজিটিভ। পজিটিভ হলে you can send to the laboratory if you want, কিন্তু পজিটিভ হলে we accept that as this is COVID. এটাকে একটা মডিউলে 14টা টেস্ট করা যায়। ইটস নট সুটেবল ফর মাস টেস্টিং, কিন্তু হসপিটাল সেটিং এ বা রুরাল সেটিং এ বা প্রি অপ স্ক্রিনিং এগুলোর জন্য আইডিয়াল, বিকজ ইউ গেটিং দিস রেজাল্ট সো কুইকলি, ইউ ডোন্ট it doesn't delay anything.
আর এই কোভিড স্টাডি যেটা কেমব্রিজ ইউনিভার্সিটিতে করা হয়েছিল, কেমব্রিজ দেন gave the contract to diagnostics in the real world নামে একটা কোম্পানির কাছে। ওদের ইয়েতে এটা পেয়েছে ওরা আরটিপিসিআর সাথে কম্পেয়ার করে 97% sensitivity, 99% specificity, and টার্ন অ্যারাউন্ড ওরা দেখেছে যে 24 hours ওরা ইমপ্রুভ করতে পেরেছে, by 24 hours the turnaround. And so ওরা করেছিল যেটা they switch completely to Samba 2 from RT-PCR. আমাদের আসলে সেটা করে নাই, আমরা এখনো RT-PCR করি। আমার মাইক্রোবায়োলজিস্ট আজকে কথা বললাম এটার ব্যাপারে, সে বলে যে it's not 100%. There are a few cases where you might strongly suspect COVID, but the test is negative. সেগুলোতে আমাদের এখন RT-PCR করা লাগবে, কিন্তু RT-PCR এখন আমাদের কম করা হয়, mostly we rely on the Samba 2. So ওরা এটা করে দেখেছে যে যেই পিরিয়ড অফ টাইম যেটা পেশেন্ট ওয়েট করছে রেজাল্টের জন্য ইন দি হোল্ডিং এরিয়া, সেই পিরিয়ডটা একদম কমে গেছে। I don't know why it still takes it বলছে reduction from 58.5 to 30 hours. I think it should be a lot less than that. If you can do the test quickly and get the report in, certainly within 2.5 hours, then why should the patient have to wait for that long? এটার রেজাল্টে যেটা হয়েছে ওদের হসপিটাল বে ক্লোজার, যেখানে একটা পেশেন্টকে সাসপেক্ট করলো যে কোভিড আছে, ওরা র্যাপিডলি টেস্ট করে রেজাল্ট পাচ্ছে, ওদের ক্লোজ করতে হচ্ছে না নেসেসারিলি বে। এবং এটা আমি ইয়ে করে যাই, হ্যাঁ, ওয়ার্ড ক্লোজার, বে ক্লোজার এগুলা প্রিভেন্ট করছে। তো এটা মেইনলি ইউজ করা হচ্ছে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি ডিপার্টমেন্টে ইন হসপিটালস, প্রি অফ স্ক্রিনিং অলসো। তারপরে ডিসচার্জ টু কেয়ার হোম করার আগে, আমরা জানি যে এর আগে যেটা হয়েছিল ফার্স্ট ওয়েভে, অনেক পেশেন্টকে ডিসচার্জ করা হয়েছিল কেয়ার হোম যাদের আসলে সিমটোম্যাটিক কোভিড ছিল বা মাইল্ড সিমটোম্যাটিক কোভিড ছিল, ওইখানে যে তারা পুরো কেয়ার হোমের সবাইকে, বাংলাদেশে এতটা কেয়ার হোম নাই, কিন্তু ইউকে একটা বিরাট প্রবলেম ছিল যে হোল কেয়ার হোমস গট ইনফেক্টেড ফার্স্ট ওয়েভে, সেকেন্ড ওয়েভে এটা হয়নি। বাংলাদেশে জাহিদ ভাই, সরি টু ইন্টারাপ্ট, বাংলাদেশে আসলে সবই কেয়ার হোম, সবাই কেয়ার হোমেই থাকে, বিকজ 8-10 জন লোক থাকে। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, তাই ক্যারি অন। থ্যাংক ইউ। হ্যাঁ, the potential using rural setting, আমি একটু শুনছিলাম, because I was trying to switch in computers, আমি শুনলাম যে gene expert already being used in a rural setting. এই দেশে তো সেটা করা হয় না, কিন্তু certainly could be used. I think that's all I had to say. Thank you very much. I'm sorry for the delay. No, thank you. I think it's very useful. আমরাও এটা অনেক ইউজ করা হয়, RT-PCR ও ইউজ করা হয়, কিন্তু ইটস অবভিয়াসলি ভেরি হেল্পফুল। আচ্ছা, এখানে কি ইয়ে আছেন, লুনিক, রলি? হ্যালো, হ্যাঁ রলি, তোমরা কি সাম্বা এটা ইউজ করো? তোমাদের প্রোটোকল কি? So actually I'm just talking to my nurse in charge if I can get one here. Yes, we're using it. আমাদের এখন 6টা মেশিন আছে এখানে, বাট আরো প্যাকেট আছে। I'm trying to get one for you if I can. 30 minutes লাগে ভাই to get the result out. And antigen testing ও করা হয়? আমি এটা জানি না, ইমার্জেন্সিতে আমরা ল্যাটারাল ফ্লো বন্ধ করে দিয়েছি। আচ্ছা, বাট উই আর জাস্ট ডুইং দিস বিকজ এটা পজিটিভ থাকলে দেন উই আর ডুইং PCR, and জাহিদ ভাই যেটা বললেন is really good result, and very cheap as well. And so probably এখন আমরা হোল হসপিটাল ওয়াইজ ল্যাটারাল ফ্লো বন্ধ করে জাস্ট এটাই করব, বাট ইজ এ গেম চেঞ্জার, ইজ রিয়েলি সামথিং। থ্যাংক ইউ। আর এমনি আরেকটা জিনিস যে বললো IL-6 লেভেল এগুলি কি তোমরা চেক করো? আমি একটা আসলে তোমাদের প্রোটোকল কি, পেশেন্ট অ্যাডমিশনের প্রোটোকল কি, এবং তাদের কি ধরনের ইনভেস্টিগেশন করা হয় যখন একটা A&E তে পেশেন্ট আসে? রলি ওয়ার্কস ইন ওয়ান অফ দ্য বিজিয়েস্ট A&E লন্ডনে, কুইন্স হসপিটাল, যেখানে মানে সুনামি ওয়েভ অফ কোভিড আসছিল, he was in charge of that A&E. Roli, bolo please. So first of all, আমি টোটালি এগ্রি উইথ মুজিব স্যার এবং রবিত ভাইয়ের সাথে যে মাইল্ড ডিজিজে কোনো টেস্ট দরকার নাই। মডারেট ডিজিজ আমরা যেটা করি নর্মাল প্যানেলস লাইক ইজেনিস, ফুল ব্লাড কাউন্ট, LFTs অ্যান্ড CRP, দ্যাটস ইট। এখানে আসলে অ্যাটলিস্ট 3 স্টাডিজ আছে, আমি সবগুলো পাইনি। আমি একটা চ্যাট বক্সে একটা স্টাডি দেখিয়েছি, is a good well-run study out of 140 patients. So CRP এবং interleukin is very proportionately raise করে, and that is good enough to predict the future severity of disease. এটা যদি আপনারা কিংস কলেজ ইউনিভার্সিটির যে ডেটা এবং ইনিশিয়াল যে গাইডলাইনটা দেখি, যে CRP above 75, CRP above 100,
যে কে সিভিয়ার ডিজিজ আর কে লাইফ থ্রেটেনিং ডিজিজ হবে ইজ এ প্রেডিক্টর। সো এই যে বাংলাদেশে ইন্টারলিউকিন টেস্ট শুরু হচ্ছে অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ, অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ মুজিব স্যার, কোনো দরকার নাই ইন্টারলিউকিন এর, একদম না। অ্যান্ড প্রোক্যালসিট্রিন অ্যাকচুয়ালি কনফিউজিং টেস্ট। সো না ভাইয়া, আমরা এই দুটোর একটাও করি না। বাট ইনিশিয়ালি we did interleukin, Addenbrooks did interleukin, but now we are not doing it. D-dimer? So D-dimer initial just once maybe, কারণ D-dimer has neither prognostic neither diagnostic Okay. value. Not even anticoagulation therapy জন্য আমরা D-dimer ইউজ করি না এখন আর। Absolutely. No, thank you very much. কাহার স্যার কি আছেন? কাহার স্যার? হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি একটু যদি ইনপুট দেন এখানে, আপনি কি কিছু অ্যাড করতে চান এখানে? আমি অন্য জিনিসও আপনাকে এরপরে জিজ্ঞাসা করব। ইনফ্যাক্ট আমি প্রেফার করব জাস্ট ডায়াগনস্টিক টেস্ট RT-PCR যেটা আমাদের এখানে হয় অ্যান্ড রিসেন্টলি ইন্ট্রোডিউসড অ্যান্টিজেন টেস্ট, এই টেস্টের বাইরে আর মাইল্ড কেসের জন্য কোনো টেস্ট প্রয়োজন নাই। সেকেন্ড হলো যে মডারেট যে কেসগুলো আমরা বলছি, প্রফেসর রোবেদ আমিন বললেন মডারেট, মাইল্ড থেকে মডারেটটা ডিফারেন্সিয়েট করার জন্য। প্র্যাকটিক্যালি মাইল্ড মডারেট ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের কোনো টেস্টের দরকার হয় না। আমরা মনে হয় যে যদি ক্লিনিক্যাল সিমটমগুলা অ্যানালাইসিস করি, যেটা ধীরে ধীরে খারাপের দিকে যায়, তার কিছু ক্রাইটেরিয়া বলেছে প্রফেসর মুজিবুর রহমান, সেগুলো অ্যাসেস করলেই আমরা, কারণ মডারেট কেসগুলো উইথ রিস্ক ফ্যাক্টর, মাইল্ড কেস উইথ মাল্টিপল কোমরবিডিটিস থাকলে সেই কেসগুলো হসপিটালে আনার প্রয়োজন আছে, ইন্ডিকেশন আছে, কিন্তু আমাদের ক্যাপাবিলিটিতে সেটা অ্যাফোর্ড করা খুব ডিফিকাল্ট। এবং রুগী নিশ্চিত হয়ে না যেতে, হসপিটালে যেতে চায় না, যে সেখানে গেলে যদি আবার ফিরে আসতে হয় হসপিটালে, যদি ভর্তি হতে না পারে। এমন একটা সময় গেছে একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে রুগীকে দৌড়াতে হয়েছে, সে কোথায় জায়গা পাবে এমন। সুতরাং সেই ক্ষেত্রেও আমি বলবো যে আমরা যদি ক্লিনিক্যাল প্যারামিটারগুলো, পালস রেট, রেসপিরেটরি রেট, পালস অক্সিমেট্রি দিয়ে ডিগ্রি অফ অক্সিজেন স্যাচুরেশন, এগুলো যদি আমরা অ্যাসেস করতে পারি, টেম্পারেচারটা রেকর্ড করতে পারি, গুড রেকর্ডিং অ্যাট হোম, আমার মনে হয় দ্যাট কুড বি এ ভেরি গুড ক্লিনিক্যাল গাইড। তারপরে এরপরে হসপিটালে আসার পরে ফার্দার ইনভেস্টিগেশন, কিছু কিছু এজেন্সি আছে তারা হোম কালেকশন করে। হোম কালেকশন করে বলেই আমার মনে হয় যে মাইল্ড কেসগুলো অনেকগুলো ডাক্তারদের অ্যাডভাইস ছাড়াই কিন্তু রুগীর লোকজন টেস্ট করিয়ে ফেলে। এমন এখন আমার অভিজ্ঞতা যেটা বলে যে 50% লোক ডাক্তারের অ্যাডভাইস চায়, অলরেডি নিজেরা টেস্ট করে নিয়ে এসে, এটাই সত্যি। অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। না থ্যাংক ইউ। আমার মনে হয় এই ব্যাপারে সবাই এগ্রি করে যে টেস্টের ইয়ে নাই। আমাদের যেমন 3টা টেস্ট ইউজ হয় জাস্ট কোভিড স্পেসিফিক টেস্টে। RT-PCR আমরা করি যদি অন্য টেস্টগুলো পজিটিভ হয় কনফার্ম করার জন্য, নেগেটিভ হয় কনফার্ম করার জন্য। তারপরে ন্যাট টেস্টটা আমাদের ANE-তে হয়। আর অ্যান্টিজেন টেস্টিং মোস্টলি বাড়িতে হেলথ কেয়ার ওয়ার্কারদের দিয়ে দেওয়া হয়। আমাদেরকে উইকলি 2বার করে টেস্ট করতে হয় টু সি whether we are becoming positive or not. কেননা আমাদের এখানে এবং কেমব্রিজেও একটা স্টাডিতে দেখা গেছিল যে 3% পর্যন্ত হেলথ কেয়ার ওয়ার্কার ক্যারিয়ার ছিল কোভিড এর পিকে। এখন উইথ ভ্যাকসিনেশন থিংস হ্যাভ চেঞ্জ। রিদওয়ান স্যার কি আছেন? রিদওয়ান স্যার? আচ্ছা, রিদওয়ান স্যার, ফয়েজ স্যার আছেন? রিদওয়ান স্যার আনমিউট করেছেন। হ্যাঁ রিদওয়ান স্যার, আপনি কি একটু কিছু বলবেন টেস্টিং সম্পর্কে? আর কিছু, anything else you want to make point about? No, I'm a proponent of antigen testing, quite rightly so. যেটা হচ্ছে মানে ওই
we said that we have antigen tests, but it is not nowhere available in the private sector. So private hospitals are not able to use it. We cannot give any test at the point of care. Some government hospitals only, and some black centers have antigen test facilities. So we need to expand in a great way, in great numbers, if we really mean that we want to control it. For management, I don't think that we need to do tests in the first week in most of the situations, except when beyond 5 days, patients have progressive fever, progressive cough, and progressive toxic symptoms. Only then maybe could be tested these patients. Otherwise, all tests are for severe. We cannot predict severity by seeing that levels of lab values or the CT scan. So rather, we should be restrictive in using, especially in hospital setting, also in outpatient setting, that we can spare our patients of toxic CT scans as well as the money they are spending in a big way. So that's all. Thank you very much. Absolutely. No, thank you. আমার মনে হয় এমনি মানে besides this প্রফেসর মুজিবুর রহমান একটা ইম্পর্টেন্ট পয়েন্ট করছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে মেবি মাইল্ড ডিজিজের টেস্টিং অনেক সময় করতে হয় বিকজ রুগী অনেক সময় ডিনায়ালে থাকে যে তাদের কোভিড হয়েছে এবং দে ওয়ান্ডার অ্যারাউন্ড স্প্রেডিং দ্য ডিজিজ টু আদার্স। সো ওই একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট আমার মনে হয় প্রবলেম মনে হয় আছে। ফয়েজ স্যার কি আছেন? ফয়েজ স্যার? জি, আমি আছি। স্যার, আপনি একটু যদি কিছু বলেন এই টেস্টিং সম্পর্কে, আপনার আর কোনো যদি এডিশন কিছু অ্যাড করতে চান, ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি আসলে খুব একটা বেশি কিছু বলতে চাই না টেস্ট সম্বন্ধে, তবে আমি প্রথমে কিন্তু একটা অপরচুনিটি নিতে চাই আপনাদেরকে কংগ্রেচুলেট করার জন্য, যে গ্লোবাল প্ল্যানেটারি হেলথ একাডেমিয়াকে। এই জন্য আপনারা বাংলাদেশি ওভারসিজ প্রফেশনালসরা এটা একটা আসলে নর্থ সাউথ সায়েন্টিফিক এক্সচেঞ্জ করছেন, যেটা আসলে আমাদেরকে খুব র্যাপিডলি সায়েন্টিফিক ডেভেলপমেন্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য খুব সহজে সম্ভব হচ্ছে। এটা কিন্তু আমাদের ডাক্তারদের জন্য, হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাই। আমি সংক্ষেপে খুব ছোট্ট দুইটা পয়েন্টস বলতে চাই। টেস্ট শুধু করলেই হবে না, টেস্টটাকে ইউজ করতে হবে ফর পেশেন্ট ম্যানেজমেন্ট। এটা কিন্তু প্রথম দিকে এটা কিন্তু হয়নি। কেন হয়নি? বিভিন্ন কারণে হয়নি, তবে এখনো যে সম্পূর্ণ হচ্ছে তা না। টেস্ট করে এটা যদি আমি র্যাপিডলি না পাই, টেস্ট করে যদি এটা ইউজ না করি, তাহলে আমার তো এই যে স্প্রেড করার জন্য টেস্টের যে ইউটিলিটি এটা হচ্ছে না। আমি স্পেসিফিকলি নাম্বার অফ টেস্টিং ফ্যাসিলিটিস কারেন্টলি অ্যাভেলেবল ইন বাংলাদেশ বলতে চাই। এটা গ্যাস সংখ্যা না, স্পেসিফিক সংখ্যা। আমাদের এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে 291, জিন এক্সপার্ট হচ্ছে 35, RT-PCR হচ্ছে 128, altogether only 454 testing centers. In a country of 16-17 million population, 454 centers is not all sufficient. It actually rapidly a rapid antigen test, it is scaled out করার কোনো বিকল্প নেই, both public sector, private sector, not only for treatment of COVID, management of COVID, but also management of other non-COVID conditions. কারণ আমাদের এখন আসলে more than 1 year সময় হয়ে গেছে, other non-COVID conditions আর অনেকগুলো রোগী আমরা বলছি ওয়েট করো, অ্যাকিউট কন্ডিশন হচ্ছে, ক্যান্সার আছে, আরো অন্যান্য ডিজিজ গুলো, সার্জারি আছে, এগুলোর জন্য খুবই এসেনশিয়াল। আমি একটা ছোট্ট একটা ডাটা দিয়ে শেষ করি। টেস্টের জন্য তো ল্যাবরেটরি টেকনোলজিস্ট লাগবে। আপনাদের যে গাইডলাইন্স আছে, আপনাদের বই, এই বইয়ের মধ্যে কিন্তু উপজেলা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতালের মধ্যে 2 পৃষ্ঠার চ্যাপ্টার আছে। ওখানে একটা টেবিল আছে, টেবিলটা আমি একটু রিভিজিট করেছি, আমি মনে আপনাদের একটু রিভিজিট করা দরকার। আমাদের আসলে উপজেলা হাসপাতাল 31 বেড বা 50 বেডের হাসপাতালে মাত্র 1জন বা 2জন টেকনোলজিস্ট আছে। ডিস্ট্রিক্ট হাসপাতালে 3-4 জন আছে, মেডিকেল কলেজে 6-7 জন টেকনোলজিস্ট আছে। আমি ওইদিকে যাচ্ছি না, এটা কারেকশনের দরকার। আমরা আসলে সাম্বা 2 এগুলো আসলে করতে পারবো কিনা, কস্ট কিরকম এটা আমি জানি না, কিন্তু টেস্ট এই লিমিটেড টেস্টিং ক্যাপাসিটির মধ্যেও আপনি দেখেন, কেন বলছি টেস্টের সেন্ট্রাল ইউটিলাইজেশন করা দরকার। আমি 2টা হাসপাতালের কথা বলি। রামু একটা উপজেলা হাসপাতাল, 50 বেডের হাসপাতাল, ওখানে ওরা এই পর্যন্ত 2000+ টেস্ট করেছে একটা উপজেলা হাসপাতালে, 2357। তার মধ্যে ওদের 340 পজিটিভ। 340 পজিটিভের মধ্যে ওরা নিজেরাই ওই হাসপাতালেই 296 কে ট্রিটমেন্ট করেছে, 44 কে মাত্র ওরা রেফার করেছে উপজেলা থেকে ডিস্ট্রিক্ট হাসপাতাল অথবা মেডিকেল কলেজে, এবং টোটালি এই উপজেলাতে ডেথ হয়েছে 5। এই 44 দের রেফার করেছে, কিভাবে রেফার করেছে? ওরা অক্সিজেন স্যাচুরেশন, ওরা এই যে সিম্পল টেকনোলজি গুলো আছে, ওরা এই সিম্পল টেকনোলজি গুলো ইউজ করেছে, ম্যানেজমেন্টের জন্য ইউজ করেছে,
অক্সিজেন সিলিন্ডার আছে, ওদের কনসেন্ট্রেটর আছে, ওদের হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, ওদের আসলে হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করতেই হয় না। তবে ফরচুনেটলি ওই স্মল হসপিটালে ওরা ইন্টিউবেট করতে পারে, ওদের ইয়ান ডাক্তার ইন্টিউবেট করতে পারে, ওদের আম্বু ব্যাগ আছে, ওরা অক্সিজেন সহ আম্বু ব্যাগ দিয়ে ওরা ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করেছে, ওদের হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। যদি ওই রকম করা না যায় তাহলে এটাতে করা যায় সম্ভব, এটা ছোট্ট হাসপাতাল। অথচ দেখেন কুমিল্লা ডিস্ট্রিক্টে টোটাল পেশেন্টের সংখ্যা হচ্ছে সর্বমোট 12,000, ডেথ হচ্ছে 400। কক্সবাজারে টোটাল কেস হচ্ছে 8,000, ডেথ হচ্ছে 100। চট্টগ্রামে কেস হচ্ছে 51,000, ডেথ হচ্ছে 568। তার মানে উইদিন দি ডিভিশন কিরকম ডিস্ট্রিক্ট, কারণ এটা যদি টেস্ট শুধু করলে হবে না, টেস্টটাকে আর্লি টেস্ট করে আর্লি ডায়াগনোসিস করে পেশেন্টকে আর্লি ইন্টারভেনশন করার বিকল্প নেই। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনার ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আপনাদের হেল্প ছাড়া আমরা আসলে এই জয়েন্ট ভেঞ্চারটা কখনো শুরু করতে পারতাম না, এবং আপনি অনেক টাইম স্পেন্ড করেছেন থানা হেলথ কমপ্লেক্সের ডাক্তারদেরকে ট্রেন করতে, অনেক কিছু করতে। এখানে আমি রোবেদ ভাইকে একটু জাস্ট একটা প্রশ্ন করব যে এই ন্যাট টেস্ট বাংলাদেশে এটা কিরকম এক্সপেন্সিভ? মানে আপনি তো বললেন অ্যান্টিজেন টেস্টিং 100 টাকা, RT-PCR কয়েকশো টাকা, ন্যাট টেস্ট এটা কি খুব এক্সপেন্সিভ স্টাবলিশ করা? রোবেদ আমিন ভাই কি আছেন? আচ্ছা, আমার মনে হয় উনি নাই। আমি তো ওখানে শুনতে পারছো আমার কথা? তুমি কত বললে যে এর দাম কত খরচ? RT-PCR এর কস্ট কিরকম? RT-PCR আমি যখন ঢাকায় করাই ICDDRB তে প্রায় 3,500 টাকা ছিল, কিন্তু আমার মনে হয় গভর্নমেন্ট সেক্টরে 300-400 টাকা ছিল আমার মনে হয়। গভর্নমেন্ট সেক্টরে লাস্ট টাইম যখন করেছিলাম 3,000 লেগেছিল ফর ট্রাভেলার, আর যেটা হচ্ছে যে হ্যাঁ 3,000 একদম বলেছে, 3,000 ইজ রাইট। এমনি প্রাইভেটলি এমনি করতে গেলে 4,000 4,500 লাগে। আমি যা দেখলাম যে জিম্বাবুয়ে গভর্নমেন্ট সাম্বা 2 যেটা ওরা কিনেছে ইন বাল্ক, হ্যাঁ জিম্বাবুয়ে গভর্নমেন্ট কিনেছে, ওদের এক একটা মডিউল কিনতে যেটা 15 লাখ টাকার মতো লেগেছে ফর ইচ মডিউল। আর ওই কার্ট্রিজ যেগুলা এক একটার জন্য ওদের খরচ পড়েছে 1,500 টাকার মতো। হ্যাঁ দ্যাটস মাই ফ্রম হোয়াট আই স জিম্বাবুয়ে। হ্যাঁ 1,500 এক একটা কার্ট্রিজের। অবভিয়াসলি আর কোনো ইয়ে লাগছে না, কোনো ল্যাবরেটরি লাগছে না, কোনো টেকনিশিয়ান লাগছে না, কারণ এটা যে কেউ করতে পারে, এটা নার্স করতে পারে, এনিওয়ান। এটা রলি বলতে পারে ভালো, যেহেতু ও ফ্রন্ট লাইনে ওখানে কাজ করে। হ্যাঁ ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড আ টেকনিশিয়ান। সরি, কার্ট্রিজ দিয়ে কয় স্যাম্পলের টেস্ট হচ্ছে? একটা কার্ট্রিজে তো একটা টেস্ট হবে স্যার, ওই যে একটা মেশিনে 14টা করে দিনে করা যায়। এটা সেজন্য হসপিটালের জন্য সুটেবল, নট ফর মাস স্ক্রিনিং। হসপিটালে আমাদের যে প্রি অপ স্ক্রিনিং, একটু ওই অ্যান্টিজেন টেস্ট সম্বন্ধে একটু আসলে আমার জানারও আছে একটু। আমরা বাংলাদেশে যে অ্যান্টিজেন টেস্টটা শুরু করেছে এটা আসলে রিয়েলি শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে চালু আছে, এটা প্রায়, এবং ব্র্যাকের কোনো জায়গায় এটা চালু আছে। তবে এটা টেস্টটা কিন্তু খুবই ইফেক্টিভ। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার মা অনেক বৃদ্ধ মানুষ, হঠাৎ করে তার জ্বর আসলো গত পরশুদিন থেকে। তো আমি আজকে দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি উপজেলার থেকে ওই অ্যান্টিজেন টেস্ট করার জন্য ইয়েটা নিয়ে আসলাম এবং এনে টেস্টটা করলাম, সঙ্গে সঙ্গে টেস্টটা নেগেটিভ আসলো। ওই যে জাস্ট ইয়েটা দিয়ে ওই যে মার্কটা আসে, ওই মার্কটা দেখলেই বোঝা যায় যে, বাট নেগেটিভ টেস্ট ডাজ নট এক্সক্লুড, এটা আমি জানি। বাট তারপরেও তো অল্প সময়ের জন্য আমি যে একটা অ্যাসুরেন্স পেলাম যে টেস্টটা নেগেটিভ, তাহলে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় যদি আমরা এটা আরো প্রত্যন্ত অঞ্চলে এটাকে ছড়িয়ে দিতে পারি, আমি সেই ক্ষেত্রে প্রফেসর রুবেদ আমিনকে এবং রুবেদ আমিনের মাধ্যমে ডিজি হেলথকে বলতে চাই যে এটাকে আরো বেশি দোরগোড়ায় এবং পয়েন্ট অফ কেয়ার আমাদের যদি নিয়ে যেতে পারে তাহলে হয়তো খুব ভালো হবে, ইফেক্টিভ হবে এটা। প্রফেসর রুবেদ আমিন। আমরা তো রিদওয়ানের সৌজন্যে শহীদ সরোয়ার্দিতে প্রায় 70 জন যে টেস্টটা করছি আর কি, এটা জাস্ট ইনফরমালি, এবং টেস্টটা অত্যন্ত সিম্পল, আমরা আধ ঘন্টা পরেই রিপোর্ট পেয়ে গেছি। জি জি, আমরা এটা অত্যন্ত চিপ, আমার মনে হয় যে এটা আসলে ক্যারি করা যায়, যে কোনো জায়গায় রাখাও যায়, মানে এর অনেক সুবিধা আছে। এটা বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে এটা ছড়াই দেওয়া দরকার, ব্যাপকভাবে। স্যার আমরা এটা প্রতিদিনই করি, প্রতিদিন আমরা সপ্তাহে, প্রতিদিন না সরি সপ্তাহে 2 দিন করি। সব ডাক্তাররা, নার্সরা সবাই করে, স্কুলের বাচ্চারা যখন গেছে তখন ওরাও করছে। এই অ্যান্টিজেন টেস্টটা ল্যাটারাল ফ্লো অ্যাসে যেগুলো 20 মিনিটসের মধ্যে ইউ হ্যাভ দি রেজাল্ট। ইট টেকস a couple of minutes to do the test. এটা খুবই সিম্পল ব্যাপার। এটার অ্যাকুরেসি ইজ nowhere near the NAT test, we know that. কিন্তু মুজিব যেটা বললো, ইটস স্টিল আ ইউজফুল টেস্ট টু হ্যাভ। কিন্তু এটা মাস ইউজের জন্য এটা খুব ভালো।
হ্যাঁ যে কিন্তু ওই you have to keep in mind যে you have to keep NAT test as a backup কারণ এটা যে false positive negative এটা হবে তবে এটা UK তে widely used, you know, everyone is using it এখন এটা। থ্যাংক ইউ জাহাদ ভাই। রোবেদ ভাই, এনি কমেন্টস আপনার ন্যাট টেস্ট কি বাংলাদেশে এটা ফিজিবল মনে হয়, মানে আরো এক্সপ্যান্ড করা? কিছু কিছু হচ্ছে বললেন। ইয়েস, এটা ফিজিবল। আমি বলবো যে মানে এখন ধরেন আমি তো আমার একটা জায়গায় পড়ছি যে কিছু হইলে যে আমার উপর দিয়ে চলে আসে আর কি। তো আমি বলবো যে দেয়ার আর সাম গুড পয়েন্ট দ্যাট আমাদের সিডিসি ডিরেক্টর উনি ওনার প্ল্যান থেকেও কিন্তু অনেকগুলা অ্যারাউন্ড মিলিয়নস অফ টেস্ট কিট একই রকম আনার চেষ্টা করছেন ফর দিস ওয়ান টু স্কেল আউট করার জন্য। তো এই জন্য পাশাপাশি আমরা টোটালি এগ্রি করি প্রাইভেটও আমাদেরকে এগুলা কিন্তু এক্সপান্ড করে দেওয়া উচিত। আমরা তো আসলে এগুলো নিয়ে অনেক আগে থেকেই বলে আসছিলাম সবাই এটা আনা উচিত, কিন্তু আসেনি, অনেকদিন থেকে আসেনি আর কি। তো যাই হোক, এখন আমি বলবো যে অনেকগুলো পজিটিভ স্টেপ তো গভর্নমেন্ট নিচ্ছে আমাদের থ্রু দ্য হেলথ ডিরেক্টর, এটাও নিবে ইনশাআল্লাহ। প্রফেসর রুবেদ আমিন, আরেকটা জিনিস, এই যে প্রাইভেট সেক্টরে 3,000 3,500 টাকা লাগতেছে আরটিপিসিআর তো আমাদের থাকবেই, প্রাইভেট সেক্টরে কি এটা কমানোর কোনো বন্দোবস্ত করা যায় কিনা? এখন তো কমে আসছে। প্লিজ আমি একটু বলি স্যার, এটা নিয়ে আমরা কিন্তু স্যার যখন নিয়ে আসলে আমাদের কতগুলো প্রপোজাল ছিল, প্রপোজাল গুলো আমরা রাখা হয়েছিল এরকম যেটা 1,500 এবং 2,000 টাকার মধ্যে করা যায় কিনা আর কি, এবং আমরা এগ্রি করে এই প্রপোজালটা পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ভেরি আনফর্চুনেট দেখেন স্যার, এই প্রাইভেট যারা আছে না তারা কিন্তু জানেন তো স্যার সিদ্ধান্তগুলো কোন জায়গায় আছে, ওই লেভেলে গেছে। ওখানে গিয়ে ওনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে ঠিক করে ফেলছেন সব, যে 3,000 টাকা হবে, 3700 টাকা হবে যদি বাসায় যায়, আর 2500 টাকা হবে যদি কেউ বিদেশ যায়। এই তিনটা স্টেটমেন্ট ঠিক করে ফাইনালি ওই জায়গা থেকে স্যার একটা অর্ডার করে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা স্যার কি করবো স্যার, ওটাই পাবলিশ করেছি। আমার কেমন জানি মনে হয়, মুজিবকে বলছি, আমার কেমন জানি মনে হয় যে আমাদের আরটিপিসিআর এর খরচ কমানোর চেয়ে বেশি দরকার কিন্তু অ্যান্টিজেন বেসড টেস্ট, মানে ওইটাকে বেশি করে ছড়ানো, এটার উপরে আমাদের জোর দেওয়া। ইয়েস স্যার, আই এগ্রি স্যার, আই এগ্রি। থ্যাংক ইউ, অনেক ইম্পর্টেন্ট মেসেজ আসলো। তাজবীর ভাই কি রেডি? আপনি বিজি আমি জানি, সরি। তাজবীর ভাই, আপনি তো ইনভেস্টিগেশন নিয়ে অনেক কথাই শুনলেন, আমি আপনাকে কয়েকটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই। আমাদের এক পরিচিত পেশেন্ট ঢাকাতে ভর্তি ছিল, টসিলিজুমাব দেওয়ার আগে তাকে প্রতি সপ্তাহে আয়ার লেভেল দেখা হতো এবং আয়ার লেভেলের উপর নির্ভর করে প্রতি সপ্তাহে টসি রিপিট করা হতো। এটা অ্যাকচুয়ালি জাহিদ ইকরাম ভাইয়ের পেশেন্ট ছিল। আপনি আমাকে একটু স্পেসিফিক্যালি বলেন যে আইএল লেভেল কি আপনারা চেক করেন এবং টসি দেওয়ার আগে আপনারা কি কি লেভেল চেক করে কি কি প্যারামিটারস, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস? আমি জানি টসির ব্যাপারে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, এন্ড ইউ আর অলওয়েজ ভেরি প্রো টসি, এবং সাবসিকুয়েন্টলি রিম্যাপ ক্যাপ ট্রায়াল এবং আরো ট্রায়ালে টসির বেনিফিট দেখা গেছে স্পেসিফিক সাবসেট অফ পেশেন্টসে। আপনি যদি একটু জুনিয়রদের জন্য সামারাইজ করে টসির ইন্ডিকেশন, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ইউড ইউজ একটু বলেন তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ শাকিল। আমি আসলে শুনছিলাম অনেক চমৎকার কথাবার্তা টেস্টিং নিয়ে। তো আমি তুমি যে স্পেসিফিক কোশ্চেনটা করলা যে টসের ব্যাপারটা নিয়ে, আমি একটু যদি গোয়িং ব্যাক করি, প্রথমে যখন আমরা কোভিড-19টা শুরু হলো, যখন আমরা টসিটা ইউজ করলাম তখন কিন্তু আমরা স্টেরয়েডটা ইউজ করছিলাম না। কেন আমরা মনে করছিলাম যে স্টেরয়েড হয়তো ভাইরাল অ্যাপ্লিকেশনটা আরো বাড়াই দিবে, ভাইরাল লোডটা বাড়াই দিবে, প্রথম সপ্তাহে ইউজ করা যাবে না। মার্স এন্ড সার্সের এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে যে স্টেরয়েড উইল বি দ্য ব্যাড থিং ফর কোভিড-19। তো আমরা কিন্তু স্টেরয়েড দিচ্ছিলাম না দিয়ে আমরা টসে দিচ্ছিলাম। সেটার এক্সপেরিয়েন্সটা মিক্স ছিল, মোস্টলি খারাপ ছিল। তো আমরা যদি প্রথম একটা স্টাডি যদি আসি, যেটা ইতালি থেকে আসছিল, সালভারানি গ্রুপ যেটা করেছিল, সেখানে দেখা গেছিল যে টসে কাজ করে না। তারা 2টা ডোজ দিয়েছিল 12 আওয়ার্স অ্যাপার্টে, কিন্তু সেখানে দেখা যায় সেই স্টাডিতে অনলি 4% পপুলেশন গট দ্য স্টেরয়েড, অনলি 4%। তারপর যে স্টাডিটা আসলো, সেই স্টাডিটা দেখা গেল বিএসসিসি বে গ্রুপ করলো, নিউ ইংল্যান্ড জার্নালে পাবলিশ করলো। তা সেখানে আসছে হচ্ছে আপনার অনলি 14%, অনলি 10% অ্যাকচুয়ালি গট দ্য স্টেরয়েড, অনলি 10%। বাকি তারা শুধু টসিলিজুমাব অ্যাজ এ মনোথেরাপি দেওয়া হচ্ছিল। সেখানে দেখা গেল এটা কাজ করে না এবং সেখানে নিউট্রোপেনিয়ার সম্ভাবনা বেশি হচ্ছে, যদি ইনফেকশন রেটটা বাড়ে নাই তখন।
তারপর যে কোভেক্টা ট্রায়ালটা আসলো, যে কোভেক্টা ট্রায়াল যে আমাদের আসলে পুট ব্যাক করলো না, মানে এটা কাজ করে না, সে কোভেক্টা ট্রায়ালে দেখা গেল যেটা হচ্ছে কোম্পানির স্পন্সর ছিল, সেখানে দেখা গেল যে 36% of the toxic group and 55% of the placebo group was getting the steroid. সেখানেও দেখা গেল যে toxic doesn't work. এবং সেই জন্য আমরা তারপর রেমডেক্টা ট্রায়াল আসলো, যে রেমডেক্টা ট্রায়ালে ছিল কম্বিনেশন অফ রেমডেসিভির অ্যান্ড টসিক, সেটা তো মোটামুটি দেখা গেল যে এটা তেমন বেনিফিট নাই। তো সেখান থেকে আমরা মোটামুটি যে ইনিশিয়ালি একটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন ইউজ আন্ডারে আমরা ইউজ করছিলাম টক্সিটা, হঠাৎ করে আমরা ইউএসএ তো বন্ধ করে দিলাম। আই এম ভেরি ভেরি প্রাউড অফ বাংলাদেশ ফিজিশিয়ান, তারা কিন্তু বন্ধ করে নাই। এবং আমি কিন্তু সেটাতে একটা আমি খুব আনহ্যাপি ছিলাম, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল যে টক্সিক কাজ করে উইথ স্টেরয়েড। তো আমাদের হসপিটালে যখন বন্ধ করে দিল, তখন আই ওয়াজ ভেরি ভোকাল। I said this is not the right thing to do. I mean, why should we just follow the IDSA guideline? আমাদের নিজেদের এক্সপেরিয়েন্সটা আমরা কাজে লাগাই, আর যেটা হসপিটাল একটা গাইডলাইন কিছুতেই করবে না। আলটিমেটলি দে ডিসাইডেড যে ঠিক আছে, ইন্টেন্সিভিস্ট এন্ড আইডি ডক্টর যদি এগ্রি করে হ্যাঁ দিস দ্য পেশেন্ট শুড গেট টসি এন্ড উইল গেট বেনিফিট, দেন উইল গিভ ইট টু, সেটা একটা ক্লজ রাখলো আমাদের অ্যালগরিদমে। তারপরে যে ট্রায়ালটা আসলে ইম্প্যাক্টটা ট্রায়াল, যেটা মাইনরিটির উপর করা হলো ইউএসএ তে, যেমন হিসপ্যানিক বা আফ্রিকান তাদের উপরে, সেখানে দেখা গেল ইট ডাজন্ট হ্যাভ দ্য মর্টালিটি বেনিফিট, বাট ইট অ্যাকচুয়ালি প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন ফ্রম মডারেট টু সিভিয়ার ডিজিজ, প্রিভেন্ট দ্য পেশেন্ট টু গো ইনটু দ্য ভেন্টিলেটর অর নন-ইনভেসিভ ভেন্টিলেশন। সেখানে দেখা গেল 84% পপুলেশন ওয়াজ গেটিং দ্য স্টেরয়েড। আচ্ছা, তারপর আসলে হচ্ছে আমাদের যে ট্রায়ালটা রিম্যাপ ক্যাপ ট্রায়াল, যে ট্রায়ালটা আসলে একটা আই ওপেনার ছিল আমাদের। সেখানেও দেখা গেল নট অনলি ইট প্রিভেন্টস দ্য প্রোগ্রেশন, ইট অলসো অ্যাকচুয়ালি এটা ভেন্টেড পেশেন্ট, ইনটিউবেটেড পেশেন্টদের করা হলো। সেখানে দেখা গেল যে ইট হ্যাজ গট মর্টালিটি বেনিফিট, এবং সেই ফার্স্ট দেখা গেল যে মর্টালিটি বেনিফিট 28% in plus in tocilizumab group versus 36% in placebo group, so absolute 8% benefit, mortality benefit. এখানে দেখা গেল যে ওরা শুরু দিয়েছে উইদিন 24 আওয়ার্স অফ দ্য ইনটিউবেশন, উইদিন 24 আওয়ার্স। আর আমরা কোভেক্টিভ ট্রায়াল দেখি তারা দিয়েছে কিন্তু আফটার 12 days অফ অনসেট অফ সিম্পটম, বেশ দেরি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর আসলে আমাদের রিকভারি ট্রায়াল, যে দি ট্রায়াল বলা হচ্ছে ইউনাইটেড কিংডমে, যে রিকভারি ট্রায়াল সবকিছু করছে। রিকভারি ট্রায়ালে কিন্তু ওভার 2000 পেশেন্ট। সেখানে কি পাওয়া গেল? সেখানে পাওয়া গেল যে রিকভারি ট্রায়ালে দে ইউজড উইথ স্টেরয়েড, এবং 82% of the population was on steroid. সেখানে দেখা গেল it has absolute mortality benefit of 6%. তাহলে আমরা কি হলো, হ্যাঁ আইডিএসএ কিন্তু আবার চেঞ্জ করলো, আমাদের ইনফেকশাস ডিজিজ সোসাইটি ফ্যামিলিকে চেঞ্জ করে হ্যাঁ বললো যে কোভে হ্যাঁ আমাদের টসিলিজমটা দেওয়া উচিত। এখন ক্রাইটেরিয়াটা কি, যেটা তুমি জিজ্ঞেস করো, IL-6 কি করা উচিত? IL-6 একটা ইম্পর্টেন্ট একটা মার্কার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইট টেক্স টাইম, এর সাথে সাথে আসে না। কিন্তু আমি কি পেশেন্টকে কি বসায় রাখবো? আমি একটা উদাহরণ দিতে পারি। আমাদের গত সানডেতে আই ওয়াজ অন কল ডিউরিং দ্য ডে টাইম, there's a patient came with 12 days history of symptoms, 12 days, কিন্তু সে ডায়াগনোস করছে on 5th of May, 5th, আর আমি পেশেন্টটা দেখলাম 9th of May। তখন আমরা চিন্তা করলাম যে দেখলাম আউট, একদম হোয়াইট আউট ছিল তখন, এবং পেশেন্ট আসছে যখন 40% স্যাচুরেশনে আসছে, পর আমরা অপটিফ্লো দিয়ে এটাকে 90% কেবল নিয়ে আসছি। তো পেশেন্ট একটু হাইপক্সিয়া টাইপের, ইন এ ওয়ে যে যতটা হাইপক্সিক ততটা কিন্তু সে সিমটোমেটিক্যালি তত শর্টনেসের উপরে ছিল না। তাদেরকে সিআরপি করলাম, সিআরপি খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের 135-এর মতন ছিল। লিম্ফোপেনিয়া ছিল, D-dimer was high ছিল। D-dimer কত ছিল জানেন? 42,000. It's really very high, 42,000. এগুলো আমরা খুব কুইক চলে আসি, ইমার্জেন্সি রুমেই চলে আসি উইদিন এন আওয়ার, কিন্তু আমাদের IL-6 আসতে প্রায় একদিন লাগে। তা আমি I decided to give tocilizumab, when patients coming to ICU. I decided to give remdesivir as well. Jo আমরা 10 days window, আমরা 12 days plus minus 2 আমরা decide করছি to give remdesivir. It doesn't do any harm. So I'm really doubt whether it does anything, but it doesn't do any harm. তো আমরা remdesivir দিলাম, steroid দিলাম। এখানে steroid ডোজটা আমরা হাই দিলাম, মানে যেটা ডেক্সা ERDS যে স্টাডিতে বা কোডেক স্টাডিতে যেটা আসছে যে 20 মিলিগ্রাম ডেক্সামেথাসোন rather than 6 মিলিগ্রাম।
তো আমরা টসিলিজমাব দিলাম। তো তোমার কোশ্চেন আমি যেটা আসি, IL-6 আমার মনে হয় করার দরকার নেই, যেখানে রিকভারি ট্রায়ালে কিন্তু বলছে একটা রিমার্কসে সিআরপি মোর দেন 75। যদিও আমি নাম্বারটা খুব যে বক ডাউন করে থাকবে 75 না হলে দিব না, 74 হলে দিব না, সেটাতে আমি থাকবো না। আমি দেখবো যে পেশেন্ট যদি অক্সিজেন বেড়ে যাচ্ছে, পেশেন্ট ইজ গেটিং ওয়ার্স, আই ক্যান সি দ্যাট ইয়েস্টারডে সিআরপি ছিল হচ্ছে 30, আজকে হয়ে গেল 70, দ্যাট ইজ সিগনিফিকেন্ট রাইজ না? সেই এই জিনিসগুলি আমাদের দেখতে দেখা উচিত। আমি এখানে একটা জিনিস অ্যাড করে আমি শেষ করে দিই, স্টেরয়েডের ইউজটা একটু বলি এখানে, এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আগে যেমন স্টেরয়েড ইউজ করতাম না, আমরা স্টেরয়েডটা ইউজ করি। এখন হচ্ছে রিকভারি ট্রায়ালে যেটা 6 মিলিগ্রাম, আমার কাছে প্রথমেই মনে হচ্ছিল 6 মিলিগ্রাম ইজ স্মল ডোজ হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 40 প্রেডনিসন অর 32 মিথাইল প্রেডনিসন। তো আমার কাছে সবসময় মনে হয়েছে ক্রিটিক্যালি ইল পেশেন্টদের জন্য দিস ইজ এ স্মল ডোজ, নন ক্রিটিক্যাল ইজ ওকে। এবং 10 দিন আমরা যেটা ডেক্সা ERDS প্রোটোকল যেটা বললাম 20 মিলিগ্রাম ডেক্সা ফর 5 ডেজ এন্ড 10 ফর 5 ডেজ, তারপর কোটেক্স ট্রায়াল যেটা আসলো ব্রাজিলিয়ান স্টাডি, অলমোস্ট 300 পেশেন্টের উপর করলো, ওরা কিন্তু দেখালো স্পেসিফিক টু কোভিড পেশেন্ট ইন ICU পেশেন্ট, তারা দেখালো ইট হ্যাজ গট মোর্টালিটি বেনিফিট। তারপর আসলো হচ্ছে আপনার গ্লুকো কোভিড ট্রায়াল, সেটাতে দেখলো যে আচ্ছা আমরা তো সবসময় ডেক্সা, অনেক সময় ডেক্সামেথাসোন পাওয়া যায় না, তাহলে কি আমরা কি মিথাইল প্রেডনিসন ইউজ করতে পারি কিনা? তারা ইউজ করলো আবার 6 দিনের একটা কোর্স, 3 দিন হচ্ছে 40 BID IV মিথাইল প্রেডনিসন, তারপর আবার 3 দিন হচ্ছে 20 টুয়াইস ডেইলি ফর 3 ডেজ। সেটা তো তারা দেখালো ইট হ্যাজ গট নট মোর্টালিটি বেনিফিট বাট ইট রিডিউস ইন্টিউবেশন রেট significantly by almost 20%. So এখানে হচ্ছে আমার ইয়াটা হচ্ছে টেক হোম মেসেজ ফর স্টেরয়েড। আমি এখনো বলি সেই জন্য বলা হয় যে স্টেরয়েড এলোন কেন কাজ করে না অনেক সময়, কারণ হচ্ছে আমরা মনে হয় লো ডোজ দিচ্ছি, 6 মিলিগ্রাম ইজ টু লো ফর দ্য ক্রিটিক্যাল ইল পেশেন্ট। দো রিকভারি ট্রায়াল দেখিয়েছে absolute mortality benefit for intubated patient is 11%. and অক্সিজেনে যারা আছে তাদের জন্য 3.5% বেনিফিট। তো আমি বলি যে আমার মনে একটু হায়ার ডোজ ইউজ করা উচিত ইন ক্রিটিক্যালি ইল পেশেন্ট, এবং যারা নন ক্রিটিক্যাল 6 মিলিগ্রাম ইজ ফাইন। আর লাস্টলি একটা কথা আসছে ইনহেল স্টেরয়েড নিয়ে, এটা দিয়ে আমি শেষ করে দিব। আমরা যদি দেখি যে COVID-19-এ কিন্তু সিওপিডি বা অ্যাজমাকে তাদেরকে কিন্তু অত বেশি ক্ষতি করছিল না, এবং তাদের যখন হচ্ছে তাদের তখন প্রবলেম হচ্ছে, কিন্তু তাদের হচ্ছিল কম। এবং সেটা একটা ল্যান্সেটের পেপার বের হয়ে আসছে সেপ্টেম্বরে, হালপিন গ্রুপ একটা বের করেছিল যে সিওপিডি বা অ্যাজমাদের হচ্ছে না তেমন। তখন আসলো যে এটা কি আসলে কি আন্ডার রিপোর্টেড? আমরা জানি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ কিন্তু রিপোর্টেড বেশি, এন্ড সিওপিডি ইজ অলওয়েজ আন্ডার রিপোর্টেড। সেটা কি আসলে আন্ডার রিপোর্টেড ছিল কিনা? আর 2 নম্বর হচ্ছে যে ইনহেল স্টেরয়েড কি আসলে একটা প্রোটেক্টিভ এফেক্ট কিনা? তো সেটার থেকে একটা স্টাডি আসলো, যে প্রিন্সিপাল যেটা স্টাডি, এটা এগেইন ইউনাইটেড কিংডমের বেস স্টাডি, সেটাতে দেখা গেল যে 751 কোভিড পেশেন্টের দেখা গেল যে তাদের রিকভারি রেট ইজ মাচ ফাস্টার, মানে 3 days ফাস্টার, এবং তাদের মোর্টালিটি বেনিফিট হচ্ছে 1.5 or 1.4%, এরকম একটা আসলো। আরেকটা স্মল স্টাডি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, যেখানে শাকিল আছে, সেখানে একটা রামাকৃষ্ণন গ্রুপ একটা করেছিল স্টাডি 146 পেশেন্ট, তারাও দেখিয়েছে যে there is length of stay decrease by one day at least, and there is তারা করেছে mild to moderate, যে তারা কি আসলে হসপিটালে যাবে কিনা বা হসপিটালাইজ হচ্ছে কিনা, ইমার্জেন্সি রুম ভিজিট এন্ড হসপিটালাইজেশন। সেখানে দেখা যাচ্ছে যে স্টেরয়েড গ্রুপের, ইনহেল স্টেরয়েড গ্রুপের হচ্ছে 1% actually end up with emergency room or hospital admission versus 14% যারা ইনহেল স্টেরয়েড পাচ্ছিল না। তো আমি বলবো এখানে আমরা কিন্তু আবার একটু সাইড টক করলাম, অ্যাজমাতে কিন্তু আমরা এখন আর সাবা যেটা সেটা কিন্তু অ্যাজ নিডেড আর ইউজ করি না, এটা কিন্তু এখন বলা আছে ইনক্রিজ দ্য মর্টালিটি, বাট রাদার আমরা ইউজ করি স্টেরয়েড as needed with SABA. He cannot use SABA on his own, it's short acting. আমরা ইউজ করি SABA with steroid or LABA with steroid as needed for asthma control. আরেকটা জিনিস মনে রাখতে হবে, সিওপিডিতে যে আমরা দেখি anecdotally 40 to 60% of the exacerbation of COPD is viral. If you look at the asthma, 80%
of the exacerbation is viral related. তার মানেটা কি? সেখানে তো আমরা স্টেরয়েড দিচ্ছি এবং কাজ করছে, তাই না? বলা হচ্ছে যে it has got some cytopathic, it inhibits the cytopathic activity, it may inhibit the cytokine release as well. So আমার মনে হয় inhaled steroid যদি এখন স্টাডি হচ্ছে এটা ইউজ করা যেতে পারে। আর লাস্টলি যারা অলরেডি পাচ্ছে, যেমন আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু যারা সিওপিডি, অ্যাজমা, তাদের যারা পাচ্ছিল তাদেরকে বন্ধ করে দিতাম, যে না না তুমি স্টেরয়েড দেওয়া যাবে না, সেটা একটা ডেট্রিমেন্টাল, কেন দ্যাট হ্যাজ টু বি কন্টিনিউড। এই তো শাকিল, অনেক কথা বলে ফেললাম। ভাই, না আমার মনে হয় আপনি খুব ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট মেক করছেন এবং আপনি খুব পারফেক্ট ওয়েতে আমাদের নেক্সট ডিসকাশনের স্টেজটা সেট করছেন, হুইচ ইজ অ্যাবাউট স্টেরয়েড। স্টয়েক স্টাডি যেটা আপনি বললেন যে ইনহেইল স্টেরয়েড, ইট লজিক্যালি ইট মেক সেন্স, কেননা এইটার অ্যাডভার্স এফেক্ট খুব কম, সিস্টেমিক অ্যাবজর্পশন খুব কম, এবং যদিও স্মল স্টাডি ছিল 167 পেশেন্টস মনে হয় আমাদের এখানে যেটা হয়, মানে স্যাডলি আমিও এটাতে এনরোল করছিলাম, কিন্তু তখন ডিসেম্বর মাসে আমার যখন কোভিড হয় তখন অ্যাকচুয়ালি ওদের লজিস্টিক্যালি ওরা আমাকে তাই ইয়ে করতে পারেনি। তো আমি এখন আতিক স্যারের কাছে যাব যে আমরা আইডিএস এর গাইডলাইনে দেখেছি যে ব্যারিটিনিব নিয়ে কথা হচ্ছে। ব্যারিটিনিব যারা স্টেরয়েড নিতে পারবে না তাদেরকে আর্লি স্টেজে এটা দেওয়া রেমডেসিভিরের সাথে, এবং কিছু বেনিফিট দেখা গেছে যে আপনার মর্টালিটি বেনিফিট নাই, বাট ডিউরেশন অফ ইলনেস কমে যায়। এখন আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পেশেন্টস ক্যান টেক স্টেরয়েড, আপনি কোন সিচুয়েশনে আপনি স্টেরয়েড একটা পেশেন্টকে কন্ট্রাইন্ডিকেশন ধরবেন, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ব্যারিটিনিব সম্পর্কে আপনার কমেন্টস কি, কারণ আমি জানি অ্যাজ এ রিউমেটোলজিস্ট ইউ মাস্ট বি ইউজিং দ্যাট ড্রাগ ফ্রম বিফোর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে এক নম্বরের উত্তরটাই দেবো। ব্যারিসিটিনিবটা আমরা ব্যবহার করছি রিউমাটয়েড আর্থ্রাইটিসে এবং মোটামুটি মনে হচ্ছে ভালোই ফল। এটা আমাদের দেশে অনেক কম, দামও কম, ফলটা আমরা ভালোই পাচ্ছি। যদিও আমরা সব কাইনেজ ইনহিবিটরের মতোই এটার আগে আমরা অবশ্যই ওই ভালো রকম ইনফেকশন স্ক্রিন করে নিই, ইনফেকশন ম্যালিগনেন্সি স্ক্রিন, এগুলো খুব থরলি করে নিতে হয়, কারণ ব্যারিসিটিনিব কিন্তু একটা অত্যন্ত পোটেন্ট ইমিউনোসাপ্রেসেন্ট। এটা হচ্ছে, আর আমি ওটার সাথে পুরোপুরি একমত যে আসলেই যেখানে এটা এনআইএইচ এরও কিন্তু এটাই রিকমেন্ডেশন যে আমরা ব্যারিসিটিনিব তাদেরকেই দিতে পারবো যাদের কোনো কারণে স্টেরয়েড দেওয়া যাচ্ছে না। যাদেরকে স্টেরয়েড দেওয়া যাচ্ছে তাদেরকে ব্যারিসিটিনিব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমেরিকান এনআইএইচ অবশ্য একটা বাড়তি জিনিস যোগ করে যে ব্যারিসিটিনিব যখনই দিতে হবে ইট মাস্ট বি গিভেন ইন কম্বিনেশন উইথ রেমডেসিভির। এখন ব্যারিসিটিনিবের কিন্তু ওই এনআইএইচ এর যেগুলো কোট করা আছে তাতেও খুব বেশি মানে সার্ভাইভাল বেনিফিট খুব বেশি দেখায়নি, খুবই সামান্য বোধহয় ইনসিগনিফিকেন্ট ছিল, কিন্তু মানে এটা সাফারিং, শর্টেনিং অফ সাফারিং, হসপিটাল স্টে অথবা নিড ফর ভেন্টিলেটর, এই জিনিসগুলো ব্যারিসিটিনিব কমায়, এতদূর পাওয়া গেছে। এবং আমি বলবো যে স্টেরয়েড দেওয়া যায় না এমন পরিস্থিতি খুবই কম। আমরা আমাদের দেশে কিছু পেতে পারি যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, অথবা যারা দীর্ঘদিন স্টেরয়েড খেয়ে হাই কুশিংগয়েড হয়ে গেছে, ভেরি মাচ রিলাক্টেন্ট টু টেক অ্যানাদার কোর্স অফ স্টেরয়েড। এই ধরনের রোগীদের ক্ষেত্রে হয়তো আমরা মানে ডেক্সামেথাসোন বা স্টেরয়েডের একটা অল্টারনেটিভ হিসাবে ব্যারিসিটিনিব ব্যবহার করতে, বা ব্যারিসিটিনিব প্লাস রেমডেসিভির আমরা ব্যবহার করতে পারি। এবং এটা আমাদের কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে, এগুলো কিন্তু ফর মানে আর্লি হাইপক্সিক কোভিড, নট ফর ক্রিটিক্যাল কোভিড, এটা পরিষ্কার খেয়াল রাখতে হবে। এবং এটাও ডব্লিউএইচওর একটা 31 মার্চের একটা আপডেট আছে অন ইউজ অফ ড্রাগস, সেখানে লেখা আছে পরিষ্কারভাবে, তারা রেমডেসিভির কি রিকমেন্ড করেনি, কিন্তু বলছে যে আর্লি বা মিনিমালি হাইপক্সিক কোভিডে ইট গিভস বেনিফিট, বাট ক্রিটিক্যাল কোভিডে ইট ইনক্রিজেস মর্টালিটি, এমন কথা আছে আর কি। তো তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে একজন রোগী আইসিইউতে চলে যাওয়ার পরে আমাদের এই ব্যারিসিটিনিব, রেমডেসিভির এগুলি দেওয়ার কোনো চিন্তা করা উচিত হবে না। আর তুমি যখন প্রশ্ন করছো, আমি আরেকটা কথা বলে রাখবো, আমাদের দেশে কিন্তু পাইকারি ভাবে নন হাইপক্সিক মাইল্ড টু মডারেট ডিজিজের রোগীদেরকেও কিন্তু ব্যারিসিটিনিব খাওয়ানো হচ্ছে। এটার বিরুদ্ধে বোধহয় আমাদের একটু সতর্কতা উচ্চারণ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমি আজকেও একজন ডাক্তারের কাছ থেকে খবর পেলাম, সেই ডাক্তার হাসপাতালে ভর্তি রোগী, তার হাইপক্সিয়া, তার 6 লিটার্স অক্সিজেন দিয়ে মানে SpO2টা মেইনটেইন হচ্ছে, কিন্তু তিনি পাচ্ছেন একসাথে রেমডেসিভির, ডেক্সামেথাসোন প্লাস ব্যারিসিটিনিব।
আমি বলবো যে এই ট্রিপল কম্বিনেশনে কিন্তু কোনোই গুরুত্ব নাই। ডেক্সামেথাসোন দেওয়া গেলে আমাদের বারিসিটিনিব দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথাগুলো আমি বলে দেবো। আর আমি শাকিল আরেকটা জিনিস বলে রাখছি যে ওই যে টসিলিজুমাবের ব্যাপারে আমার আসলে তাসবিরকে কিছু প্রশ্ন আছে। আমি আবার তোমরা যখন সুযোগ দেবা আমি তখন সেই প্রশ্নগুলো করব। এখন আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা আবার ফেরত আসবো। রিদওয়ান স্যার কি আছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ স্যার, আপনি একটু জুনিয়রদের জন্য স্টেরয়েডের ডোজ এবং কিভাবে কখন শুরু করবে এটা একটু ক্ল্যারিফাই করে বলেন, কারণ আমরা বিভিন্ন ধরনের ডোজ ইউজ করা দেখছি বাংলাদেশে। ধরেন 5 মিলিগ্রাম টিডিএস, কিউডিএস হতে আরম্ভ করে প্রলংড ইউজ আপ টু 3 উইকস, 4 উইকস, 5 উইকস, সব ধরনের জিনিসই দেখছি। তো আপনি যদি একটু বলেন কাইন্ডলি এই ব্যাপারে। একটা তো হচ্ছে যে ইন্ডিকেশন টিল নাও আমরা তো বলছি যে এটা হাইপক্সিক পেশেন্ট শুড রিসিভ স্টেরয়েড। তবে যেটা আমি ইয়ের সাথে এগ্রি করি যে তাজবির বললো যে 5 milligram is really very low, 5 or 6 milligram, whatever it is very low, and critically ill patients we may provide larger doses of. মিউট হয়ে গেছেন আপনি। হ্যাঁ, এখন মিউট হয়ে গেছিলেন। হ্যাঁ, না মানে আপনি ক্রিটিক্যালি একটু আমার মনে হয় ক্ল্যারিফাই করে বলেন, নাইলে পিপল মে গেট দ্য রং মেসেজ। তখন দেখা যাবে যে স্টার্টই করবে হাই ডোজে। মানে ইউ মিন আইকিউতে অ্যাডমিটেড পেশেন্টস উইথ মাল্টি অর্গান ফেইলার Is progressive deterioration on low dose of steroid. We can move to progressive escalation of steroid, or even if the patient on relatively high dose, for example, if it is more than 10 milligram in 24 hours. আপনার ভলিউমটা ঠিকমতো শোনা যাচ্ছে না স্যার, আপনি একটু যদি মাইকের কাছে এসে বলেন। ক্লিয়ার না আপনার কথাটা। ঠিক আছে, ওটা হচ্ছে যে মনে করেন higher doses are being used. এটা এমন বেশি patients who are still deteriorating after initiation of steroid, anticoagulant, and oxygen. So this patient deserves escalation of the dose of as well as escalating dose of steroid, and still if the patient deteriorates after 24 hours of escalated dose, I think this will be an indication for giving in the absence of contraindication. Baricitinib is for patients where we cannot use a steroid, or with remdesivir when it is within the time window. So steroid should not be given in the first week in any case, in any way, unless there is hypoxia. These are we are writing many times because we should avoid. But I see that hospitals, whenever patients are getting admitted, they are giving oral steroid, whatever the degree of disease, whether or not hypoxia, and patients are symptomatically improving. That is the thing what doctors are getting, and that is the reason that they are prescribing indiscriminately the oral steroid in patients with mild to moderate disease. And also the steroid dose is higher, as you say, it is CBS, 8-hourly, 6-hourly, etc. being used relatively indiscriminately. So progressive deterioration, because we do not have optimal ventilatory support, we do not have optimal HDU support also. Our patients are not treated in a area where as you are getting the optimal ICU support is not there. So that's why in the national guideline, we recommended a group which we said moderate B. Okay. This moderate B is progressive cough and progressive fever with other signs of other multi-organ dysfunction or organ dysfunction, if any, without hypoxia. So those patients are candidates for giving maybe oral steroid, which might prevent going to hypoxia or to severe disease. But this we had to give for the upajalas, for the districts where really high flow oxygen and also it's not available, and patients are being transported to some places or cannot be transported to oxygen facility, high flow oxygen facility. So there are many parts of Bangladesh where they do not have. So this one has been incorporated in Bangladesh guidelines.
we characterize a group of patients as moderate D, and those patients are prescribed steroids also. Thank you for the শাকিল, আমি একটু তাজবীর add ভাই করি আপনি quickly, আমার একটু যেতে হবে। হ্যাঁ। আমি আমার একটা ব্রঙ্কোস্কোপি করতে হবে এখন 2টা। আপনি যাওয়ার আগে আপনাকে আমি 2টা জিনিস একটু টাচ করে দেন। আপনারা ইউজ করতেছেন যেটা ওই মনোক্লোনাল অ্যান্টিবডি, আর হ্যাঁ মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে একটু বলে যান। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এমনি বলি যে স্টেরয়েডের ব্যাপারটা আমি প্রফেসর রেদওয়ানুর রহমান যেটা বলেন আই টোটালি এগ্রি উইথ হিম। দ্য ডোজ ইজ লিটল মানে আমি বলবো কম ফর দ্য ক্রিটিক্যালি ইল পেশেন্ট। আর তুমি একটা ভালো কোশ্চেন রেজ করছো, আমরা কি ইনডিসক্রিমিনেট এখন সবাইকে হাই ডোজ ইউজ করবো কিনা, দ্যাট ইজ নট গুড ফর দ্য পেশেন্ট এজ ওয়েল। আমার মনে হয় নন ক্রিটিক্যাল যারা হচ্ছে ফ্লোরে আছে, ওয়ার্ডে আছে, দেন ইজ ওকে 6 মিলিগ্রাম ইজ ফাইন। ভাই আমি একটা জিনিস আপনাকে বলি যে ওয়ার্ড আর আইসিইউটা আপনার একটু মানে ইয়ে করতে হবে, বিকজ ইংল্যান্ডে আমেরিকাতে যেই থ্রেশহোল্ড আইসিইউতে নেওয়ার, বাংলাদেশে কিন্তু থ্রেশহোল্ডটা একটু ডিফারেন্ট। কাজে আপনি যদি একটু ক্লিনিক্যাল প্যারামিটারস বলেন তাহলে বেটার হবে। এই ব্যাপারে আমি একটু প্রশ্ন করতে চাই তাজবীরকে, বেসিক্যালি তাজবীর, শাকিল, সবার জন্যই। আমরা কি এমন একটা পলিসি কি বাংলাদেশের জন্য অ্যাডপ্ট করতে পারি কিনা যে as long as oxygen is maintained with up to 15 liters ততক্ষণ আমরা দেব 6 মিলিগ্রাম। যদি আমরা দেখি যে 15 লিটার্সের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, মানে অক্সিজেন মেনটেন করা যাচ্ছে না, তখন আসলে কোথায় আমরা এইচএফএনসি পাবো না, ভেন্টিলেটর পাবো কি পাবো না অনিশ্চয়তা থাকে, তখন কি আমরা ডোজটাকে এসকেলেট করি, যদি 10 মিলিগ্রাম বিটি করি, তাহলে কেমন হয়? ক্যান ইট বি অ্যাডপ্টেড বাংলাদেশের জন্য? আমরা এরকম একটা পলিসি নিতে পারি কিনা, একটা সিম্পল গাইডলাইন হিসাবে আর কি। ধন্যবাদ আতিক স্যার, আসলে আপনার রিয়েলি ভ্যালিড কোয়েশ্চেন। আমাদের যে শাকিল যে বইটা বের করেছে সেখানে আমি প্রাউড টু বি ওয়ান অফ দ্য এডিটর এজ ওয়েল, আমাকে ইনভাইট করেছিল। থ্যাংক ইউ সো মাচ শাকিল ফর ইউর গ্রেট ওয়ার্ক। ওখানে কিন্তু দেখবেন আমাদের আইসিইউ চ্যাপ্টারে বিভিন্ন ডোজ দেওয়া হয়েছে ফর দ্য স্টেরয়েড। আমরা কিন্তু আইসিইউ পেশেন্টদের কিন্তু রিকভারি ডোজটা তেমনটা সাজেস্ট করি নাই আসলে, কারণ আমরা আপনি ইফ ইউ গো ব্যাক, আমাদের সাইটোকাইন রিলিজ সিনড্রোম যেটা আমরা ট্রিটমেন্ট করে আসছিলাম আগে, এটা তো আগেও ছিল, সেখানে কিন্তু আমরা হায়ার ডোজ ইউজ করছি, ডিফারেন্ট ডোজে। এখন যদি আমি একটা স্টাডির কথা বলি যেটা ইরানের থেকে বের হয়ে আসছে সেদিন, কম্পেয়ারিং দ্য ডেক্সামেথাসোন এন্ড মিথাইলপ্রেডনিসন অন 86 পেশেন্ট, ওখানে কি করলো, ডেক্সা তারা কিন্তু 6 মিলিগ্রামই ইউজ করলো ফ্রম দ্য রিকভারি ট্রায়াল, কিন্তু মিথাইলপ্রেডনিসন তারা ইউজ করলো 2 মিলিগ্রাম পার কিলো। So which is really very high dose. You know, if a 70 kilo patient তারা 140 তারা ইউজ করলো, সেখানে দেখা গেল significant benefit of higher dose of methylprednisolone than dexamethasone. They beat dexamethasone in big time by 38%. তো আমি mortality benefit, তো সেই জন্য আমি বলবো যে এখানে স্টেরয়েডটা হাই ডোজ করা উচিত, এবং মিথাইলপ্রেডনিসন ডেক্সামেথাসোনের যে থিওরিটিক্যাল একটা অ্যাডভান্টেজ একটা বলছিলাম যে ওয়াটার রিটেনশন করতে পারে, লাংটাকে কিন্তু ওয়েট করতে পারে, ইট ইজ মোর থিওরিটিক্যাল। মিথাইলপ্রেডনিসনের কিন্তু একটা জিনিস ভালো, লাং পেনিট্রেশন ইজ বেটার দেন ডেক্সামেথাসোন। তো সেই জন্য অনেকে বলে মিথাইলপ্রেডনিসন মে ওয়ার্ক। ট্র্যাডিশনালি আমরা কিন্তু সবসময় সিওপিডি এক্সাজারবেশন বলেন, নিউমোনিয়া বলেন, আমরা কিন্তু মিথাইলপ্রেডনিসনের বেশি ইউজ করতাম। ডেক্সামেথাসোন কিন্তু আসছে কোভিড এর জন্য, এই ওয়াটার রিটেনশনের একটা থিওরি নিয়ে। তো আমার মনে হয় মিথাইলপ্রেডনিসন ইজ ইকুয়ালি গুড অ্যাজ ডেক্সামেথাসোন, মানে শুড বি ইউজ ইন হায়ার ডোজ। আর যেটা শাকিল বললো যে এই চার্টটা, তাই না? হ্যাঁ এই চার্টটা, হ্যাঁ এক্স্যাক্টলি। আর এবং হচ্ছে আমরা যেটা বলবো এক্স্যাক্টলি, এবং আমি যেটা বলবো যে শাকিল যেটা বললো যে যাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, আমি বলবো 6 থেকে 6-8 লিটারের বেশি গেলেই আমি ভেরি মানে কশাস হয়ে যাচ্ছি। যারা হাই ফ্লোতে চলে যাচ্ছে, যারা নন ভিসিবল চলে যাচ্ছে, আই ক্যান সি এভরিডে তার মার্কার হু করে বেড়ে যাচ্ছে। এবং যদি অক্সিজেন যদি ধরেন থাকে 8 লিটারসে, তার মার্কার সিআরপি হয়ে গেছে 30 থেকে 100, সেখানে হয়তো আমি স্টেরয়েড ডোজটা বাড়িয়ে দেবো ওখানে। হ্যাঁ, তো আমি আপনার প্রফেসর আতিক স্যার যেটা বললেন যে আমরা কি 15 লিটার ইজ এ ভেরি রিজনেবল একটা নাম্বার, নাকি আমরা 10 লিটার নাকি 6 লিটার, যেটা কমফোর্টেবল জোন, আমি একটু মনে করি একটু লোয়ারই শুরু করা উচিত। কারণ 15 লিটারে যাওয়া মানে তারপরে দিন তার খারাপ হয়ে যাবে, হয়তোবা
আমরা কি 6 থেকে 8 লিটারে করব কিনা, সেটাও একটা ডিসকাশন আসতে পারে। তবে আমি টোটালি এগ্রি আতিক স্যারের সাথে যে আমাদের স্টেরয়েডটা হায়ার ডোজটা যখন পেশেন্ট দেখবো রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, কালকে ছিল 3 লিটার, আজকে হলো 6 লিটার, ডাবল হয়ে গেছে, সিআরপি ডাবল হয়ে গেছে, সেখানে কিন্তু আমার মনে হয় স্টেরয়েডটা বাড়িয়ে দেওয়া উচিত। Only 2 medications showed mortality benefit at the moment. One is steroid, one is tocilizumab. That's it. No one else showed, nothing else showed any mortality benefit. আমার মনে আমাদের একটু আরেকটি জিনিস আমি একটু বলি শাকিল, আমি টসিলিজুমাবের ডোজ বাংলাদেশে কিন্তু 3, 3rd ডোজ, 4th ডোজ, 5th ডোজ পেয়ে যাচ্ছে, সেটা কিন্তু সাংঘাতিক খারাপ। কারণ হচ্ছে প্রত্যেকটা ট্রায়াল কিন্তু ইউজ করছে ইদার একটা ডোজ বা দুইটা ডোজের বেশি কেউ ইউজই করে নাই। অ্যাবসলিউটলি সবচেয়ে শর্টার ইন্টারভাল হচ্ছে 12 আওয়ার্স, লংগেস্ট ইন্টারভাল হচ্ছে 3 দিন, এর বেশি কিন্তু ইউজ করে নাই। আমি একটা সেদিন একটা ওয়েবিনার শেয়ার করছিলাম, আমার মনে হয় আতিক স্যার ছিলেন, আমি একটা পেশেন্ট পেয়েছি সাতক্ষীরা থেকে, তাকে টসিলিজুমাব দেওয়া হচ্ছে 3 বার, দেওয়ার পর তার কি হলো, এখন তো এমন জ্বর, বিশাল একটা ক্যাভিটি ইন দ্য রাইট আপার লোব, বিশাল, এবং সেই ক্যাভিটি আগের 2টা স্ক্যানে ছিল না, তখন ছিল জাস্ট কোভিড লাং কাইন্ড অফ ইনফিলট্রেট, সেই ক্যাভিটি ছিল 3rd ক্যাট স্ক্যানে, এত বড় যে চেস্ট এক্সরে তো দেখা যাচ্ছে। সে এখন টক্সিক, 103 টেম্পারেচার, ফিলিং ব্যাড, ভমিটিং, এটা কি টিবি নাকি এটা এমআরএসএ নাকি এটা ফাঙ্গাল, গড নোজ, রাইট? সো উই আর থ্রোয়িং এভরিথিং নাও এন্ড ট্রান্সফারিং দ্য পেশেন্ট ফ্রম সাতক্ষীরা টু ঢাকা নাও। তো আমি দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলছি, তারা বারডমে আসতে যাচ্ছে, তো আমি দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলছি। So that is, I think we should not use more than 2 doses anyway. Brother, আমাদের IDS এ বলে একটা ডোজ এখন। থ্যাংক ইউ শাকিল। থ্যাংক ইউ তাজি ভাই। আমার মনে হয় মানে যারা জুনিয়র তাদের জন্য টেক হোম মেসেজ হচ্ছে যে স্টেরয়েডের হাই ডোজ স্পেসিফিক সার্কামস্ট্যান্সেসে, র্যান্ডমলি জাস্ট হাইপক্সিয়া হয়েছে, স্টেরয়েডের ডোজ সাথে বাড়ানো উচিত না। তো রলি, তুমি কিছু পয়েন্ট মেক করতে চাচ্ছ? শাকিল, আমি একটু লিভ করে আমি আবার জয়েন করতেছি গাড়িতে। ঠিক আছে, আপনি জয়েন করেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ রলি। Thank you, Bhav. So I totally agree with Tazbir Bhai. Really very good points. আমি জাস্ট যেহেতু জুনিয়ররা আছে, আমি একটু জাস্ট NNT নাম্বার নিডেড টু ট্রিট নিয়ে কথাটা বলছি যে when we are starting DEXA, এমনি আমরা যদি রিকভারিটা দেখি 11,000 পেশেন্ট এবং জাস্ট 6 মিলিগ্রাম ডোজে আমরা, সো when I'm saying number need to treat it, so যদি 25 জন patient who are oxygen dependent, we give dexamethasone, we can save 1 life. So just simple oxygen dependent 25 জন patient কে যদি আমরা dexamethasone দিই, sorry my lightটা যা চলে যাচ্ছে, then we'll prevent 1 death. And 8 জন intubated patient who are in respiratory support, তাদেরকে যদি আমরা dexamethasone দিই, then we can prevent 1 death. So অক্সিজেনেটেড পেশেন্ট 25 জনকে দিলে 1 জন বাঁচবে, একটা মর্টালিটি কম হবে, আর ভেন্টিলেটেড পেশেন্ট 8 জনকে দিলে 1 জন কম হবে। না দ্য কোয়েশ্চেন ইজ, অনেকে বলে ও তাহলে মাইল্ড ডিজিজে দিয়ে দিই, সমস্যা কি, ক্ষতি তো নাই। আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। এখন আমরা when we are recovering, we are seeing lots of new onset of diabetes and we are thinking maybe is related. So আমরা গত সপ্তাহে শাকিল ভাইকে আমি শেয়ার করেছি, we started international trial, we are the host, it's called Dimples, আপনারা গুগল করলে পাবেন, a Piruki study. So we are seeing lots of new onset diabetes patient. So কেউ যদি মনে করে থাকে যে মডারেট এবং অক্সিজেন ডিপেন্ডেন্ট পেশেন্ট স্টেরয়েড উপকার পাচ্ছে, random like chocolate, I'm giving some dexamethasone to mild disease, the outcome may not be good. আর ভাই আরেকটু বলতে চাচ্ছিলাম টোসি নিয়ে, ভাই যেটা বললেন যে এগেইন টোসির ক্ষেত্রে নাম্বার নিডেড টু ট্রিট ইজ 25. সো 25 জনকে টোসি দিলে একটা এক্সট্রা মানে একটা মৃত্যু কমানো যাবে। বাট এনিওয়ান হু ইজ ইন হাই রিকোয়ারমেন্ট অফ অক্সিজেন বাট নট ভেন্টিলেটেড, তারা যদি টোসি এবং ডেক্সা একসাথে পায় তাহলে তাদের মর্টালিটি 1/3 পর্যন্ত কমতে পারে। এবং এই একই টোসি এবং ডেক্সা কম্বিনেশন যদি ভেন্টিলেটেড পেশেন্টে পায়, মর্টালিটি আপ টু হাফ কমতে পারে। It just came out. It's a quite good quality study. আমি শেয়ার করব পরে চ্যাটে। So tosi and dexa is really worthy to consider. Sorry, taking some more time. Thank you. I think it's very important points. Professor Rubed Amin ভাই, আমি আপনি কিছু অ্যাড করতে গেলে করেন, এছাড়া আপনাকে আমি স্পেসিফিক একটা কোশ্চেন করতে চাই
those who are already on steroids for any reason, ধরেন 10 milligrams prednisolone পাচ্ছে অথবা অন্য কিছু পাচ্ছে, তারা যদি নিউলি ডায়াগনোসড কোভিড হয়, তাদের স্টেরয়েড তো তখন চালু রাখতে হবে। Is there any point in increasing the steroid even if it's the first week of illness because of the stress response? বডিতে কি এটা ইনক্রিজ রিকোয়ারমেন্ট হতে পারে নাকি? আপনার কি মতামত এই ব্যাপারে? থ্যাংক ইউ শাকিল। আমি আসলে স্টেরয়েডের ব্যাপারে কতগুলা স্ট্রেট রিকমেন্ডেশন বলি আর কি। উই আর কনসেন্ট্রেটিং অন ডিফারেন্ট ট্রায়ালস, এবং আমি তাজবির ভাইয়ের ব্যাপারটাও একটু আনবো এখানে। ওয়ান থিং ইজ দ্যাট what is the standard thing that has been done is by recovery. যখন মিলিয়নস অফ পিপল কোন এক জায়গায় প্যান্ডেমিক, you need to have a trial which should be very robust. তাহলে আপনি থাউজেন্ডস অফ পিপলের উপর ট্রায়ালটাকে অনেক বেশি গুরুত্ব দিবেন rather than piecemeal of 70-100 people. এখন দুটো রিকমেন্ডেশন দেখবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আফটার গেটিং অল দিস ট্রায়াল গেটিং এ মেটা অ্যানালাইসিস বলেছে। রিকমেন্ডেশন 1 হচ্ছে স্টেরয়েড শুড বি গিভেন ইন পেশেন্টস হু আর হাইপক্সিক and the dosage of the steroid has been set up 6 milligram. এটা আপনি ওরাল আইভি দেন। এটার জন্য কনকমিটেন্ট যেসব কর্টিকস্টেরয়েড এফেক্ট গুলা দিবে মিথাইল প্রেডনিসোলন, ওটা ডোসেজটা কিন্তু এস্টাবলিশ 40-32 যেটা তাজবিরে বলেছেন। এন্ড देयर वाज মেনি পেপারস অন দ্যাট পার্ট। জামাতে দেখবেন পাবলিকেশন আছে হাইড্রোকর্টিসনের উপর, প্রেডনিসোলনের উপর, আমি ওখানে যাচ্ছি না। পয়েন্ট হচ্ছে this 6 milligram has been used to see the mortality issue in patient having ventilation, তাই নয় কি? তাহলে ভেন্টিলেশনে আপনি যখন 25% ভার্সেস 42% বলবেন, তাহলে তো আপনি 6 মিলিগ্রাম কি ইগনোর করতে পারছেন। পয়েন্ট হচ্ছে সেখানেও কিছু রোগী মারা যাবে, রাইট? And the patient has been tremendously benefited who gave it the high flow nasal cannula as well as NIV. তারাও কিন্তু এক্সট্রিম অ্যামাউন্ট বেনিফিট পেয়েছিল by giving the steroid, although it was not as though as 24 versus 42%, but 1/3. এবং নাম্বার নিডেড টু ট্রিটমেন্ট আমরা জানলাম। পয়েন্ট হচ্ছে তাজবির ভাই যেটা বলছেন the disease of high dose is for the patient who ARDS. আপনি এটাকে ARDS এর ডেক্সা ট্রায়াল দিচ্ছেন, so you need to say that the patient is ARDS. If you want to define somebody's ARDS, তাহলে আপনাকে PO2 আইদার এটার রেশিও করেন, যদি PO2 করতে না পারেন SPO2 ভার্সেস এটা করলে হবে। সেটা 315 উপরে চলে আসছে কিনা this is enough, then you say it's an ARDS, কারণ আপনি কোন প্রটোকলে ARDS বলছেন this is issue। আর যত বেশি এটা রেশিওটা কমতে থাকবে তত সিভিয়ারের দিকে আপনি যাচ্ছেন। If you want to say it's an ARDS, then তখন আপনি হয়তো হাই ডোজ ডেক্সামেথোসে গেলেন 20 milligram 5 days, 10 milligram 5 days, no problem. এটা যদি আপনি সাইটোকাইন রিলিজিং সিনড্রোমে যান। Otherwise, I would say that you need to follow a standard protocol of 6 milligram dexamethasone for principle with hypoxia. We should not deviate from there. তাহলে কিন্তু দেখবেন কেউ 32, কেউ 40, কেউ আবার 240 দেবে। Even ARDS এর ক্ষেত্রে I have seen many papers যেটা 14 দিন পর্যন্ত 500 থেকে 1 গ্রাম চিকিৎসা দেওয়া হয়েছে। There are so many papers. And আপনি যদি পেপারগুলো পড়েন you will be surprised. As if like the patient is coming. কিন্তু ওখানেও কিন্তু there are some percentage. So এগুলোর কিছু লিমিটেশন থাকবে। আমি বলবো যে absolutely if you follow the ARDS protocol or CRS, তাহলে হয়তো আপনি হাই ডোজ স্টেরয়েড যান, otherwise this will be enough for us. আরেকটা হচ্ছে যে নিউ অনসেট অফ ফার্স্ট সেকেন্ড রিকমেন্ডেশন যেটা ওখানে বলা হচ্ছে, দেখেন যদি নন হাইপক্সিক COVID-19 পেশেন্ট আসে তাহলে আপনি তাদেরকে স্টেরয়েড দেবেন না, as because it increases the mortality and leading to more severity and critical illness. এটা কিন্তু WHO স্টেটমেন্টের রিকমেন্ডেশন আছে। তাহলে যারা মাইল্ড এবং মডারেট কে উইদাউট হাইপক্সিয়াতে চিন্তা করছেন স্টেরয়েড দেওয়ার জন্য, আসলে কিন্তু আমরা হয়তো তাদেরকে বেনিফিট তো দূরের কথা, তাদেরকে সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেস ইভেন পার্সিয়াল অফ দ্য মর্টালিটি বাড়িয়ে দিচ্ছে কিনা এটা দেখতে হবে। থ্যাংক ইউ রোহিত ভাই। আমার মনে হয় আপনি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মেক করছেন। আর সেকেন্ড কোশ্চেনটা যেটা করছিলাম যে অলরেডি স্টেরয়েডে আছে তাকে কি করবেন? তাকে আপনি কি কোনো ম্যানিপুলেট করবেন না, জাস্ট যে যতটুকু স্টেরয়েড নিচ্ছিল অন্য কোনো কারণে সে সেটাই কন্টিনিউ করবে? I think somebody is having the steroid for different reason, different dosage schedule, different formulation. আপনি যদি বলেন যে আমি COVID-19 এর সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেসে it's more life threatening situation maybe rather than the steroid he is receiving for that one, এর জন্য স্ট্যান্ডার্ড যে প্রটোকল অফ স্টেরয়েড ফর দ্য COVID-19 এখানে সুইচ ওভার করতে হবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটাকে আমরা যেন সবাই ফলো করি। Absolutely, I think this is a key message. আমরাও এখানে আমাদের জেনারেল প্র্যাকটিস এরকমই, মানে জাহিদ ইকরাম ভাই, I don't know whether you want to make শাকিল a ফারিদ, point. লাস্ট পয়েন্ট হচ্ছে যে we know something about the inhaler যেটা আপনারা বলেছেন, ইটস ভেরি অ্যাবসলিউটলি কারেক্ট। আপনি দেখবেন যে আমরা যে 9 যে গাইডলাইন, ওখানে কিন্তু আমরা এই মাইল্ডার যেসব সিমটম গুলো থাকে, যাদের কাশির অনেক বেশি থাকছে, সেখানে কিন্তু আমরা বলেছি দেখেন ফ্রমেটরিয়াল প্লাস বুদেসোনাইড এই ইনহেলারটা যাতে সে ইউজ করে with a wishful thinking. আমি wishful বলছি এর জন্য you may be more
মানে enthusiastic because এটা হয়তো রেজাল্ট ভালো আসতে পারে, কিন্তু আমি বলবো this is still wishful whenever you do not have any publication paper, unless somebody is have a large sample. We still in the wishful thinking that তাদের যেন মডারেট থেকে সিভিয়ার দিকে না যায়। Absolutely. Thank you. Jayad bhai? Shakil, thank you very much for asking me to comment. And I'm খুবই ভালো লেগেছে আপনার আপনার কমেন্ট গুলি শুনে। I was actually very confused by what I was hearing. The reason is that আমরা যদি এরকম করি যে প্রতিটা একটা ট্রায়াল বের হচ্ছে, এক একজন একটা ট্রায়াল দেখে একটা ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো, তাহলে we just face chaos. আমরা এই দেশে কি করি, ইউকেতে কি করি, আমরা নাইস গাইডলাইন বা ব্রিটিশ থোরাসিক সোসাইটি গাইডলাইন ফলো করি। আমরা এরকম হয় না যে আমি জাহেদ ইকরামের কাছে গেলাম, একটা চিকিৎসা পেলাম, শাকিল ফরিদের কাছে গেলাম, সে বললো যে না একটু বেশি স্টেরয়েড দেওয়া ভালো। এগুলি আমার কাছে আই থিঙ্ক দ্যাটস ননসেন্স। দিস ইজ নট দ্য ওয়ে টু প্র্যাকটিস মেডিসিন। We have to follow guidelines, we have to follow protocol so that everyone is doing uniformly the same thing. And it's very important that বাংলাদেশে খুব সুন্দর একটা গাইডলাইন বের হয়েছে। আমরা যদি এখন বলি যে না কেউ কিনা 6 লিটার অক্সিজেন পাচ্ছে, আমি এখন হাই ডোজ স্টেরয়েড দিয়ে দিব, আরেকজন বললো যে 15 লিটার পাচ্ছে, তাকে আমি হাই ডোজ দিয়ে দিব, আরেকজন চিন্তা করলো যে না একটু কম অক্সিজেন লাগছে, 2 মিলিগ্রাম dexamethasone দিব, তাহলে we just face chaos and total rubbish. This is not the way to practice medicine. আমাদের we must not be cowboys. We must always follow protocols and guidelines. That's the way to treat, that's the way to approach this. আমাদের এভিডেন্স বেস একটা আছে, সেটা বেসিসে গাইডলাইন প্রডিউস করা হয়েছে। আমরা যদি নাইস গাইডলাইন বা ব্রিটিশ থোরাসিক গাইডলাইন সোসাইটি গাইডলাইন ফলো না করি, we get heavily criticized. আমাদের হসপিটালে যে প্রোটোকল করা আছে, আমরা সবাই একই প্রোটোকল ইউজ করি যাতে everyone is treating the same way. This is very important. It's very important. এবং ARDS এর হাই ডোজ ইউজ করা is fine. তবে আমরা যদি সাহেব বলি যে কত টাকা পাচ্ছে, কে 5 লিটার, কে 6 লিটার, কে 8 লিটার পাচ্ছে, সেই হিসাবে যদি করি, তাহলে we are just looking at chaos. সবাই যেরকম ইচ্ছা একটা ডোজ ইউজ করবে। Sorry, that's the only comment that I had. I'm sorry if I came on too strong there. No, thank you. Kahar sir কি আছেন? Kahar sir? Kahar sir মনে হয় না। ফয়েজ স্যার আছেন? ফয়েজ স্যার, কাহার স্যার কেউ নাই। আচ্ছা, তো মুজিব ভাই আমি নেক্সট ডিসকাশনে যেতে চাই, আনলেস ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং এলস টু দ্য স্টেরয়েড থেরাপি। না, এটাই স্টেরয়েডটা আসলে আমি জায়েদ ভাইয়ের সাথে টোটালি একমত। আসলে কোন নাম্বার দিয়ে ফিক্স করাটা ডিফিকাল্ট, তাহলে কেউস হতে পারে। আবার প্রফেসর আতিক স্যার যেটা বললেন যে বাংলাদেশের প্রেক্ষিতে কোন একটা নাম্বার আমরা কি বলতে পারি কিনা ফ্লোরে, কারণ আমরা তো আইসিইউতে সঠিক ট্রান্সফার করতে পারি না। সেখানেই হচ্ছে ফিজিশিয়ান তোমার হচ্ছে অ্যাসেসমেন্ট হতে হবে। গাইডলাইন যদি আমরা শুধু ফলো করি তাহলে তো যদু মধু কত সবাই ফলো করতে সবাই পারে। সেই জন্য যখন দেখবো আমরা যে পেশেন্ট ইজ ডিটেরিওরেটিং 3 লিটার থেকে 6 লিটার, তারপর দিন 8 লিটার নন রিব্রিদার চলে যাচ্ছে, সেখানে আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। আই ক্যান সি পেশেন্ট ইজ ক্রাশিং। থ্যাংক ইউ তাজি ভাই। আমার মনে হয় কি এখানে আরেকটা that brings us to another important point about the target oxygen level. আমার মনে হয় তাজি ভাই আপনি হসপিটালে পৌঁছার পরে আমরা এটা নিয়ে কথা বলবো। প্রফেসর এমজি আজম ভাই কি আপনি কোনো প্রশ্ন করতে চান? আজম ভাই প্রশ্ন করতে চান আপনি? সরি, আমি আনমিউট করেন একটু প্লিজ। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই। আতিক স্যার যেটা প্রশ্ন তুললো যে 15 লিটার আমরা ফিক্সড আমার একটা প্রশ্ন, তাজিব ভাই ভালো হইতো অথবা আমরা যেটা বলি যে লো ফ্লো অক্সিজেন এবং হাই ফ্লো, লো ফ্লো বলছি আপ টু 60 লিটার পর্যন্ত আমরা হাই ফ্লো বলছি। এখন এটার সাথে কিন্তু ওই ফ্লো লেভেল অফ অক্সিজেনের সাথে কিন্তু আমার অক্সিজেন ডেলিভারি সিস্টেমটা পারফেক্টলি কাজ করছে কিনা সেটা ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে যে পেশেন্টের যে আমার কতটুকু FiO2 মেনটেন হচ্ছে সেটার উপর ভিত্তি করে সেটা কাজ করে। এটার বিষয়ে যদি আমরা একটু দৃষ্টিপাত করি এবং এটা যদি একটা এক্সপ্রেশন দেয় আমাদের জুনিয়রদের জন্য, লো ফ্লো এবং হাই ফ্লো কিভাবে তারা ডিফারেন্সিয়েট করবে। আসলে আমি 15 লিটার দিলাম, 20 লিটার দিলাম, কিন্তু আমি 20 লিটার দিলাম, 60 লিটার দিলাম, কিন্তু FiO2 আমি মেনটেন করতে পারলাম না, অথবা আমি
5 লিটার দিলাম কিন্তু আমি FiO2 মেনটেন করছি, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করি? হ্যাঁ, মানে আপনি এসকেলেশন অফ অক্সিজেন থেরাপি স্যার নিয়ে যেটা বলছেন, বললো, তাই তো? আতিক স্যার বললো না যে 15 লিটার যদি হয়, আমরা যদি এটাকে ধরে নেই, ধরে যদি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই, অ্যাটলিস্ট সিম্পলিফাইড করার জন্য, আমরা স্টেরয়েডের ডোজটাকে সিম্পলিফাইড করার জন্য যদি একটা মানে সিম্পলিফাইড ওয়েতে যদি আমরা 15 লিটারকে ধরে আগাই, তাহলে আমাদের যে সমস্যাটা হবে, কোয়ালিটি অফ অক্সিজেন যে সার্ভিসটা আমরা অক্সিজেন ডেলিভারিটা করছি সেটা ঠিক মতো হবে কিনা, সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু আজম ভাই, একটা প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে এটা এভিডেন্স বেসড হবে না। আমরা যদি কোনো একটা ফিক্স নাম্বার করে দেই যে ঠিক আছে এটা করা যাবে না, 15 লিটার, ইট ইজ নট এই পসিবল। কারণেই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আতিক স্যারকে যেটা বলতে চাচ্ছিলাম, আতিক মানে স্যার I can see where Tazir Bhai is coming from, where Jahid Bhai is coming from. যে আপনি you have to have a guideline, রোবেদ আমিন ভাইও যেটা বললো, so that everyone, most of the people follow that. There are small, very small group of patients who have ARDS, who have other problems, who are suddenly deteriorating. ওই খুব স্মল পার্সেন্টেজ অফ পেশেন্টের জন্য আপনার তখন কেস বাই কেসে ডিসিশনটা নিতে হবে। মুজিব ভাই, না, আপনি সহজ কথায় যদি বলি শাকিল, সহজ কথায় যদি আমরা বলি আর কি, যে আমরা যে লো ফ্লো অক্সিজেন ডেলিভারি সিস্টেম, আমরা তো ধরো নেজাল ক্যানুলা দিয়ে দিচ্ছি, নেজাল পাম্প দিয়ে দিচ্ছি, এটা আমরা তো দিচ্ছি ধরো আপ টু 5 লিটার, 10 লিটার, 15 লিটার মধ্যেও আমরা দিতে পারছি। কিন্তু এই যতই দেই না কেন, এটা যদি পেশেন্টের ভেন্টিলেটর এফোর্টের কম হয়, সেটাই হচ্ছে লো ফ্লো। পেশেন্ট যখন টোটাল ভেন্টিলেটর এফোর্ট যেটা ডিপেন্ডেন্ট থাকবে, টোটাল আউটসাইড থেকে দিতে হবে, তখনই হাই ফ্লো হয়ে যাবে। সেই হিসেবে আমি বলবো যে 15 লিটারকে আমরা ফিক্স করে দিতে পারবো না। এটা আমাদেরকে অ্যাকর্ডিং টু দা ডেলিভারি অফ অক্সিজেন কত লিটার লাগছে, তার সাথে আমার FiO2 কতটুকু আমি মেনটেন করছি, সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্যটা আর কি। আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, শিওর। আসলে এটা আমরা যদি আইসো বুক যেটা আছে 5th এডিশনে যেটা মেনশন আছে, এখানে কিন্তু তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে লো ফ্লো সিস্টেম, একটা রিজার্ভার সিস্টেম, একটা হাই ফ্লো সিস্টেম। হাই ফ্লো বললে তারা হাই ফ্লো নেজাল ক্যানুলাতে চলে যাচ্ছে, ওইটা হচ্ছে হাই ফ্লো। আর লো ফ্লোটা হচ্ছে একদম আমরা যেটা নেজাল প্রংস দিয়ে দিচ্ছি সেটা। আর মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে রিজার্ভার সিস্টেম, সেটা ফেস পাসকে দেই অথবা রিজার্ভার ব্যাগ দিয়ে দিই, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ও হাই ফ্লো বললে কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা, তার মানে আমি 50 লিটার উপরে চলে গেলে আমরা, এটা হচ্ছে আমি বুক থেকে মানে আইসিইউ বুক থেকে। আদান ভাইয়ের সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি শাকিল, এটা হচ্ছে যে when we are saying low flow, we are saying that the flow is dependent on ambient. আপনি যখন ambient air থেকে অক্সিজেন নেবেন, it will never be crossing the more than 15 liter. এই জন্য more than 15 লিটার যখন চলে যাবে, it will go to high flow. সে ডিভাইসটা আপনি শুধুমাত্র হাই ফ্লো দিয়ে দিতে পারবেন সেটা নয়, you can also have other device, Venturi device can also increase the flow as well. সো এই জন্য ওই ডিভাইস গুলো তখন আসলে আপনাকে সেপারেট করে ফেলবে যে কোন ফ্লোতে দিয়ে আছে। এবং আজম ভাই যেটা বলার চেষ্টা করেছেন প্রফেসর, টু সি দ্য FiO2, মানে এটা যদি আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে দিয়ে না দেন, তাহলে সেক্ষেত্রে এই মার্কারের উপর দিয়ে স্টেরয়েড ভেরিয়েশন হলে প্রবলেমেটিক হবে। এটা উনি বুঝাতে চেয়েছেন আর কি। রাইট, এটাই বলতে চাচ্ছিলাম। আমার মনে হয় যে মানে ফর আর্গুমেন্টস সেক জুনিয়রদের জন্য লেস কনফিউজিং হওয়ার জন্য জেনারেল গাইডলাইন হচ্ছে 6 মিলিগ্রাম, unless there are exceptional circumstances when there is ARDS অথবা এরকম কোন সিচুয়েশন যেখানে সিনিয়র মাল্টিপল স্পেশালিস্টের ইনপুট থাকবে, only then you increase the steroid. আর নয় যেটা হবে যে any Dick and Harry will start manipulating the dose, which we are seeing. And ইন্ডিয়ার মতো জায়গায় মিউকরমাইকোসিস already has become a big problem. এটা আমি জানি, আতিক স্যারকে আমি পরে এটা নিয়ে জিজ্ঞাসা করবো। সরি, আমি মুজিব ভাইকে আমরা ইন্টারাপ্ট করছি। মুজিব ভাই, আপনি প্লিজ ক্যারি অন। না, শিওর, কথাটা তুমি কিন্তু জিস্ট কথা বলে দিয়েছো। আসলে দি স্টেরয়েড, দি ডেক্সামেথাসোন ইজ দ্য গেম চেঞ্জার, এতে কোনো ভুল নাই। এবং আমরা ডেক্সামেথাসোনই শুরু করব ওয়ান্স দেয়ার ইজ এনি হাইপক্সিমিয়া। আমার মডারেট ডিজিজ যদি হাইপক্সিমিয়া ওই রেঞ্জের মধ্যে থাকে, সিভিয়ার ডিজিজ যদি 90 নিচে যায়, উই উইল বি স্টার্টিং ডেক্সামেথাসোন, দ্যাট ইজ 6 মিলিগ্রাম। উইল বি কিপিং আপ আওয়ার ওপেন আইজ। এখানে কি দেখবো আমরা, যে রোগীটা ভালোই ছিল 6 লিটারে, সাডেন ডিটারেশন, এবং আমার ক্লিনিশিয়ান যদি মনে করে যে এখন ARDS হয়ে যাচ্ছে, দেন ARDS প্রটোকল। কিন্তু অক্সিজেন লেভেলের উপর ভিত্তি করে আমার মনে হয় স্টেরয়েডের এই স্টেপ আপ করাটা ঠিক হবে না। এটা ওই সিন্ড্রোমিক থাকবে, দিস ইজ ARDS,
If you think this is ARDS, then you just increase the ARDS protocol that has been mentioned by Tasbir, and also has been proposed in Codex trial, যেটার কথা বলা হলো, ওই ট্রায়ালটাকে অনুসরণ করে। সো এখানে আমার মনে হয় যে আর কোনো কথা বলার দরকার নাই, বেশি কথা বললে আমরা কনফিউজড হয়ে যাব। তবে যে সমস্ত একটু আপনাকে একটা কোশ্চেন করতে পারি স্যার, আমরা যে সিভিয়ার ইন্ট্রাক্টেবল যখন কাফ হয় এই কোভিড পেশেন্টদের ক্ষেত্রে, আমরা তো অন্য কাফের কথা স্টেরয়েড ইউজ করি, এখানে হাইপোক্সিক না পেশেন্ট সিভিয়ার ইন্ট্রাক্টেবল কাফ হচ্ছে, এখানে কি আমরা স্টেরয়েড ইউজ করতে পারবো? অ্যাকচুয়ালি সিস্টেমিক স্টেরয়েড আমার মনে হয় না দেওয়াই ভালো, যেটা আমরা নতুন বলছি যে আমরা বুডেসোনাইড ইনহেল ফর্মে অর নেবুলাইজড ফর্মে আমরা হয়তো উই ক্যান ইউজ, দেয়ার ডিফারেন্ট ইস্যু, বাট সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ডেক্সামিথাসোন 6 মিলিগ্রাম শুধু মানে কফ উইদাউট এনি হাইপোক্সিমিয়া, প্লিজ নো। স্যার হাইপোক্সিয়া মানে এই সংজ্ঞাটা কি আমরা 93% এর নিচে রাখবো না 90% এর নিচে? ওই যে কথা ওইটাই আমরা যেভাবে ইউজ করেছি আমাদের গাইডলাইনের মধ্যে আছে যে আমরা 90 and above যদি হয়, এবং আদার ক্রাইটেরিয়া কতগুলো বলা আছে, 90 থেকে 93 এটা কিন্তু হলো মডারেট, বিলো 90 ইজ সিভিয়ার, আমরা এইভাবে বলেছি আমাদের গাইডলাইনে। আমার মনে হয় দ্যাট মেক্স সেন্স। আপনারা যেভাবে মডারেট ইউজ করব আমরা, মডারেটে আমরা স্টেরয়েড যদি হাইপোক্সিমিয়া থাকে, তারপর মডারেট হাইপোক্সিমিয়া না, হাইপোক্সিমিয়া ছাড়াও তো দেয়ার আদার ক্রাইটেরিয়াস, যে রোগীর জ্বর হচ্ছে, রেডিওলজিক্যালি তার নিউমোনিয়া আছে, ওটাও কিন্তু মডারেট ডিজিজ, এবং রেসপিরেটরি রেট নট অ্যাবাভ 30, এটা 25 আছে, তখনও কিন্তু মডারেট, বাট হাইপোক্সিমিয়া নাই, তখন কিন্তু স্টেরয়েড ইউজ করবো না। ওয়ান্স দের মানে আমার স্টেরয়েডের ইন্ডিকেশন হলো ওয়ান্স দের ইজ হাইপোক্সিমিয়া, আমরা স্টেরয়েড ইউজ করবো 6 মিলিগ্রাম ডেক্সামিথাসোন। যেমন এখানে অনেক গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের রেস্টিং অবস্থায় কিন্তু হাইপক্সিয়া মানে অতটা বেশি নাই, 93-94%, কিন্তু এক্সার্ট করার পরে দেখা যাচ্ছে তাদের হাইপক্সিয়া হচ্ছে। ওরকম গ্রুপেও কিন্তু খুব ক্ষেত্র বিশেষে ইউজ করা হয়েছে বিয়ন্ড 1 উইক, কারণ আপনি যেটা বললেন যে নট অনলি অক্সিজেন, আদার ফিচার্স অফ হাইপক্সিমিয়াও কিন্তু এখানে দেখতে হবে। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এখানে। আমি তারপর একটা জিনিস জানতে চাচ্ছি স্পেসিফিক ভাবে, কারণ এনআইএইচ গাইডলাইনে 94 আর এখানে 90, আর 94 ওই গাইডলাইনের সাথে 94 এর নিচে গেলেই তো আমার অক্সিজেন থেরাপি কখন কমেন্স করবেন এটা বলতেছেন আপনি? না আমি স্টার্টের কথা বলছি। স্টার্ট তাহলে 90% এর নিচে না গেলে আমরা স্টার্ট দিচ্ছি না, দিস ইজ স্ট্রিক্ট। হ্যাঁ অবশ্যই। স্যার আমি একটু বলি একটু প্লিজ। ওয়ান থিং আমি একটু বলি, একটা হচ্ছে কি when you define, আপনি যখন ডিফাইন করতেছেন হাইপক্সিমিয়া, আরেকটা হলো আপনি বলছেন হাইপক্সিয়া, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। when you say হাইপক্সিমিয়া তাহলে পার্সেন্টেজ বিষয়টা আসতেছে 90% বিলো, WHO said 90% বেশি, কিন্তু একটা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে you remain there 92%, 91% for long, এটা কি হাইপক্সিয়া না? this is hypoxia, the patient is having problem, you need to give him oxygen. কিন্তু আপনাকে খেয়াল করতে হবে there will be other patient who have a completely 97-98% oxygen saturation, and the lung there is radiological shadow of 30-40%. This is also moderate case of COVID-19 কারণ রেডিওলজিক্যাল নিউমোনিয়া তার হয়ে গেছে। সো আমি আশা করি যে আপনারা আমরা কিন্তু কয়েকটা জায়গায় ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে হাইপক্সিয়া না হাইপক্সিয়া, when will you give actually, so this is important pointer. আরেকটা হচ্ছে যে আপনার কোনো সিম্পটম নাই but you are below 90, you need to give him oxygen. Thank you for the রোহিত ভাই, clarification. আমি এখানে একটা অ্যাড করি। রোহিত ভাই আমি একটা অ্যাড করব এখানে। শিওর আজম ভাই আপনি কি মিউট করা? হ্যাঁ বলেন। এখানে যেটা আদনান বলছে, তুমি আনমিউট করছো না? হ্যাঁ আনমিউট করা। হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে না, আমি জানি অন্যরাও শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে না এখন? আমি তো শুনতে পাচ্ছি তোমাদের কথা। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, না আমি যেটা বলছি, আদনান ভাই যেটা বললো হাইপোক্সিয়া আর হাইপোক্সিমিয়া, ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন আমাদেরকে ফিফথ ভাইটাল সাইন হিসেবে এবিজিটা একটু দেখে নিতে হবে, কিন্তু আমরা কিন্তু যেটা এটা কখনো ইগনোর না করি, ওইখানে আমার যে পাশাপাশি অক্সিজেন যেটা সেটা একটু দেখে নিতে হবে এবং এটাকে ক্লিনিক্যালি কোরিলেটও করতে হবে। এটা আমার একটা টেক হোম মেসেজ, যে আমাকে সবসময় শুধুমাত্র আমি পালস অক্সিমিটারের উপর ডিপেন্ড করবো না, যখন আমার রিয়েলি হাইপোক্সিয়া এভিডেন্স বাই SpO2 দিয়ে আমরা দেখছি, সেটাকে আমাকে কনফার্ম হাইপোক্সিমিয়া কনফার্মটা করার জন্য এবিজিটা দেখে নিতে হবে।
রোহিত ভাইকে আমার সাথে একমত কিনা এই ব্যাপারে? আসলে একমত হইতাম যদি আমাদের সব জায়গায় এবিজি থাকতো, শাকিল ফরিদরা যদি আমাদেরকে দিতে পারতো আর কি উপজেলায়, তাহলে আমি আসলে আমার সেন্টারে তো সবসময় হয়। এবিজি না, এটা আমি দেখে নেওয়া উচিত, সেটা বলছিলাম। গভর্নমেন্ট মেডিকেলে আই ওয়ান্ডার কয়টা এবিজি মেশিন আছে, তাই না? আদৌ আছে নাকি? প্র্যাকটিক্যালি স্পিকিং ইট ইজ অলমোস্ট অ্যান ইম্পসিবল টাস্ক বাংলাদেশের গভর্নমেন্ট হসপিটালে যদি চিন্তা করেন। না, আমার যেটা টেক হোম মেসেজটা হচ্ছে, in that particular situation we never always blindly depends on the only pulse oximetry, because when you are in consultant, when you are in very critical situation, so you have to do AVG to make sure what is the basic difference between the hypoxia and hypoxemia, so that you can document it, then you can take further action. Sometimes hypoxia never give you the true picture as you get it by AVG. So you, as a consultant, I think it may be recommended some extent, some clinical scenario. That is my question. না, সমস্যা হচ্ছে আজম ভাই, what you are saying is ideal situation, but we do not work in an ideal situation. বাংলাদেশে আমার মনে হয় যে পালস অক্সিমেট্রি পাচ্ছি রেগুলার, দ্যাট ইজ এ গুড থিং। মানে এবিজি মেশিন এখানে যেমন আমরা আমাদের ওয়ার্ডে ক্যাপিলারি ব্লাড এবিজি এগুলি কোনো ব্যাপার না, উই ক্যান ডু ইট whenever you can, বাট বাংলাদেশে প্রেক্ষাপটে প্র্যাকটিক্যালি স্পিকিং মেবি এনআইসিভিডি কার্ডিয়াক সেন্টার ইউ হ্যাভ দ্যাট দেয়ার, কিন্তু ঢাকা মেডিকেলে কয়টা আছে, মিডফোর্ডে কয়টা আছে, আই ডোন্ট নো। একটু অ্যাড করব, যখন এআরডিএস এর ক্লাসিফিকেশন করা হলো মাইল্ড, মডারেট, সিভিয়ার, তখন PO2 FiO2 রেশিও নিয়ে এই কোশ্চেনটা এসেছিল যে এবিজি সবখানে আছে কিনা। তখন বললো যে তারা একটা স্টাডি করেছিল যেখানে দেখা যাচ্ছে যে SpO2 FiO2 রেশিও এবং PO2 FiO2 রেশিও কাছাকাছি কোরিলেট করে, এটা কিন্তু খুব দূরে যায় না। এবং যেখান থেকে তারা ইনফারেন্স আনলো, যদি আমি এবিজি করতে না পারি SpO2 FiO2 রেশিও দিও কিন্তু আমি এবিজি কে এআরডিএস কে ডিফাইন করতে পারি। এখানে তো আমাদের ওই কোশ্চেনই আসছে, সেজন্য আদনান ভাই এটা আমি 100% একমত। এটা সিম্পলিফাইড ওয়েতে করা হয়েছে, SpO2 দেখেই আমি একটা রিলায়েবল গাইড হিসেবে আগাতে পারি। কিন্তু কথা হচ্ছে যে যেটাতে ফলস যেটা হয় সেটা হচ্ছে বিশেষ করে যদি পেশেন্টের মানে হিমোগ্লোবিন A1C এগুলো যদি বেশি থাকে, কিংবা তাদের যদি এনিমিয়া থাকে, সার্টেন টাইপ অফ এনিমিয়া, এইসব কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে কিন্তু ফলস বেশি কমে যায়, শকে থাকে যদি পেশেন্ট, সেক্ষেত্রে কমে যায়, তাইলেও হতে পারে। হ্যাঁ, রাইট, তাইলেও হতে পারে। দ্যাটস হোয়াই আমি বলছি যে ম্যান্ডেটরি না, মানে এটা হচ্ছে কিছু ক্লিনিক্যাল সিনারিওতে কনসালটেন্ট উইল টেক দ্য ডিসিশন যে আসলে এটা করা উচিত। ফ্যাসিলিটিস থাকলে সবাই রাইট, হ্যাঁ, ইট উইল সাপ্লিমেন্ট। রলি, তুমি হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মানে অ্যামেজিং, আমি রবিত ভাই এবং মুজিব স্যারের সাথে অ্যাবসলিউটলি সেম কথা। সো এনিওয়ান রিসিভিং অক্সিজেন either ABG based or ABG facilities নাই, so DEXA should come with it. Number one, that we are doing actually are 10 days or until discharge, so which one is shorter, we do that. Now ভাই আমি আরেকটা কথা বলতে যাচ্ছিলাম যেটা আমরা এখন ফেস করছি। আপনারা হয়তো জানেন যে আমাদের পেশেন্ট, the longest surviving IT patient is our patient, like 2 months they are walking home. Now আমরা এখন এই ARDS টা আবার এখন L এবং H টাইপ পাচ্ছি, যে হাই ইলাস্টেন এবং টাইট এবং লো ইলাস্টেন, এবং বোথ পার্টিজ অ্যাকচুয়ালি 6 মিলিগ্রামে ভালো রেসপন্স করেছে। সো ইউ মে কাম অ্যাক্রস দিস ওয়েন বাংলাদেশের মানে ইয়েটা চলে যাবে, দ্যাট এই ধরনের সিচুয়েশন তৈরি হবে। বাট আই এম নট শিওর, আই এগেইন অ্যাগ্রি উইথ এভরিওয়ান যে উই ক্যানট চেঞ্জ প্রোটোকল অর জাহিদ ভাই বলেছেন যে ডিফারেন্ট পেশেন্টের জন্য ডিফারেন্ট এলাকায় ডিফারেন্ট ডোজ। I mean, because different type of ARDS, L type, H type, high elastine, এবং high coagulable prone, all get the same benefit with 6 milligram DEXA. So, এটাই বলতে চাচ্ছিলাম। না, থ্যাংক ইউ। আমরা এটাই কমনলি ইউজ করি। As I've said, majority of the patients will just need 6 milligrams of DEXA. Very handful will need ARDS protocol. আমরা that brings us to the last topic, একটা burning topic. Hopefully আমরা brief discussion করব because of the time. I'm well aware যে বাংলাদেশে এটা অনেক লেট হয়ে গেছে। অ্যান্টিকোগুলেশন, হ্যাঁ, অনেক লেট। খুব ব্রিফলি অ্যান্টিকোগুলেশন সম্পর্কে একটু যদি বলেন। এখানে আমি স্পেসিফিক্যালি আমি আগে রোবেত ভাইকে দিয়ে শুরু করতে চাই। মাইল্ড টু মডারেট ডিজিজ, রোবেত ভাই, অ্যান্টিকোগুলেশন আপনার মতামত কি? হসপিটালাইজ পেশেন্ট, থেরাপিউটিক না ইন্টারমিডিয়েট ডোজ না লো ডোজ?
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি কয়েকটা জায়গায় একটু প্রশ্ন দিতে চাই। এখানে আতিক স্যার আছেন, মুজিব স্যার আছেন। আমরা কিন্তু গাইডলাইনে কিছু ডিভিয়েট হয়েছি দেখবেন এনআইএইচ অথবা ইয়ার থেকে। কেন আমি বলি আর কি, একটা হচ্ছে যে নাম্বার ওয়ান থিং, মাইল্ড যেসব কেস গুলো আছে, যেসব লাস্ট স্টাডিজ গুলো আছে, তাতে কিন্তু ওরা প্রেডিকশন করা যায় না আর কি রোগীগুলোকে আসলে কত থ্রম্বোএম্বোলিজম হবে। দিস ইজ ওয়ান। কিন্তু আপনি প্রসপেক্টিভ রেট্রোস্পেক্টিভ যতগুলো স্টাডি দেখবেন, এখানে দেখবেন সিভিয়ার থেকে ক্রিটিক্যালে থ্রম্বোএম্বোলিজম আর ইমিউনোথ্রম্বোসিস মাত্রা অনেক বেশি। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ইট মে বি অ্যারাউন্ড 45% যারা ক্রিটিক্যাল কেয়ারে থাকে, আবার যারা সিভিয়ার থাকে তাদের এটা অ্যারাউন্ড 23% কেস। তাহলে অবভিয়াসলি ইটস এ বিগ ইম্পর্টেন্ট প্যাথোফিজিক্যাল কনটেক্সট যেখানে আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে। তো এই জন্য যেসব পেশেন্টগুলো মাইল্ড কেস আছে, তাদের মাল্টিপল আনকন্ট্রোল কোমরবিডিটিস আছে, দে আর মোর প্রন টু ডেভেলপ ইমিউনোথ্রম্বোসিস। অথবা যদি কোনো প্রোকোয়াগুলেন্ট কন্ডিশন থাকে, যেমন ধরেন ক্যান্সার সার্ভাইভাল পেশেন্ট, হিস্ট্রি অফ ডিবিটি অথবা আপনার পিই ছিল, or maybe a multiple twin pregnancy অথবা pregnancy induced hypertension others, they are more prone to develop immunothrombosis. তাহলে এই মাল্টিপল আনকন্ট্রোল কোমরবিডিটি আর প্রোথ্রম্বোটিক স্টেট গুলোর জন্য কিন্তু থ্রম্বোপ্রোপাইলাইসিস লাগবে উইথ স্ট্যান্ডার্ড ডোজ। দিস ইজ আওয়ার রিকমেন্ডেশন। সেকেন্ড ইস্যু, মাইল্ড টু মডারেট ডিজিজ, মাইল্ড টু মডারেট ডিজিজ, ইয়েস, মাইল্ড টু মডারেট ডিজিজ উইথ মাল্টিপল আনকন্ট্রোল কোমরবিডিটিস। কিন্তু এখন আপনি যদি বলেন যে না হাইপারটেনশন এটা কন্ট্রোল আছে, আই উইল সে দ্যাট দেয়ার ইজ নো নিড টু গিভ এনি থ্রম্বোপ্রোপাইলাইসিস। যে রোগীটা ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল আছে, সিঙ্গেল you don't need to give any thromboprophylaxis, কারণ ও তো মাইল্ড কেস। কিন্তু যাদের আপনার প্রোথ্রম্বোটিক স্টেট অথবা মাল্টিপল আনকন্ট্রোল থেকে যাবে, এই রোগীগুলোই কিন্তু আসলে দে আর মোর প্রন টু ডেভেলপ সিভিয়ারিটি এন্ড অলসো দি ক্রিটিক্যাল ইলনেস। তাহলে তাদের ক্ষেত্রে আসছে। এখন পরবর্তী সময় দেখবেন যে পেশেন্ট গুলো ওয়ার্ডে ভর্তি আছে আর কি মডারেট টু সিভিয়ার কেস গুলোতে, এখানে এসে সমস্যা হচ্ছে যে এভিডেন্স গুলো ভেরি রিসেন্টলি মাল্টিপারপাস যে ট্রায়াল আছে রিম্যাপ ক্যাপ অ্যাক্টিভ 4 অথবা আপনি দেখেন ওখানে বলতেছে যে মডারেট কেস গুলাতে আপনি যদি থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেন্ট দেন তাহলে আউটকাম বেটার। হ্যাঁ, আপনি বলছে সুপিরিয়র, এটা ওরা অনেকে খারাপ হচ্ছে না, অর্গান সাপোর্ট লাগছে না। কিন্তু আপনি যখন ক্রিটিক্যাল কেয়ার ইলনেসে পেশেন্টগুলোকে থেরাপিউটিক দেন তখন ফিউটিলিটি হয়ে যাচ্ছে। তো এই জন্য স্টাডিটা তখন বন্ধ হয়ে গেল আর কি ফিউটিলিটির জন্য। পয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে যে আপনি যদি থেরাপিউটিক ট্রায়াল দিয়ে দেন, ওই রোগীটা খারাপ হয়ে যায়, তাহলে কি ডোজ কমাই দিবেন? দিস ইজ ইম্পর্টেন্ট ইস্যু। সেকেন্ড থিং হচ্ছে ক্রিটিক্যাল এয়ার ইলনেস থেকে শুরু করে ওখানে কোথাও কিন্তু ইন্টারমিডিয়েট ডোজ ভার্সেস ইন্টারফেরন একটা স্টাডি ছিল আর কি, যে ইন্টারমিডিয়েট ভার্সেস স্ট্যান্ডার্ড ডোজে কোনো বেনিফিট আসলে আলাদাভাবে পাওয়া যায় না, এই জন্য স্ট্যান্ডার্ড ডোজটাকেই রিকমেন্ড করা হচ্ছে। পয়েন্ট সেটা হচ্ছে যে আপনারা কত পার্সেন্ট আসলে থ্রম্বোএম্বোলিজম পেয়েছেন স্টাডিতে। ইন্টারেস্টিং পয়েন্টটা দেখেন, আইসিইউতে স্টাডি করা হয়েছে, পার্সেন্টেজ অফ ইমিউনোথ্রম্বোসিস 1.5%। তার কারণ আপনার থ্রম্বোএম্বোলিজম হওয়ার জন্য যেসব রিস্ক গুলো দেখার কথা ছিল ওগুলো দেখা হয় নাই। তাদেরকে আল্ট্রাসোনোগ্রাফি করে আপনার ডপলার করে যে আপনি কম্প্রেসিভ আল্ট্রাসোনোগ্রাফি করবেন, এগুলো করা হয় নাই। একটা জায়গায় 36% আপনার ইমিউনোথ্রম্বোসিসের ইয়া দেখাচ্ছেন, আর এখানে হচ্ছে 1.5%। সো এই জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি 567টা স্যাম্পল নিয়ে আলাদা আলাদা করলেন, কিন্তু এটার তো আপনার র্যান্ডমাইজ কন্ট্রোলের ইমপ্রেসাইজনেস থাকলো না। ইটস নট এন অ্যাকুরেট ডাটা, এখানে তো ডাইরেক্টিভনেস ছিল না। তাহলে দেখেন আপনি যদি এখনকার সময়গুলো ফলো আপ করতে চান, এভরিওয়ান উইল রিসিভ এ থ্রম্বোপ্রোপাইলাক্সিস ইন দ্য ইউজুয়াল ডোজ, স্ট্যান্ডার্ড ডোজ। শুধুমাত্র যে রোগীটার এভিডেন্স অফ থ্রম্বোএম্বোলিজম হচ্ছে অথবা তাদের সাসপেক্টেড থ্রম্বোএম্বোলিজম হচ্ছে, তাদেরকে থেরাপিউটিক ডোজের কথা বলা হয়েছে। এখন যার ডিবিটি হয়ে যাচ্ছে তার জন্য তো বুঝলাম, কিন্তু যারা সাসপেক্টেড থ্রম্বোএম্বোলিজম এটা মানে কি? তোরা বলছে 3টা অর্গান দেখেন, একটা হচ্ছে রেসপিরেটরি, একটা কার্ডিওভাস্কুলার, একটা সিএনএস। বলে এদের ডিটোরিয়েশন হচ্ছে কিনা, তাহলে অত আপনি চিন্তা করবেন যে ইন দ্য ক্রিটিক্যাল সেটিং এটা থ্রম্বোএম্বোলিজম করছে। রেসপিরেটরি ডিটোরিয়েশন মানে কি? হাইপক্সিয়া আরো বেশি খারাপ হয়ে গেল। কার্ডিয়াক মানে কি? আপনি হাইপোটেনশনে ভুগছেন, অর দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ অ্যারিথমিয়া। সিএনএস মানে কি? আইদার ইউ বিকাম কনফিউজ অথবা আপনার এই ধরনের ট্রাবল গুলো। তাহলে ওইসব কন্ডিশন ছাড়া আপনি মাইল্ড মডারেট মাল্টিপল কোমরবিডিটি মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল সবই তো আপনি একটা ডোজই দিলেন, তাই না? 40 মিলিগ্রাম স্ট্যান্ডার্ড ডোজ। এটা কি রেশনাল হইলো? দিস ইজ মাই কোশ্চেন টু এভরিওয়ান। সো এই জন্য আমি বলবো যে উই সি দ্যাট দেয়ার আর huge amount of immunothrombosis happen in patient having severe to critical illness. People are dying in the critical setting, যেখানে আমরা এভিডেন্স করাতে পাচ্ছি না যে তাদের ইমিউনোথ্রম্বোসিস গুলো কোথায় আছে, বিকজ অফ ল্যাক অফ ইনভেস্টিগেশন। এবং দেন অন এ সাডেননেস কেউ যদি চিন্তা করে যেটা ইমিউনোথ্রম্বোসিস হয়ে যাচ্ছে, সে 40 মিলিগ্রাম স্ট্যান্ডার্ড ডোজ থেকে 1 লাফে 140 মিলিগ্রাম চলে যাচ্ছে ফর 70 কেজি পেশেন্টের জন্য। There are many things which has not been addressed randomized clinical trial of a meta-analysis in the spectrum of the anticoagulant. সেকেন্ড ইস্যু হচ্ছে যে রোগীটা বাড়ি চলে আসছে, তার ক্ষেত্রেও আপনি প্রেডিকশন করতে পারছেন না কাকে আপনি 1 মাস পর্যন্ত দিবেন,
কাকে আপনি 3 মাস পর্যন্ত দেবেন বিকজ অফ ল্যাক অফ হাই কোয়ালিটি এভিডেন্স। অ্যাক্টিভ 4 এর ট্রায়ালে হয়তো সেটা রিপ্রেজেন্টেশন গুলো চলে আসবে বলে আমাদের কাছে মনে হয়। সো আপ টু দ্যাট দেয়ার উইল বি সাম ডেভিয়েশন। আওয়ার রিকমেন্ডেশন ইজ দ্যাট আমরা স্ট্যান্ডার্ড ডোজে থাকবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি সিভিয়ার হয়ে যায় উইল বি গোয়িং ফর দ্য ইন্টারমিডিয়েট ডোজ। ফর এ ভেরি ক্রিটিক্যাল ইলনেস উইল বি প্রেফারেড টু গিভ এ থেরাপিউটিক ডোসেজ। তার কারণ যে পেশেন্ট গুলাকে ইন্টারিম অ্যানালাইসিস করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট আসলে পাওয়া গেছে যারা আসলে থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন পেয়েছে। কারণ আপনি বলছেন কিন্তু যাদের ডিভিটি হচ্ছে অথবা দে আর মোর প্রন টু ডেভেলপ থ্রম্বোএম্বোলিজম উইল বি বেনিফিট বাই গিভিং দ্য থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন। থ্যাংক ইউ রবেশ ভাই। আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ওদের ভার্সনটা হচ্ছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ এভিডেন্স অফ থ্রম্বোএম্বোলিজম। এখন বাংলাদেশে প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে যে আপনি ওই থ্রম্বোএম্বোলিজম এক্সক্লুড করাটা, কারণ উই নো যে ডি ডাইমার অ্যাকচুয়ালি ডাজন্ট কোরিলেট ভেরি ওয়েল। ডি ডাইমার বেশি হইছে ডাজন্ট মিন যে থ্রম্বোএম্বোলিজম আছে, আবার কম ডি ডাইমার দিয়েও কিন্তু হতে পারে। সো এর জন্য এখানে হলে কি হবে, এখানে ধরেন আমরা সাথে সাথে একটা সিটিপিএ, সিটি অ্যাঞ্জিওগ্রাম এগুলির সাথে সাথে করবো, কিন্তু আপনি বাংলাদেশের উপজেলা হাসপাতালে হাউ আর ইউ গোনা ডিল উইথ দ্যাট? সো ইউ হ্যাভ টু গো উইথ ইউর ক্লিনিক্যাল জাজমেন্ট। এক্স্যাক্টলি আই মাস্ট অ্যাডমিট। জি এক্স্যাক্টলি আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমরা যখন এই অ্যান্টিকোয়াগুলেশনের কথা বলি আমাদেরকে আসলে কনটেক্সটে চিন্তা করতে হবে যে আর উই ডিলিং সামবডি হ্যাভিং ভেরি ক্রিটিক্যাল ইলনেস ইন দ্য আইসিইউ, আর একটা ওয়ার্ড, আর একটা হোম, এগুলো কিন্তু আসলে এক সেটিং না। সো এই জন্য ওইটার রিকমেন্ডেশন এনে এখানে সেট করা যাবে না আর কি। দিস ইজ মাই ইমপ্রেশন অ্যাবাউট দিস কেসেস। কারণ আমরা এই স্ট্যান্ডার্ড ডোজ যে আমি একটু বলি আর কি, মানে আমাদের ভেরি রিসেন্টলি কয়েকজন মারা গেছেন খুবই সিনিয়র একজন ডিরেক্টর আর কি, হি ওয়াজ রিসিভিং ভেরি স্ট্যান্ডার্ড ডোসেজ। তো যেহেতু উনার অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছিল এন্ড দেয়ার ওয়াজ নো ফিচার, আপনি তখন আমরা ইয়ে করতে পারিনি সিটিপি। তো আমি বললাম যে দেখেন উনি তো কন্ডিশনটা ডিটোরেট করছে, ক্যান বি ইনক্রিজ দ্য ডোসেজ ইন দ্য থেরাপিউটিক ডোসেজ। করা হয়নি। পরে দেখা গেল ওনার ডাইমার বাড়লো, তো ইট বিকামস অ্যারাউন্ড 10 টাইমস। বিকালে যখন আসলো ইট বিকামস 15 টাইমস, এন্ড দেন এট লেট নাইট অথবা আর্লি মর্নিং এ হি জাস্ট ডাইড। তাহলে এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, এগুলোর অনেক কন্ডিশনের জন্য হয়তো মারা যেতে পারে, but we cannot ignore the 9 times and 15 times raise of the D dimer in this that's case. true. Absolutely true, because there is a serial rise. এমনি আমাদের ইউকে প্র্যাকটিসে জেনারেলি মাইল্ড টু মডারেট ডিজিজ যারা বাসায় ট্রিটেড তাদেরকে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া হয় না। এবং আরেকটা জিনিস ওয়ান ক্যান আর্গু অ্যাজ এ সার্জন, আমি আপনাকে দূর বলতে পারি যে বাংলাদেশে ডিভিটির ইনসিডেন্স ইজ লেস ইন সার্জিক্যাল পপুলেশন। কোনো ওয়েল কন্ডাক্টেড স্টাডি হয় নাই, অনেকটা অ্যানিকডোটাল ইয়ে। কিন্তু আপনি যদি সিমিলার মরফোলজিক্যাল ফিচার্স বলা পিপল দেখেন, ইন্ডিয়ার থেকে যেসব স্টাডি আসছে পোস্ট সার্জিক্যাল পেশেন্টে কিন্তু ডিভিটির ইনসিডেন্স খুব কম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে। আমার এখানে যদি বাইপাসের জন্য আসে প্রত্যেকটা পেশেন্ট প্রোফাইল্যাকটিক ডিভিটি প্রোফাইল্যাক্সিস পায়, প্রতিটা পেশেন্ট হিপ রিপ্লেসমেন্ট হসপিটালাইজ পেশেন্ট ওদের ডিভিটি স্কোর করে তাদেরকে কিন্তু দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে করা হয় না। ইন্ডিয়াতে আমরা জানি স্টাডি হয়েছে, ওদের কিন্তু ইনসিডেন্স কম ছিল। সো দ্য কোশ্চেন ইজ ওয়েদার উই আর ওভারডুইং ইট। যেমন নন হসপিটালাইজ মাইল্ড টু মডারেট ডিজিজ পেশেন্টে রিভোরক্সিমাম দেওয়াটা, আমার আই সামটাইমস ওয়ান্ডার যে ওয়েদার উই আর ওভারডুইং দ্যাট। পারহ্যাপস দ্যাট ইজ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। দ্যাট ইজ উই কমপ্লিটলি আপনার বলবো যে ইন্ডিভিজুয়াল জাজমেন্ট হচ্ছে, কারণ এটা আমাদের গাইডলাইন্সে কোথাও নাই। Oral anticoagulant to be as an initiating part of anticoagulant in COVID-19 has not been recommended in any part of the world. তাহলে এটা যদি কেউ ইউজ করে থাকে, এটা অফ গাইডলাইন। বাই দ্য ওয়ে, মানে কংগ্রাচুলেশনস টু হোল গ্রুপ, আপনারা একটা ফ্যান্টাস্টিক গাইডলাইন বের করছেন। যেই গাইডলাইনটা আমি লেটেস্টটা দেখলাম, ইট ওয়াজ ভেরি গুড। তো আমার মনে হয় ফর দ্য ইন্টারেস্ট অফ টাইম, অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে, আমি জাস্ট জাহেদ ভাইকে ফার্স্টে বলবো যে আপনি একটু যদি সামারাইজ করেন ইউকে এর, কারণ আমাদের অনেক ডিসকাশন হয়েছে, এখানে যারা জুনিয়র আছে তাদের জন্য অনেক কনফিউজিং ব্যাপার স্যাপারও থাকতে পারে। তো আপনি একটু সিম্পলিফাইড ওয়েতে মাইল্ড মডারেট সিভিয়ার ডিজিজ ইউকে তে কি করেন এইটা আপনি একটু বলেন। তারপরে মুজিব ভাই যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা বলেন, আর তারপর আমি দেখি তাজবির ভাই কি বুঝছেন নাকি, তাহলে তাজবির ভাইকে জিজ্ঞাসা করবো। থ্যাংক ইউ জাহেদ ভাই। থ্যাংক ইউ শাকিল। এটা খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেছে টু বি অনেস্ট, কারণ মাইল্ড ডিজিজ সার্টেনলি আমাদের আসলে you don't need anything other than monitoring. তো মডারেট ডিজিজের ডেফিনিশনটা কি, এটা হচ্ছে একটা কথা। তো মডারেশন ডিজিজ নিয়ে আমি যে নাইসের যে ডেফিনিশনটা আমি সেটা বলি, যে মডারেট ডিজিজ হলো পেশেন্টস, আমি আসলে স্ক্রিন শেয়ার করতে পারি, শাকিল? করেন স্ক্রিন শেয়ার করি।
Entire screen. This, okay. Okay, here we are. হ্যাঁ, স্ক্রিন Okay. দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে মডারেট ডিজিজ বলতে নাইস যেটা বলেছে সেটা হচ্ছে যে যারা adolescents, adults with clinical signs of pneumonia, fever, cough, dyspnea, tachypnea, but no signs of severe pneumonia, including SpO2 90% or more on room air. তো আমরা আসলে এই 90% বা এরকম যাদের এভিডেন্স অফ নিউমোনিয়া আছে, generally if they are in hospital, they are started on dexamethasone and they are given thromboprophylaxis, just standard dose thromboprophylaxis. এখন severe disease বলতে তো বোঝা যায় adolescent adults with clinical signs of pneumonia plus one of the following: respiratory rate more than 30, severe respiratory distress, or SpO2 less than 90% on room air. এটা হচ্ছে nice definition of severe disease. তো এই গ্রুপটাকে আমরা you can give dexamethasone. এখন যেটা tocilizumab, UK তে এটা নাইস গাইডলাইনে যদি এখন আসে নাই, এটা ইউজ করা হচ্ছে, তবে this is not something which is universally being used. এখনো স্টেরয়েডটাই হচ্ছে গিয়ে universally used, and along with that এখানে thromboprophylaxis. এখন এই যে ক্রিটিক্যাল ডিজিজ, ARDS এর এভিডেন্স যেগুলি আছে, এখন এটার মধ্যে আমার ইনক্লুড করতে হবে যে পেশেন্টস হু আর getting NIV or high flow nasal cannula. এখন এদেরকে কি করছি এখন, এটাই হচ্ছে গিয়ে কথা। যে এখন পর্যন্ত যেটা ইয়ের গাইডলাইন আছে, আমি তো এখানে আসি থ্রম্বোপ্রফিলাক্সিসের ব্যাপারে। যে হাই রিস্ক পেশেন্ট যেটা ওরা বলেছে, যেটা সাজেস্টেড ডেফিনিশন অফ নাইস হচ্ছে যে যাদের ইনভেসিভ ভেন্টিলেশন, সিপ্যাপ, NIV লাগছে, তাদেরকে এখন পর্যন্ত ব্রিটিশ থোরাসিক সোসাইটি বলছে যে ইন্টারমিডিয়েট ডোজ থ্রম্বোপ্রফিলাক্সিস ইউজ করতে, যে ডাবল টুয়াইস ডেইলি ডালটেপারিন, এনক্সাপারিন, এবং এটা এখন পর্যন্ত প্র্যাকটিস করা হচ্ছে। দিস মে চেঞ্জ, বাট এট দ্য মোমেন্ট এটাই প্রোভেন অর সাসপেক্টেড VTE থাকে, তখন হচ্ছে গিয়ে থেরাপিউটিক ডোজ অফ লো মলিকুলার ওয়েট হেপারিন। এখন এই ফাইনালি আমি এর ব্যাপারে বলি একটু, যে ফার্স্ট স্লাইডটা আসে আমি আমার, এই যে BTS এ এটা যে গাইডলাইন, যে পাথওয়ে, যেটা যেসব পেশেন্টদের অক্সিজেন সাপ্লিমেন্টেশন লাগছে, ইফ ইউ কাম টু দি মিডল দেয়ার, যারা আনএবল টু অ্যাচিভ স্যাচুরেশন অফ 94% or more on venturi, তাদেরকে CPAP না হাই ফ্লো নেজাল ক্যানুলা, যদিও এটা বলেছে আসলে UK তে we have used CPAP, হাই ফ্লো নেজাল ক্যানুলা কিছু জায়গায় ইউজ হচ্ছে, কিন্তু not that much. CPAP is the main thing that we've used because এটা হচ্ছে অক্সিজেন ক্যাপাসিটি, তাহলে সব হসপিটালে অক্সিজেন ক্যাপাসিটি মানে মধ্যে করে গেছে, কারোর অক্সিজেনের কোনো সমস্যা হয়নি। যেটা হাই ফ্লো যদি আমরা এই নাম্বার অফ পেশেন্টস ইউজ করতাম, তাহলে আসলে সম্ভব হতো না এটা। তো এই জিনিসটা আমি খালি হাইলাইট করতে চাচ্ছিলাম, যে এই জিনিসটা আমরা যদি CPAP আর হাই ফ্লো যদি ইউজ করি, আমরা হাই ফ্লোর কথা অনেক বলছি, কিন্তু রিয়েলি CPAPটার ব্যাপারে আমাদের অনেক চিন্তা করা উচিত, যে ইজ ইট টাইম ফর বাংলাদেশ টু সুইচ। এটা নিয়ে আমরা অনেক আগে কথা বলেছি, যে এত অক্সিজেনের সমস্যা, আফটার অল গরিব দেশও, কিন্তু ইউকেও তো আমরা গরিব দেশ হিসেবে ধরেই CPAP ইউজ করা হয়েছে, কিন্তু it seems as if in Bangladesh there seems to be a big resistance to this. এই ব্যাপারে যদি কারো কিছু বলা থাকে, তাহলে I'd be grateful to hear about that. Thank you. I stop sharing. Thank you. You made very good points. কারো কি কোনো বক্তব্য আছে হাই ফ্লো আর CPAP এর ব্যাপারে? মানে আমি বলি একটু শাকিল ফরিদ, মানে হাই ফ্লো has becomes মানে এটা একটা বিরাট ফ্লো হয়ে গেছে আর কি ফ্রম, কিন্তু পয়েন্ট হচ্ছে আপনি যখন কোনো জায়গায় ডেভিয়েট করবেন হাই ফ্লোর দিকে, there is no আসলে extraordinary benefit of high flow against the CPAP versus BiPAP. This is remains, we are dealing a patient having severe hypoxia. This is the principle. Second thing হচ্ছে যে continuous positive airway pressure, আমরা যদি IPAP এবং EPAP মানে বাই লেভেলও দিতে চাই, we are always giving the positive pressure. Whenever we are giving oxygen, it's always positive. There's nothing to be said about negative.
পয়েন্ট হচ্ছে আর বি ডিলিং দ্য হাইপক্সিয়া এন্ড কারেক্ট ইট বাই মিনস অফ ইমপ্রুভিং দ্য FiO2 নর্ম। এই জন্য হাই ফ্লো নেজাল ক্যানুলার কতগুলো প্রবলেমও আছে, যেটা জাহিদ ইকরাম ভাই আপনার সঙ্গে এগ্রি করি, যে এটা কিন্তু আদার যেসব অক্সিজেন গুলো আছে তাদের ডিমান্ডটা অনেক কমিয়ে দিচ্ছে আমাদের ওয়ার্ডে, যদি আপনি অনেকগুলো হাই ফ্লো রেখে দেন। সেকেন্ড থিং, ইটস গিভিং দ্য নাজল ব্লো, উনি হয়তো মুখে কিছু কিছু খান, কিন্তু ওই রোগী খাবে কি? হি ইজ হ্যাভিং সিরিয়াস ট্রাবল। তার নাক এত ড্রাই আপ হয়, এত বেশি হাই টেম্পারেচার হিউমিডিফাইড অক্সিজেন নিতে হয়, দেয়ার ইজ ব্লিডিং হ্যাপেন্স ইন মেনি অফ দি এপিস্টেক্সিস। এই বেনিফিট, এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে সিপ্যাপ যাদেরকে ইউজ করেছি তাদেরকে পাইনি। এই জন্য এখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো জায়গাতে কিন্তু সিপ্যাপ ইজ অলসো গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। স্পেশালি আপনি ঢাকায় কতগুলো জায়গায় যদি দেখেন, দেখবেন যে অনেকগুলো সিপ্যাপ আসলে শুধুমাত্র হাই ফ্লো ইউজ করছে তা নয়, এবং উই আর গেটিং দ্য সেম সর্ট অফ বেনিফিট ইন দ্য হাই ফ্লো নেজাল ক্যানুলা ভার্সেস সিপ্যাপ। এবং আমি বলবো যে দেয়ার আর নিউ ডাইমেনশন হ্যাজ বিন স্টার্টেড। আমাদের একটা বুয়েট একটা টিম একটা অক্সিজেট আবিষ্কার করেছি। ইট টেক্স অনলি 2000 to 3000 টাকা। আই স্টার্টেড দিস ইন ঢাকা মেডিকেল কলেজে যখন ছিলাম। তো আমি তো উনি করেছেন এবং ইটস ভেরি চিপ। এবং আপনি ন্যাচারাল যে আপনার অক্সিজেন যে সাপোর্ট সিস্টেম আছে এর মাধ্যমেই, এবং অক্সিজেন সিলিন্ডার একটা এক্সট্রা দিয়ে কিন্তু আপনি অ্যারাউন্ড 50 থেকে 60 লিটার অক্সিজেন দিতে পারতেছেন, উইচ ইজ এ ট্রিমেন্ডাস রিসেন। কারণ আপনার তো যে মেশিনটা কিনা হচ্ছে ওটা তো অনেক দাম, 1.5-2 লাখ টাকা। একটা হাই ফ্লো নেজাল ক্যানুলার দাম হচ্ছে গিয়ে প্রায় 5 to 6 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো এটা কস্ট ইফেক্টিভ এবং রিমেইন সেম, উই আর গেটিং বেনিফিট। আমাদের ট্রায়াল চলছে, ক্লিনিক্যাল ট্রায়াল থার্ডটা ফেজ, রিপোর্টটা আসলে হয়তো আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বাট যতদূর পর্যন্ত হচ্ছে উই আর গেটিং গুড নিউজ, and I agree with you, Akrim bhai. It's not always a high flow nasal cannula. We need to be NIV কে importance দিতে হবে। Thank you. Thank you, Rohit bhai. I think you made a very important point. আমাদের এখানে আমাদের 50 বেডের কার্ডিওথোরাসিক ওয়ার্ড, I'm not talking about the ICU, পুরা ওয়ার্ডকে কনভার্ট করা হয় কিন্তু সিপ্যাপ ফ্যাসিলিটিসে। সব আইসোলেটেড রুম ছিল। আর একটা যে মিথ আছে মানুষের মধ্যে যে হাই ফ্লো নেজাল ক্যানুলা অ্যারোসল জেনেটিক না, সিপ্যাপ অ্যারোসল জেনেটিক, দিস ইজ রং। দুইটাই অ্যারোসল জেনেটিক, ইউ হ্যাভ টু টেক ইকুয়াল প্রিকশন। ইন্ডিয়াতে আমরা দেখছি মানুষকে নর্মাল সিলিন্ডারে অক্সিজেনই দিতে পারছিল না। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আল্লাহ না করুক যদি আমাদের দেশে থার্ড ওয়েভটা আসে। সো থ্যাংক ইউ। আমি আমার মনে হয় লাস্ট পয়েন্টে আসবো। আমি এটা মুজিব ভাইকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করব যে অ্যাবাউট দ্য ম্যাজিক ড্রাগ আইভারমেকটিন। আমরা অনেকের থেকে শুনছি যে ইট ওয়ার্কস এক্সট্রিমলি ওয়েল। আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, আপনার কি মতামত এই ব্যাপারে? আমি আইভারমেকটিনে যাওয়ার আগে আবার আগের এটা একটু বলে নেই। অ্যান্টিকোয়াগুলেশন আমরা আমাদের গাইডলাইন যখন আমরা প্রণয়ন মানে আমরা আলোচনা করি, প্রফেসর রুবেদ আমিন, প্রফেসর রিদানুর রহমান, প্রফেসর M.A. ফয়েজ এবং আরো বড় বড় প্রফেসররা ছিলেন, আমরা খুব চুলচেরা বিশ্লেষণ করেছি। আসলে আমাদের তো কোনো এভিডেন্স নাই, উই ডোন্ট হ্যাভ আওয়ার এভিডেন্সেস ইন আওয়ার হ্যান্ড যেটা দিয়ে আমরা করতে পারি। তো আমরা এটা একটা conglomeration of WHO guideline, NIH guideline and some other guidelines contemporary যে সমস্ত লেটেস্ট গাইডলাইন গুলো আছে ওগুলো দিয়েই আমরা করার চেষ্টা করেছি এবং আমাদের দেশের প্রেক্ষিতে যতটুকু সম্ভব। তো এটা আমরা স্পষ্ট করেই বলেছি, প্রি হসপিটাল there is no role of oral anticoagulation in COVID patient, যেটা আমাদের ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ করছে এবং we are strongly against that, number one. Number two, hospitalized patient with COVID, সেটা যদি মাইল্ড, যেটা রুবেদ আমিন মেনশন করেছে, উইথ সাম আনকন্ট্রোলড ডিজিজ, উইথ আনকন্ট্রোলড কোমরবিডিটিস অ্যান্ড মডারেট ডিজিজ উইথ সাম প্রবলেম, আমরা তাদেরকে প্রোফাইল্যাকটিক ডোজ অফ অ্যান্টিকোয়াগুলেশনের কথা বলেছি, ডোজ আমরা স্পষ্ট করে বলেছি ওখানে। আর যেটা হলো দি কোশ্চেন ইজ সিভিয়ার ডিজিজ, যেটা রুবেদ আমিন স্পষ্ট করে বলেছে। আমি মনে হয় এখানে অনেক জুনিয়র ডাক্তার আছে, ওদের জন্য দরকার। আমরা বলেছি যে NIH গাইডলাইন থেকে আমরা একটু ডেভিয়েট করেছি। এখানে ডেভিয়েশনটা কি? ডেভিয়েশনটা হলো এখানে ইন্টারমিডিয়েট ডোজটা আমরা এখানে নিয়ে আসছি, যে সিভিয়ার পেশেন্ট, critical patient, they are at high risk of developing thromboembolism because কি হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, এই জন্য ওদের জন্য আমরা ইন্টারমিডিয়েট ডোজের কথা বলেছি। আর those who have got specialized indication of having the deep venous thrombosis, pulmonary embolism and other arterial embolism, arterial thrombosis যদি এরকম থাকে, যদিও ওই সমস্ত কন্ডিশনস গুলো ডায়াগনোসিস ইজ এ বিট টাফ ইন আওয়ার সেটিংস, তাদেরকে আমরা বলেছি যে আমরা থেরাপিউটিক ডোজ দিব। এটা একদম স্পষ্ট, কিন্তু একদম স্পষ্ট। আমি আসি এখন আইভারমেকটিন নিয়ে। আইভারমেকটিন আসলে
ম্যাজিক ড্রাগ কথাটা বলা যাবে না। ডব্লিউএইচওর যে লেটেস্ট থেরাপিউটিক্স নিয়ে যে স্টেটমেন্টটা, যে গাইডলাইনটা, ওরা কিন্তু হিউজ নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিসের কথা বলেছে। সেই নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস দেখে টেখে লাস্টলি বলেছে দে রিকমেন্ড কন্ডিশনালি এগেইনস্ট দি ইউজ অফ আইভারমেকটিন ইন COVID-19। তাহলে কি হলো? কন্ডিশনালি। কন্ডিশনটা কি? যদি ভবিষ্যতে কোনো ট্রায়াল এরকম কোনো রোবাস্ট ক্লিনিক্যাল ডেটা নিয়ে আসে, রোবাস্ট আই মিন ইন টার্মস অফ থাউজেন্ড পেশেন্টস এর উপরে, লাইক রিকভারি ট্রায়াল যেরকম হয়েছে, আমি ঠিক এটা ইয়ের মতো এসিটিটি ট্রায়ালের কথাও বলছি না, রিকভারি ট্রায়ালে যে, অথবা ডব্লিউএইচওর সলিডারিটি ট্রায়ালে যেরকম থাউজেন্ডস অফ পেশেন্টস নিয়ে ট্রায়াল হয়েছে, ওইরকম ট্রায়ালে যদি কোনো এভিডেন্স আসে ইন ফিউচার, তাহলে হয়তো ওইটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। সো স্টিল, আর এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে of doing a randomized control trial, placebo control trial in Dhaka Medical College Hospital. আমরা একটা 400 পেশেন্টস এর মধ্যে আমরা দেখেছি যে 200 in the placebo, 200 in the ivermectin. Ivermectinটা ছিল with doxycycline, 12 milligram of ivermectin single dose and 100 milligram doxycycline twice daily for 5 days. এটা ছিল হলো আমাদের ট্রিটমেন্ট আর্ম। তো এইখানে আসলে খুব বেশি আমরা কোনো বেনিফিট পাইনি। পরে দেখা গেছে যে যে ট্রিটমেন্ট আর্মে there is 3 days of earlier recovery of the symptoms than the placebo group, 3 days. এবং এটা, it has been shown that this is statistically significant in terms of the statistical but whether this is clinically significant, it needs robust data like recovery trial in terms of thousands, কাজে ওটা দিয়েই আমরা বলতে পারবো না। And that is genuinely a randomized control trial, that is not an observational study like the other observational study that has been done in Bangladesh and also in the other parts of the world. এরকম আরেকটা আইভারমেকটিনের ট্রায়াল আছে যেটা কলম্বিয়াতে হয়েছে, যেটা পাবলিশড হয়েছে জামাতে বোধহয় কত মাসে কিংবা তার আগে মাসে, আমার ঠিক মনে নাই। ওরাও 3 দিনের বেনিফিট পেয়েছে, বাট ওই 3 দিনের বেনিফিট ইজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ইন দেয়ার অ্যানালাইসিস, সো দে ডিডন্ট রিকমেন্ড আইভারমেকটিন। সো আইভারমেকটিন নিয়ে এখনো পর্যন্ত দেয়ার ইজ নো হার্ড ডাটা টু হার্ড এভিডেন্স ইন ফেভার অফ ইউজিং দিস আইভারমেকটিন ইন COVID-19. থ্যাংক ইউ। অবশ্য অনেকে অনেক কথা বলছে বাংলাদেশে নাকি কম মৃত্যুর হার এবং কম হওয়ার কারণ নাকি আইভারমেকটিন। আমরা অনেকেই বলার চেষ্টা করি, আসলে এরকম বলাটা কোনো এভিডেন্সের উপরে ভিত্তি করে বলা নয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন। এটা আমাকেও একজন বলছে যে বাংলাদেশে মৃত্যুর হারের কম হওয়ার কারণ হচ্ছে আইভারমেকটিন। দ্যাটস হোয়াই আই থট আই উইল আস্ক ইউ। সো কাহার স্যার কি আছেন? কাহার স্যার মনে হয় চলে গেছেন। আতিক স্যার, আপনি একটু ফাইনালি যদি ওয়ার্ড অফ কশন দেন অ্যাবাউট মিউকোরমাইকোসিস, এই যেরকম লিবারাল ইউজ অফ স্টেরয়েড বাংলাদেশে দেখছি, এটার এগেইনস্টে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অবশ্য এর আগে একটু আইভারমেকটিন সম্পর্কে একটু বলতে হবে এই কারণে যে আসলে সম্প্রতি আমেরিকান জার্নাল অফ থেরাপিউটিক্স একটা মেটা অ্যানালাইসিস ছাপা হয়েছে এবং এটা আমাদের মানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলির মাধ্যমে ব্যাপকভাবে এটা ছড়াই গেছে আর কি। হ্যাঁ, এমনি আইভারমেকটিনের উপরে কিন্তু আমি আসলে ইন্ডিভিজুয়াল ট্রায়ালগুলোর ডাটা অত মনে রাখতে পারি না, মেটা অ্যানালিসিস গুলো একটু মনে রাখি। আইভারমেকটিনের উপর এর আগে আরো 5টা মেটা অ্যানালিসিস ছিল এবং সবগুলোতেই মানে কোনো বেনিফিট পাওয়া যায়নি, সবগুলোই হচ্ছে তেমন। কিন্তু এই লেটেস্ট যেটা আমেরিকান জার্নাল অফ থেরাপিউটিক্স, সেটাতে বেনিফিট দেখানো হচ্ছে এবং সেখানে আসলে প্রোফাইলেকটিক ইউজেরও বেনিফিট সেখানে দেখানো হয়েছে। আমি ওইটা একটু ভালো করে স্টাডি করছি, ইচ্ছা করে একটু ক্রিটিক্যালি বলা যায়, এবং আমি দেখলাম যে মেটা অ্যানালাইসিসে যেমন স্টাডিগুলোকে ফিল্টার করা হয়, সর্ট আউট করা হয় উইথ ডিফারেন্ট টাইপস অফ স্কোরিং সিস্টেম, লোনিজ স্কোরিং, সাদা স্কোরিং, তারপরে আবার কোনো আউটলায়ার আছে কিনা দেখার জন্য ফানেল প্লট অ্যানালাইসিস করা হয়, ওগুলো কিচ্ছু করা হয়নি। এবং ওখানে যে ট্রায়ালগুলো দেখানো হয়েছে সেগুলোর মধ্যে এক্সট্রিম হিটারোজেনিটি, আমরা সবাই জানি যে হিটারোজেনিটিও কিন্তু মেজার করার একটা মেটা অ্যানালাইসিসের প্রক্রিয়া আছে যেটাকে বলা হয় I²। মানে ডোজ গুলো ডিফারেন্ট, আউটকাম মেজার্স ডিফারেন্ট, হিটারোজেনিটি এক্সট্রিম। তার মানে আমি বলবো যে
হ্যাঁ, আমি বলবো যে এটা একটা মানে পুয়ার মেটা অ্যানালিসিস বলে আমার বলতে হবে। তার মানে মেটা অ্যানালিসিস হলেই সেটা যে একটা সলিড মেটা অ্যানালিসিস এটা মনে করাটা ঠিক না। এবং আমার মনে হয় যে যারা অ্যাক্টিভলি ইনভলভ এই ব্যাপারে, প্রিচিং, এডুকেশন অফ দ্য ডক্টরস, মানে মুজিব, রোবেদ, আমি সবাইকে অনুরোধ করব এই মেটা অ্যানালিসিসের বিরুদ্ধে খুব সতর্ক হতে। আর আরেকটা হচ্ছে, আমাদের তো মানে মনে হচ্ছে যে ইন্ডিয়ান সিনারিও থার্ড ওয়েভ এসেই যাবে এবং তখন আমাদের বেশ কিছু সমস্যাগুলো হবে। যেমন আসলেই অনেক জায়গায় কিন্তু ওই পিএফ রেশিও দেখার কোনো উপায় থাকবে না। অনেক জায়গায় আমি দেখবো যে অক্সিজেনের নিডটা বেড়ে যাচ্ছে, অথচ আমার এই রোগীকে ভেন্টিলেটরে দেওয়া তো দূরের কথা, হাই ফ্লো নেজাল ক্যানোলা বা সিপ্যাপ দেওয়ার আমি সুযোগ পাচ্ছি না। তা ওই সমস্ত পরিস্থিতির জন্য আমার মনে হয় যে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু দিক নির্দেশনাও বোধহয় থাকলে ভালো হয়। আমি মুজিব বা রোবেদ যে কোনো একজনকে অনুরোধ করবো, আমি আসলে এখন পর্যন্ত এবার 9th রিকমেন্ডেশনটা পাইনি, তা যদি কেউ যদি একটু আমাকে ইমেল করে পাঠাই দেয় আমি খুব খুশি হব আর কি। আমি আগের গুলো পেয়েছিলাম কিন্তু আমি পাইনি। এখন যেটা মূল প্রশ্ন, It's a very good recommendation. আমি এটার কনডেন্স ফর্মটা দেখছি। মানে it represents evidence based, good evidence based practice. I was very disappointed. আমরা একটু বলি স্যার আতিক স্যার, ওই যে আমাদের গাইডলাইন নিয়ে যখন আলোচনা হলো তখন এই গাইডলাইনটা ফলো করা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। এটা যখন উঠে আসলো, একবার আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে মিটিং হয়েছে এই গাইডলাইন কমিটির, তো আমরা বললাম যে আমরা একটা গাইডলাইন তো দিয়েছিলাম 8th ভার্সন, তো এবার 9th ভার্সনটাও আমরা দিচ্ছি। তো এই গাইডলাইনটা অনেক বড়, এই জন্য একটা কনসাইজ ফর্মে একটা বুকলেট আকারে আমরা করব, প্রায় কয়েক হাজার এটা প্রিন্ট আউট হয়ে যাবে, অর্ডার হয়ে গেছে ডিজি হেলথের সিডিসি থেকে, এবং আমরা প্রত্যেক ডাক্তারের হাতে ওই স্মল বুকলেট যেটা আছে ওটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আর অরিজিনাল যে গাইডলাইন ওটার মধ্যেও আমরা এটার আলোকে যে সমস্ত লেটেস্ট এভিডেন্স গুলো আমরা ইনকর্পোরেট করেছি ওইটা নিয়েও আমরা মূল গাইডলাইনটার মধ্যে স্যার আমরা হয়তো খুব শিগগিরই ওই পরিবর্তনগুলো, সংযোজনগুলো আমরা নিয়ে আসবো স্যার। আর এই শর্ট বুকলেটটা স্যার আমি আপনাকে পাঠিয়ে দিব স্যার। কনডেন্স ফর্মটা ইজ ভেরি ভেরি গুড। অনেক ধন্যবাদ। আর আমি বলবো যে শুধু সেইখানে মানে রোবেদের তো ওটার বিবরণটা মানে প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেশন সম্পর্কে রোবেদ যার ন্যারেট করছে, তারপরে মুজিব যা কিছু সাপ্লিমেন্ট করলেন, এগুলো থেকে না পড়েও জিনিসটা আমার কাছে পিকচারটা ক্লিয়ার হয়েছে। শুধু আমার কেমন জানি মনে হচ্ছে যে কাদের প্রবাবিলিটি অফ ডেভেলপিং এটা বেশি, মানে মাইল্ড অ্যান্ড মডারেট ডিজিজে। এমনি আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ISTH কিংবা NIH বা CDC তারা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট বলার সময় তারা কিন্তু সিভিয়ার কোভিড বা হাইপক্সিক কোভিড বলেনি, তারা বলছে হসপিটালাইজ পেশেন্টস, নন হসপিটালাইজে দেওয়ার দরকার নেই, হসপিটালাইজে দিতে হবে। এবং আমরা বুঝি যে তাদের ওখানে তো ডেফিনেটলি হসপিটালাইজেশনের রিকমেন্ডেশন গুলো ফলো করা সম্ভব হয়। যেমন কেউ যদি থাকে moderate disease with comorbidities, that is an indication for hospitalization. কাজে এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমার মনে হয় যে সেই জায়গায় কোনো একটা স্কোরিং সিস্টেম যদি ফলো করা হয় টু এস্টিমেট দ্য রিস্ক অফ থ্রম্বোসিস, যেমন পাডুয়া স্কোর, আমার মনে হয় যে আমাদের দেশের জন্য পাডুয়া ইজ ভেরি সুটেবল, কারণ কোনো খরচ নাই, ইনভেস্টিগেশন লাগে না, এমন কিছু একটা হয়তো করা যায়। এবার আমি মূল প্রশ্নে এসে যাচ্ছি, মিউকোরমাইকোসিস। এটা অলরেডি আমাদের মানে এটা জানা হয়ে গেছে, বিবিসিতেও কিছুদিন আগে বলছে এবং ইন্ডিয়া থেকে ব্যাপকভাবে বলা হচ্ছে যে মিউকোরমাইকোসিস পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি দিস ইজ বিকজ অফ ইউজ অফ স্টেরয়েড ইন ভেরি হাই ডোজেস, এটাই মূল কারণ, এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। এবং আমেরিকাতেও কিন্তু aspergillosis, pulmonary aspergillosis absolutely in patients with on high dose steroid for treatment of COVID. কাজেই আমার মনে হয় যে, এবং আমরা এটাও জানি যে মিউকোরমাইকোসিসের ট্রিটমেন্ট অত্যন্ত কঠিন। যেই পোসাকনাজল যেটার কথা বলা হচ্ছে, পোসাকনাজল প্লাস এমফোটেরিসিন বি, এই কম্বিনেশন হাইলি এক্সপেন্সিভ এবং বাংলাদেশের খুব কম রোগী এটাকে অ্যাফোর্ড করতে পারবেন। বেশিরভাগের এক্সিশন লাগে, মর্টালিটি ইজ 50%, মাচ অ্যাবাভ দ্য মর্টালিটি অফ কোভিড-19 যেখানে 1.5%, বাংলাদেশে, অন্যান্য জায়গায় তো অনেক কম, বাংলাদেশে 1.5%, তার তুলনায় প্রায় 30 গুণ বেশি বা 32 গুণ বেশি এই মানে মিউকোরমাইকোসিসের মর্টালিটি। কাজেই আমাদের এই ব্যাপারেও সতর্ক হতে হবে। আমাদের এই মিউকোরমাইকোসিস অথবা ফাঙ্গাল কমপ্লিকেশনস অফ
স্টেরয়েড ট্রিটমেন্ট ফর কোভিড-19 পেশেন্টস। আমার কিন্তু মনে পড়ে, আমি এটা পাওয়ার পরে মিওকরমাইকোসিসের রেডিওলজিটা একটা আর্টিকেল ঘেটে একটু বের করে দেখলাম, এবং আমি দেখলাম যে আমাদেরই খুব পরিচিত একজন কোভিডের পর পোস্ট কোভিড পিরিয়ডে আর কি ভালো হয়ে গেছিলেন, তিনি বাসায় ফিরে গেছেন, তিনি বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন, তারপরে তিনি আবার আইসিইউতে ভর্তি হয়েছেন। ঘটনাচক্রে তার ওয়াইফ ওনার সিটি স্ক্যানের ছবিগুলো আমার কাছে পাঠাচ্ছেন, এবং আমি দেখলাম তিনি দ্বিতীয় দফায় পরে কোভিড থেকে রিকভার করার অনেক পরে মারা গেছেন আইসিইউতে। এবং আমার এখন মনে হচ্ছে তার সিটি স্ক্যানের ছবিটা কিন্তু ওই পালমোনারি মিউকরমাইকোসিসের ছবির সাথে খুবই মিলে যাচ্ছিল আর কি। হ্যাঁ, এখন এনিওয়ে আমি বলবো যে আমাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে, এবং আমাদের মানে ওই যেটা রোবেদ বলল, আমাদের যেগুলি রিকমেন্ডেড যেই ইন্ডিকেশনস গুলো আছে তার বাইরে আমাদের স্টেরয়েড ব্যবহারের বিরুদ্ধে অত্যন্ত সতর্ক হতে হবে। যেমন মাইল্ড টু মডারেট ডিজিজে আমরা কখনোই ব্যবহার করব না। যদিও আমি ডক্টর তাসদিরকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা কিন্তু আমার প্রশ্ন ছিল, সেটা কিন্তু আমার প্রস্তাব না, জাস্ট একটা প্রশ্ন। আমি আসলেই রোবেদের সাথে একমত যে আমাদের এআরডিএসটাকে আমরা আমাদের বিভিন্নভাবে ডিফাইন করার সুযোগ আছে, কারণ ডেফিনেশনে কিছু ভেরিয়েশন আছে ফ্রম অথরিটি টু অথরিটি। আমরা একটু লিবারাল ডেফিনেশন হয়তো ব্যবহার করতে পারি, কিন্তু এআরডিএস ছাড়া আমাদের সম্ভবত আমাদের এই হাইডোজ গ্লুকোকর্টিকয়েডে যাওয়া উচিত হবে না ফর প্রিভেনশন অফ মিউকরমাইকোসিস, এবং অলসো ভেরি অ্যাডভান্স লেভেল অফ সাইটোকাইন রিলিজ সিনড্রোম ছাড়াও সেখানেও হয়তো আমরা ক্ষেত্র বিশেষে হায়ার ডোজ ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের আসলেই হায়ার ডোজ ভেরি লং টার্ম ইউজ, এই যে 10 দিনের বেশি ব্যবহার করা না, যেটা লিউনিক বললো 10 দিনের বেশি, অথবা ডিসচার্জ হুইচ এভার ইজ শর্টার, এর চেয়ে বেশি ব্যবহার করা, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে ফর প্রিভেন্টিং দিস গ্রেট অ্যান্ড পসিবলি ইমিনেন্ট একটা ক্যালামিটি। ধন্যবাদ আতিক স্যার, অনেক সুন্দর। আমি যে শুধু একটা জিনিস এখানে বলতে চাই যে আমাদের অনেক ডিসচার্জের মধ্যে আমরা দেখি আমাদের জুনিয়র ডক্টররা ডিসচার্জ করে, দেখা গেল রুগীটা 10 দিন তো 10 দিন, 15 দিন, 20 দিন, এবং তারপরে আবার কি করে ট্যাপার করে করে তারপরে আস্তে আস্তে তাকে অফ করে দেয়। এটা 1 মাস 1.5 মাস পর্যন্ত কোনো রুগী স্টেরয়েড পাচ্ছে। এই জিনিসগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড রাখতে হবে। ইট ইজ 10 days, 7 to 10 days ভাবেই বলা উচিত। 6 milligram, yes, এইটা একদম মানে this should be followed religiously. 6 milligram dexamethasone, এখন একটা সুবিধা আছে আমাদের, 4 মিলিগ্রামের কোন কোম্পানির ট্যাবলেট পাওয়া যায়, আমরা যদি 1.5টা ট্যাবলেট দেই তাহলে 6 মিলিগ্রাম ওরাল ডোজে আমরা খুব ইজিলি দিতে পারি। এটা আমাদের মুজিব কোন কোম্পানি, ট্রেড নেম কোম্পানি বলার দরকার আছে স্যার? ট্রেড নেমটা কি বলেন? সনেক্সা একটা মনে আছে আমার একটা। ঠিক আছে, না থ্যাংক ইউ। আপনারা মানে আপনাদের কথার জিস্ট হলো অ্যাভয়েড পলিফার্মেসি। এন্ড আমরা বলি না যে সার্জারিটা খুব বলি যে প্রাইমাম নন নকারি, ফার্স্ট ডু নো হার্ম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। যে কোভিড এর পেশেন্ট আসছে, নন মেলিফিশিয়েন্স, হ্যাঁ মানে কোভিড এর পেশেন্ট আসছে, ডোন্ট মেক হিম ওয়ার্স বাই বম্বার্ডিং মেডিকেশনস। হ্যাঁ, সো আমরা অনেক আলোচনা করলাম, আমরা এই আলোচনা সারা রাত করা যাবে, বাট দেন আনফরচুনেটলি প্যানেলিস্টরা সবাই খুব টায়ার্ড। মানে হিউজ থ্যাঙ্কস টু অল অফ দেম, তাদের ডেডিকেশন নট অনলি ফর দিস ওয়েবিনার, তাদের ডেডিকেশন থ্রু আউট দিস প্যান্ডেমিক পিরিয়ড, দ্য ওয়ে they have educated the frontliners, and many kudos to you guys for carrying on with this amazing work. And hopefully আমাদের দেশে থার্ড ওয়েভ ইনশাআল্লাহ আসবে না, কিন্তু যদি আসে we know there is a plan for us and we just have to work towards that. So আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের সামনে ওয়েবিনার গুলোতে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, এবং যারা প্যানেলিস্ট ছিলেন তাদের কাছে আবারও ধন্যবাদ আপনাদের এই টাইমের জন্য, এবং টু দ্য পার্টিসিপেন্টস ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা, যে যেখানেই থাকেন।